গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে। প্রস্তাবনা। আমরা বাংলাদেশের জনগণ 1971 খ্রিস্টাব্দের মার্চ মাসের 26 তারিখে স্বাধীনতা ঘোষণা করিয়া জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামের মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠিত করিয়াছি। আমরা অঙ্গীকার করিতেছি যে সকল মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তির সংগ্রামে আত্মনিয়োগ ও বীর শহীদদেরকে প্রাণোৎসর্গ করিতে উদ্বুদ্ধ করিয়াছিল। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা সেই সকল আদর্শ এই সংবিধানের মূলনীতি হইবে। আমরা আরও অঙ্গীকার করিতেছি যে আমাদের রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য হইবে গণতান্ত্রিক পদ্ধতিতে এমন এক শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা, যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হইবে। আমরা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমরা যাতে স্বাধীন সত্তায় সমৃদ্ধি লাভ করিতে পারি এবং মানব জাতির প্রগতিশীল আশা আকাঙ্ক্ষার সহিত সংগতি রক্ষা করিয়া আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার ক্ষেত্রে পূর্ণ ভূমিকা পালন করিতে পারি, সেই জন্য বাংলাদেশের জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি স্বরূপ এই সংবিধানের প্রাধান্য অক্ষুণ্ণ রাখা, ইয়ার রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান আমাদের পবিত্র কর্তব্য। এতদ্বারা আমাদের এই গণপরিষদে অদ্য 1379 বঙ্গাব্দের কার্তিক মাসের 18 তারিখ মোতাবেক 1972 খ্রিস্টাব্দের নভেম্বর মাসের 4 তারিখে আমরা এই সংবিধান রচনা ও বিধিবদ্ধ করিয়া সমবেতভাবে গ্রহণ করিলাম। প্রথম ভাগ, প্রজাতন্ত্র। অনুচ্ছেদ 1, প্রজাতন্ত্র। বাংলাদেশ একটি একক, স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র, যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে পরিচিত হইবে। অনুচ্ছেদ 2, প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা। প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানার অন্তর্ভুক্ত হইবে ক 1971 খ্রিস্টাব্দের মার্চ মাসের 26 তারিখে স্বাধীনতা ঘোষণার অব্যবহিত পূর্বে যে সকল এলাকা লইয়া পূর্ব পাকিস্তান গঠিত ছিল এবং সংবিধান 3য় সংশোধন আইন 1974 অন্তর্ভুক্ত এলাকা বলে উল্লেখিত এলাকা, কিন্তু উক্ত আইনে বহির্ভূত এলাকা বলে উল্লেখিত এলাকা তৎ বহির্ভূত, এবং খ যে সকল এলাকা পরবর্তীকালে বাংলাদেশের সীমানাভুক্ত হইতে পারে। অনুচ্ছেদ 2 এর ক রাষ্ট্রধর্ম। প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, তবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম পালনের রাষ্ট্র সমমর্যাদা ও সমঅধিকার নিশ্চিত করবেন। অনুচ্ছেদ 3, রাষ্ট্রভাষা। প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা। অনুচ্ছেদ 4, জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক। দফা 1, প্রজাতন্ত্রের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলার প্রথম দর্শন। দফা 2, প্রজাতন্ত্রের জাতীয় পতাকা হইতেছে সবুজ ক্ষেত্রের উপর স্থাপিত রক্তবর্ণের একটি ভরাট বৃত্ত। দফা 3, প্রজাতন্ত্রের জাতীয় প্রতীক হইতেছে উভয় পার্শ্বে ধান্যশিষ্ট বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় পুষ্প শাপলা, তার শীর্ষ দেশে পাট গাছ 3টি পরস্পর সংযুক্ত পত্র, তার উভয় পাশে 2টি করিয়া তারকা। দফা 4, উপযুক্ত দফাসমূহের সাপেক্ষে জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক সম্পর্কিত বিধানাবলী আইন দ্বারা নির্ধারিত হইতে পারিবে। অনুচ্ছেদ 5, রাজধানী। দফা 1, প্রজাতন্ত্রের রাজধানী ঢাকা। দফা 2, রাজধানীর সীমানা আইন দ্বারা নির্ধারিত হইবে। অনুচ্ছেদ 6, নাগরিকত্ব। দফা 1, বাংলাদেশের নাগরিকত্ব আইন দ্বারা নির্ধারিত ও নিয়ন্ত্রিত হইবে। দফা 2, বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশী বলে পরিচিত হইবেন। অনুচ্ছেদ 7, সংবিধানের প্রাধান্য। দফা 1, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হইবে। দফা 2, জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি রূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন এবং অন্য কোনো আইন যদি এই সংবিধানের সহিত অসামঞ্জস্য হয় তাহলে সে আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ ততখানি বাতিল হইবে। অনুচ্ছেদ 7 ক সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি অপরাধ। দফা 1, কোন ব্যক্তি শক্তি প্রদর্শন বা শক্তি প্রয়োগের মাধ্যমে বা অন্য কোনো অসাংবিধানিক পন্থায় ক এই সংবিধান বা এর কোনো অনুচ্ছেদ রদ, রহিত, বাতিল বা স্থগিত করিলে কিংবা উহা করবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে কিংবা খ এই সংবিধান বা এর কোনো বিধানের প্রতি নাগরিকের আস্থা, বিশ্বাস বা প্রত্যয় পরাহত করিলে কিংবা উহা করবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে তার এই কার্য রাষ্ট্রদ্রোহিত হইবে এবং ওই ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতার অপরাধের দোষী হইবে। দফা 2, কোনো ব্যক্তি একদমই বর্ণিত ক কোনো কার্য করিতে সহযোগিতা বা উস্কানি প্রদান করিলে কিংবা খ কার্য অনুমোদন, মার্জনা, সমর্থন বা অনুসমর্থন করিলে তার এই কার্য একই অপরাধ হইবে। দফা 3, এই অনুচ্ছেদে বর্ণিত অপরাধের দোষী ব্যক্তি প্রচলিত আইন অন্যান্য অপরাধের জন্য নির্ধারিত দণ্ডের মধ্যে সর্বোচ্চ দণ্ডে দণ্ডিত হইবে। অনুচ্ছেদ 7 খ সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য। সংবিধানের 142 অনুচ্ছেদে যা কিছুই থাকুক না কেন সংবিধানের প্রস্তাবনা প্রথম ভাগের সকল অনুচ্ছেদ, দ্বিতীয় ভাগের সকল অনুচ্ছেদ, নবম ক ভাগের অনুচ্ছেদ সময়ের বিধানাবলী সাপেক্ষে তৃতীয় ভাগের সকল অনুচ্ছেদ এবং 11 ভাগের 150 অনুচ্ছেদ সহ সংবিধানের অন্যান্য মৌলিক কাঠামো সংক্রান্ত অনুচ্ছেদ সময়ের বিধানাবলী সংযোজন, পরিবর্তন, পরিস্থাপন, রহিতকরণ কিংবা অন্য কোনো পন্থায় সংশোধনে অযোগ্য হইবে। দ্বিতীয় ভাগ, রাষ্ট্র পরিচালনার নীতি। অনুচ্ছেদ 8, মূলনীতিসমূহ। দফা 1, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা এই নীতিসমূহ এবং তৎসহ নীতিসমূহ উদ্ভূত এই ভাগে বর্ণিত অন্য সকল নীতি রাষ্ট্র পরিচালনার মূলনীতি বলিয়া পরিগণিত হইবে। দফা 2, এই ভাগে বর্ণিত নীতিসমূহ বাংলাদেশ পরিচালনার মূল সূত্র হইবে। আইন প্রণয়নকালে রাষ্ট্র তা প্রয়োগ করিবেন। এই সংবিধান ও বাংলাদেশের অন্যান্য আইনের ব্যাখ্যাদানের ক্ষেত্রে তা নির্দেশক হইবে এবং তা রাষ্ট্র ও নাগরিকদের কার্যে ভিত্তি হবে, তবে এই সকল নীতি আদালতের মাধ্যমে বলবৎযোগ্য হইবে না। অনুচ্ছেদ 9, জাতীয়তাবাদ।
ভাষাগত ও সংস্কৃতিগত একক সত্তা বিশিষ্ট যে বাঙালি জাতি ঐক্যবদ্ধ ও সংকল্পবদ্ধ সংগ্রাম করিয়া জাতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করিয়াছেন, সেই বাঙালি জাতির ঐক্য ও সংহতি হইবে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি। অনুচ্ছেদ 10 সমাজতন্ত্র ও শোষণ মুক্তি। মানুষের উপর মানুষের শোষণ হইতে মুক্ত, ন্যায় ও সাম্যবাদী সমাজ লাভ নিশ্চিত করিবার উদ্দেশ্যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা হইবে। অনুচ্ছেদ 11 গণতন্ত্র মানবাধিকার। প্রজাতন্ত্র হইবে একটি গণতন্ত্র যেখানে মৌলিক মানবাধিকার ও স্বাধীনতা নিশ্চয়তা থাকিবে, মানব সত্তার মর্যাদা ও মূল্যের প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিত হবে এবং প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হইবে। অনুচ্ছেদ 12 ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা। ধর্মনিরপেক্ষতা নীতি বাস্তবায়নের জন্য ক সর্বপ্রকার সাম্প্রদায়িকতা, খ রাষ্ট্রপতি কোনো ধর্মকে রাজনৈতিক মর্যাদা দান, গ রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মীয় অপব্যবহার, ঘ কোনো বিশেষ ধর্ম পালনকারী ব্যক্তির প্রতি বৈষম্য বা তাহার উপর নিপীড়ন বিলোপ করা হইবে। অনুচ্ছেদ 13 মালিকানা নীতি। উৎপাদন যন্ত্র, উৎপাদন ব্যবস্থা ও বন্টন প্রণালী সময়ের মালিক বা নিয়ন্ত্রক হইবেন জনগণ এবং এই উদ্দেশ্যে মালিকানা ব্যবস্থা নিম্নরূপ হইবে। ক রাষ্ট্রীয় মালিকানা অর্থাৎ অর্থনৈতিক জীবনের প্রধান প্রধান ক্ষেত্র লইয়া সুষ্ঠু ও গতিশীল রাষ্ট্রায়ত্ত সরকারি খাত সৃষ্টির মাধ্যমে জনগণের পক্ষে রাষ্ট্রীয় মালিকানা। খ সমবায় মালিকানা অর্থাৎ আইনের দ্বারা নির্ধারিত সীমার মধ্যে সমবায় সমূহের সদস্যদের পক্ষে সমবায় সমূহের মালিকানা। গ ব্যক্তিগত মালিকানা অর্থাৎ আইনের দ্বারা নির্ধারিত সীমার মধ্যে ব্যক্তির মালিকানা। অনুচ্ছেদ 14 কৃষক ও শ্রমিকের মুক্তি। রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হবে মেহনতি মানুষকে, কৃষক ও শ্রমিককে এবং নাগরিকদের অনগ্রসর এবং জনগণের অনগ্রসর অংশসমূহকে সকল প্রকার শোষণ হইতে মুক্তিদান করা। অনুচ্ছেদ 15 মৌলিক প্রয়োজনের ব্যবস্থা। রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হইবে পরিকল্পিত অর্থনৈতিক বিকাশের মাধ্যমে উৎপাদন শক্তির ক্রমবৃদ্ধির সাধন এবং জনগণের জীবনযাত্রার বস্তুগত ও সংস্কৃতিগত মানে দৃঢ় উন্নতির সাধন, যাতে নাগরিকদের জন্য নিম্নলিখিত বিষয়সমূহ অর্জন নিশ্চিত করা যায়। ক অন্ন, বস্ত্র, আশ্রয়, শিক্ষা ও চিকিৎসা সহ জীবনধারণের মৌলিক উপকরণের ব্যবস্থা। খ কর্মের অধিকার অর্থাৎ কর্মের গুণ ও পরিমাণ বিবেচনা করিয়া যুক্তিসঙ্গত মজুরির বিনিময়ে কর্মসংস্থানের নিশ্চয়তার অধিকার। গ যুক্তিসঙ্গত বিশ্রাম, বিনোদন ও অবকাশের অধিকার এবং ঘ সামাজিক নিরাপত্তার অধিকার অর্থাৎ বেকারত্ব, ব্যাধি বা পঙ্গুত্বজনিত কিংবা বৈধব্য, মাথাপিত্তহীনতা বা বার্ধক্যজনিত কিংবা অন্যান্য অনুরূপ পরিস্থিতিজনিত আয়তাত্ত্বিক কারণে অভাবগ্রস্ততার ক্ষেত্রে সরকারি সাহায্য লাভের অধিকার। অনুচ্ছেদ 16 গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব। নগর ও গ্রাম অঞ্চলের জীবনযাত্রার মানে বৈষম্য ক্রমাগতভাবে দূর করবার উদ্দেশ্যে কৃষি বিপ্লবের বিকাশ, গ্রাম অঞ্চলে বৈদ্যুতিকরণের ব্যবস্থা, কুটির ও উন্নয়ন শিল্পের বিকাশ, শিক্ষা যোগাযোগ ব্যবস্থা ও জনস্বাস্থ্যের উন্নয়নের মাধ্যমে গ্রাম অঞ্চলের আমূল রূপান্তর সাধনের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। অনুচ্ছেদ 17 অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা। রাষ্ট্র ক একই পদ্ধতির গণমুখী ও সার্বজনীন শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এবং আইনের দ্বারা নির্ধারিত স্তর পর্যন্ত সকল বালক বালিকাকে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদানের জন্য। খ সমাজের প্রয়োজনের সহিত শিক্ষাকে সংগতিপূর্ণ করিবার জন্য এবং সেই প্রয়োজন সিদ্ধ করিবার উদ্দেশ্যে যথাযথ প্রশিক্ষণপ্রাপ্ত ও সদিচ্ছাপ্রণোদিত নাগরিক সৃষ্টির জন্য। গ আইনের দ্বারা নির্ধারিত সময়ের মধ্যে নিরীক্ষতা দূর করবার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন। অনুচ্ছেদ 18 জনস্বাস্থ্য নৈতিকতা। দফা 1 জনগণের পুষ্টির স্তর উন্নয়ন ও জনস্বাস্থ্যের উন্নতির সাধনকে রাষ্ট্রের অন্যতম প্রাথমিক কর্তব্য বলে গণ্য করবেন এবং বিশেষত আরোগ্যের প্রয়োজন কিংবা আইনের দ্বারা নির্দিষ্ট অনুবিধ প্রয়োজন ব্যতীত মদ্য ও অন্যান্য মাদক পানীয় এবং স্বাস্থ্যহানিকর ভেষজের ব্যবহার নিষিদ্ধকরণের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন। অনুচ্ছেদ 18 ক পরিবেশ ও জীব বৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন। রাষ্ট্র বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন করবেন এবং প্রাকৃতিক সম্পদ, জীব বৈচিত্র্য, জলাভূমি, বন ও বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা বিধান করিবেন। অনুচ্ছেদ 19 সুযোগের সমতা। দফা 1 সকল নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিত করিতে রাষ্ট্র সচেষ্ট হইবেন। দফা 2 মানুষের সামাজিক ও অর্থনৈতিক অসাম্য বিলোপ করিবার জন্য, নাগরিকদের মধ্যে সম্পদের সুষম বন্টন নিশ্চিত করিবার জন্য এবং প্রজাতন্ত্রের সর্বত্র অর্থনৈতিক উন্নয়নের সমাজ স্তর অর্জনের উদ্দেশ্যে সুষম সুযোগ সুবিধা নিশ্চিত করিবার জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন। দফা 3 জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ রাষ্ট্র নিশ্চিত করিবেন। অনুচ্ছেদ 20 অধিকার ও কর্তব্যরূপে কর্ম। দফা 1 কর্ম হইতেছে কর্মকম প্রত্যেক নাগরিকের পক্ষে অধিকার, কর্তব্য ও সম্মানের বিষয় এবং প্রত্যেকের নিকট হইতে যোগ্যতা অনুসারে ও প্রত্যেকের কর্মানুযায়ী এই নীতির ভিত্তিতে প্রত্যেকের স্বীয় কর্মের জন্য পারিশ্রমিক লাভ করবেন। দফা 2 রাষ্ট্র এমন অবস্থা সৃষ্টির চেষ্টা করবেন যেখানে সাধারণ নীতি হিসেবে কোনো ব্যক্তি অনবর্জিতায় ভোগ করতে সমর্থ হইবেন না এবং যেখানে বুদ্ধিবৃত্তিমূলক ও কায়িক সকল প্রকার শ্রম সৃষ্টিধর্মী প্রয়াসের ও মানবিক ব্যক্তিদের পূর্ণতর অভিব্যক্তিতে পরিণত হইবে। অনুচ্ছেদ 21 নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য। দফা 1 সংবিধান ও আইন মান্য করা, শৃঙ্খলা রক্ষা করা, নাগরিক দায়িত্ব পালন করা ও জাতীয় সম্পত্তি রক্ষা করা প্রত্যেক নাগরিকের কর্তব্য। দফা 2 সকল সময় জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য। অনুচ্ছেদ 22 নির্বাহী বিভাগ হইতে বিচার বিভাগের পৃথকীকরণ। রাষ্ট্রের নির্বাহী অঙ্গসমূহ হইতে বিচার বিভাগের পৃথকীকরণ রাষ্ট্র নিশ্চিত করিবেন। অনুচ্ছেদ 23 জাতীয় সংস্কৃতি। রাষ্ট্র জনগণের সাংস্কৃতিক ঐতিহ্য ও উত্তরাধিকার রক্ষণের জন্য ব্যবস্থা গ্রহণ করবেন এবং
জাতীয় ভাষা সাহিত্য ও শিল্পকলার সমূহ এমন পরিপোষণ ও উন্নয়নের ব্যবস্থা গ্রহণ করবেন যাতে সর্বস্তরের জনগণ জাতীয় সংস্কৃতি সমৃদ্ধিতে অবদান রাখিবার ও অংশগ্রহণ করিবার সুযোগ লাভ করতে পারে। অনুচ্ছেদ 23 ক উপজাতি ক্ষুদ্র জাতিসত্তা নিগোষ্ঠী ও সম্প্রদায়ের সংস্কৃতি রাষ্ট্র বিভিন্ন উপজাতি ক্ষুদ্র জাতিসত্তা নিগোষ্ঠী ও সম্প্রদায়ের অনন্য বৈশিষ্ট্যপূর্ণ আঞ্চলিক সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণ উন্নয়ন ও বিকাশের ব্যবস্থা গ্রহণ করবেন। অনুচ্ছেদ 24 জাতীয় স্মৃতি নির্দেশন প্রবৃত্তি বিশেষ শৈল্পিক কিংবা ঐতিহাসিক গুরুত্ব সম্পন্ন বা তাৎপর্যমণ্ডিত স্মৃতি নির্দেশন বস্তু বা স্থানসমূহকে বিকৃতি বিনাশ বা অবসান হইতে রক্ষা করবার জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন। অনুচ্ছেদ 25 আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা ও সংহতি উন্নয়ন জাতীয় সার্বভৌমত্ব ও সমতার প্রতি শ্রদ্ধা অন্যান্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ না করা আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান এবং আন্তর্জাতিক আইনের ও জাতিসংঘের সম্বন্ধে বর্ণিত নীতি শ্রেণীর প্রতি শ্রদ্ধা এই সকল নীতি হবে রাষ্ট্রের আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি এবং এই সকল নীতির ভিত্তিতে রাষ্ট্র আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ করিয়া এবং সাধারণ ও সম্পূর্ণ নিরস্ত্রী গণজন চেষ্টা করবেন। প্রত্যেক জাতির স্বাধীন অভিপ্রায় অনুযায়ী পথ ও পন্থার মাধ্যমে অবাধ নিজস্ব সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থা গঠন ও নির্ধারণের অধিকার সমর্থন করবেন এবং সাম্রাজ্যবাদ উপনিবেশিকতাবাদ বা বর্ণ বৈষম্যবাদের বিরুদ্ধে বিশ্বের সর্বত্র নিপীড়িত জনগণের ন্যায়সঙ্গত সংগ্রামকে সমর্থন করিবেন। তৃতীয় ভাগ মৌলিক অধিকার অনুচ্ছেদ 26 মৌলিক অধিকারের সহিত অসামঞ্জস্য আইন বাতিল দফা 1 এই ভাগের বিধানাবলীর সহিত অসামঞ্জস্য সকল প্রচলিত আইন যতক্ষণ অসামঞ্জস্যপূর্ণ এই সংবিধান প্রবর্তন হইতে সেই সকল আইনের ততখানি বাতিল হইবে। দফা 2 রাষ্ট্র এই ভাগের বিধানাবলীর সহিত অসামঞ্জস্য কোনো আইন প্রণয়ন করিবেন না এবং অনুরূপ কোনো আইন প্রণীত হইলে তা এই ভাগের কোনো বিধানের সহিত যতক্ষণ অসামঞ্জস্যপূর্ণ ততখানি বাতিল হইবে। দফা 3 সংবিধানের 142 অনুচ্ছেদের অধীন প্রণীত সংশোধনের ক্ষেত্রে এই অনুচ্ছেদের কোনো কিছু প্রযোজ্য হইবে না। অনুচ্ছেদ 27 আইনের দৃষ্টির সমতা সকল নাগরিক আইনের দৃষ্টির সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। অনুচ্ছেদ 28 ধর্ম প্রবৃত্তির কারণে বৈষম্য দফা 1 কেবল ধর্মগোষ্ঠী বর্ণ নারী পুরুষ ভেদ বা জন্মস্থানের কারণে কোনো নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করবেন না। দফা 2 রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করবেন। দফা 3 কেবল ধর্মগোষ্ঠী বর্ণ নারী পুরুষ ভেদ বা জন্মস্থানের কারণে জনসাধারণের কোনো বিনোদন বা বিশ্রামের স্থানে প্রবেশের কিংবা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি বিষয়ে কোনো নাগরিককে কোনো অক্ষমতা বাধ্যবাধকতা বাধা বা সত্যের অধীন করা যাবে না। দফা 4 নারী বা শিশুদের অনুকূলে কিংবা নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশের অগ্রগতির জন্য বিশেষ বিধান প্রণয়ন হইতে এই অনুচ্ছেদে কোনো কিছু রাষ্ট্রকে নিবৃত্ত করিবে না। অনুচ্ছেদ 29 সরকারি নিয়োগ লাভের সুযোগের সমতা দফা 1 প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকবে। দফা 2 কেবল ধর্মগোষ্ঠী বর্ণ নারী পুরুষ ভেদ বা জন্মস্থানের কারণে কোনো নাগরিক প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ লাভের অযোগ্য হইবেন না কিংবা সেই ক্ষেত্রে তার প্রতি বৈষম্য প্রদর্শন করা যাবে না। দফা 3 এই অনুচ্ছেদে কোনো কিছু নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশ যাতে প্রজাতন্ত্রের কর্মে উপযুক্ত প্রতিনিধিত্ব লাভ করতে পারে সেই উদ্দেশ্যে তাদের অনুকূলে বিশেষ বিধান প্রণয়ন হইতে কোন ধর্মীয় বা উপসম্প্রদায়গত প্রতিষ্ঠানে উক্ত ধর্মাবলম্বী বা উপসম্প্রদায়ভুক্ত ব্যক্তিদের জন্য নিয়োগ সংরক্ষণের বিধান সম্বলিত যে কোনো আইন কার্যকর করা হয়। যে শ্রেণীর কর্মীর বিশেষ প্রকৃতির জন্য তা নারী বা পুরুষের পক্ষে অনুপযোগী বিবেচিত হয় সেরূপ যে কোনো শ্রেণীর নিয়োগ বা পদ যথাক্রমে পুরুষ বা নারীর জন্য সংরক্ষণ করা হইতে রাষ্ট্রকে নিবৃত্ত করিবে না। অনুচ্ছেদ 30 রাষ্ট্রপতির পূর্বানুমোদন ব্যতীত বিদেশি খিতাব প্রভৃতি নিষিদ্ধকরণ রাষ্ট্রপতির পূর্বানুমোদন ব্যতীত কোনো নাগরিক কোনো বিদেশি রাষ্ট্র নিয়োগ হইতে কোনো উপাধি খিতাব সম্মান পুরস্কার বা ঘোষণা গ্রহণ করিবেন না। অনুচ্ছেদ 31 আইনের আশ্রয় লাভের অধিকার আইনের আশ্রয় লাভ এবং আইন অনুযায়ী ও কেবল আইন অনুযায়ী ব্যবহার লাভ যে কোনো স্থানে অবস্থানত প্রত্যেক নাগরিকের এবং সাময়িকভাবে বাংলাদেশে অবস্থানত অপরাপর ব্যক্তির অবিচ্ছেদ্য অধিকার এবং আইন অনুযায়ী ব্যতীত এমন কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না যাহাতে কোনো ব্যক্তির জীবন স্বাধীনতা দেহ সুনাম বা সম্পত্তির হানি ঘটে। অনুচ্ছেদ 32 জীবন ও ব্যক্তির স্বাধীনতার অধিকার রক্ষণ আইন অনুযায়ী ব্যতীত জীবন ও ব্যক্তির স্বাধীনতা হইতে কোনো ব্যক্তিকে বঞ্চিত করা যাবে না। অনুচ্ছেদ 33 গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষা কবচ দফা 1 গ্রেপ্তারকৃত কোনো ব্যক্তিকে যথাসম্ভব শীঘ্র গ্রেপ্তারি কারণ জ্ঞাপন না করিয়ে পহরায় আটক রাখা যাবে না এবং উক্ত ব্যক্তিকে তার মনোনীত আইনজীবীর সহিত পরামর্শের ও তার দ্বারা আত্মপক্ষে সমর্থনের অধিকার হইতে বঞ্চিত করা যাবে না। দফা 2 গ্রেপ্তারকৃত পরে আটক প্রত্যেক ব্যক্তিকে নিকটতম ম্যাজিস্ট্রেট সম্মুখে গ্রেপ্তারের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের স্থান হইতে ম্যাজিস্ট্রেট আদালতে আনার জন্য প্রয়োজনীয় সময় বেঁধে রেখে লাশ ব্রাকেট হাজির করা হইবে এবং ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত তাকে তদন্তকাল পরে আটক রাখা যাবে না। দফা 3 এই অনুচ্ছেদের 1 ও 2 দফার কোনো কিছু সেই ব্যক্তিকে প্রযোজ্য হইবে না যিনি বর্তমান সময়ের জন্য বিদেশি সহিত অথবা যাকে নিবর্তনমূলক আটকের বিধান সম্বলিত কোনো আইনের অধীন গ্রেপ্তার করা হয়েছে বা আটক করা হয়েছে। দফা 4 নিবর্তনমূলক আটকের বিধান সম্বলিত কোনো আইন কোনো ব্যক্তিকে 6 মাসের অধিককাল আটক রাখবার ক্ষমতা প্রদান করিবে না যদি সুপ্রিম কোর্টের বিচারক রয়েছেন বা ছিলেন কিংবা সুপ্রিম কোর্টের বিচারক পদের নিয়োগ লাভের যোগ্যতা রাখেন এরূপ 2 জন এবং প্রজাতন্ত্র কর্মে নিযুক্ত 1 জন প্রবীণ কর্মচারী সমন্বয়ে গঠিত কোনো উপদেষ্টা পরিষদ উক্ত 6 মাস অতিবাহিত হইবার পূর্বে তাকে উপস্থিত হয়ে বক্তব্য পেশ করিবার সুযোগ দানের পর রিপোর্ট প্রদান না করিয়া থাকেন যে পর্ষদের মধ্যে উক্ত ব্যক্তিকে ততোধিককাল আটক রাখবার পর্যাপ্ত কারণ রয়েছে। দফা 5
নিবন্ধনমূলক আটকের বিধান সম্বলিত আইনের অধীন প্রদত্ত আদেশ অনুযায়ী কোনো ব্যক্তিকে আটক করা হইলে আদেশদানকারী কর্তৃপক্ষ তাকে যথাসম্ভব শীঘ্র আদেশ দানের কারণ জ্ঞাপন করবেন এবং উক্ত আদেশের বিরুদ্ধে বক্তব্য প্রকাশের জন্য তাকে যথাসত্য সম্ভব সুযোগ দান করবেন। তবে সত্য থাকে যে আদেশদানকারী কর্তৃপক্ষের বিবেচনায় তথ্যাদি প্রকাশ জনস্বার্থ বিরোধী বলে মনে হইলে অনুরূপ কর্তৃপক্ষ তা প্রকাশ হওয়ার স্বীকৃতি জ্ঞাপন করিতে পারবেন। দফা 5 দফা 6 উপদেষ্টা পরিষদ কর্তৃক এই অনুচ্ছেদের 4 দফার অধীন তদন্তের জন্য অনুশীলনের পদ্ধতি সংসদ আইন দ্বারা নির্ধারণ করতে পারবেন। অনুচ্ছেদ 34 জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ। দফা 1 সকল প্রকার জবরদস্তি শ্রম নিষিদ্ধ এবং এই বিধান কোনোভাবে লঙ্ঘিত হইলে তা আইনত দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে। দফা 2 এই অনুচ্ছেদের কোনো কিছু সেই সকল বাধ্যতামূলক শ্রমের ক্ষেত্রে প্রযোজ্য হইবে না যেখানে কোনো ব্যক্তি ফৌজদারি অপরাধের জন্য কোনো ব্যক্তি আইনত দণ্ড করিতেছেন অথবা জনগণের উদ্দেশ্য সাধন করবে আইনের দ্বারা তা আবশ্যক হইতেছে। অনুচ্ছেদ 35 বিচার ও দণ্ড সম্পর্কে লক্ষণ। দফা 1 অপরাধের দায়যুক্ত কার্য সংগ্রহণকালে বলবৎ ছিল এইরূপ আইন ভঙ্গ করিবার অপরাধ ব্যতীত কোনো ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা যাইবে না এবং অপরাধ সংগ্রহণকালে বলবৎ সে আইন বলে যে দণ্ড দেওয়া যাইতে পারিত তাকে তার অধিক বা তা হয়তো ভিন্ন দণ্ড দেওয়া যাবে না। দফা 2 এক অপরাধের দায়ী অভিযুক্ত ব্যক্তিকে একাধিকবার ফৌজদারিতে সবাধ্য ও দণ্ডিত করা যাবে না। দফা 3 অপরাধের কোনো অপরাধের দায়ী অভিযুক্ত প্রত্যেক ব্যক্তি আইনের দ্বারা প্রতিষ্ঠিত স্বাধীন ও নিরপেক্ষ আদালত বা ট্রাইব্যুনালে দ্রুত ও প্রকাশ্যে বিচার লাভের অধিকারী হইবেন। দফা 4 কোনো ব্যক্তিকে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাইবে না। দফা 5 কোনো ব্যক্তিকে যন্ত্রণা দেওয়া যাইবে না কিংবা নিষ্ঠুর অমানসিক বা লাঞ্ছনাকর দণ্ড দেওয়া যাইবে না কিংবা কারো সহিত অনুরূপ ব্যবহার করা যাইবে না। দফা 6 প্রচলিত আইনে নির্দিষ্ট কোনো দণ্ড বা বিচার পদ্ধতি সম্পর্কিত কোনো বিধানের প্রয়োগকে এই অনুচ্ছেদের 3 বা 5 দফার কোনো কিছুই প্রভাবিত করবে না। অনুচ্ছেদ 36 চলাফেরার স্বাধীনতা। আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধানিষেধের সাপেক্ষে বাংলাদেশের সর্বত্র অবাধ চলাফেরা ইয়ার যে কোনো স্থানে বসবাস ও বসতি স্থাপন এবং বাংলাদেশ ত্যাগ ও বাংলাদেশে পণ্য প্রবেশ করিবার অধিকার প্রত্যেক নাগরিকের থাকিবে। অনুচ্ছেদ 37 সমাবেশের স্বাধীনতা। জনশৃঙ্খলা বা জনস্বাস্থ্যের স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধানিষেধের সাপেক্ষে শান্তিপূর্ণভাবে ও নিরস্ত্র অবস্থায় সমবেত হইবার এবং জনসভা ও শোভাযাত্রায় যোগদান করিবার অধিকার প্রত্যেক নাগরিকের থাকিবে। অনুচ্ছেদ 38 সংগঠনের স্বাধীনতা। অনুচ্ছেদ 38 সংগঠনের স্বাধীনতা। জনশৃঙ্খলা ও নৈতিকতা সাপেক্ষে আইনের দ্বারা আরোপিত নৈতিকতার স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধানিষেধের সাপেক্ষে প্রত্যেক নাগরিকের যে কোনো প্রতিষ্ঠান স্থাপন রক্ষণ ও ব্যবস্থাপনার অধিকার প্রত্যেক নাগরিকের যে কোনো সমিতি সংঘ বা প্রতিষ্ঠান সংঘ গঠন করবার অধিকার থাকিবে। তবে সত্য থাকে যে কোনো ব্যক্তির উক্ত সমিতি বা সংঘ গঠন করবার কিংবা উহার সদস্য হবার অধিকার থাকিবে না যদি উহা নাগরিকদের মধ্যে ধর্মীয় সামাজিক ও সাম্প্রদায়িক সম্পত্তি বিনষ্ট করিবার উদ্দেশ্য করিতে হয়। উহা ধর্মগোষ্ঠী বর্ণ নারী পুরুষ বা জন্মস্থান বা ভাষার ক্ষেত্রে নাগরিকদের মধ্যে বৈষম্য সৃষ্টি করবার উদ্দেশ্য গঠিত হয়। উহা রাষ্ট্র বা নাগরিকদের বিরুদ্ধে কিংবা অন্য কোনো দেশের বিরুদ্ধে সন্ত্রাসী বা জঙ্গি কার্য পরিচালনার উদ্দেশ্যে গঠিত হয়। উহার গঠনের উদ্দেশ্য এই সংবিধানের পরিপন্থী হয়। অনুচ্ছেদ 39 চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা। দফা 1 চিন্তা ও বিবেকের স্বাধীনতার নিশ্চয়তা দান করা হলে। দফা 2 কেবল দফা 2 রাষ্ট্রের নিরাপত্তা বিদেশি রাষ্ট্রের সহিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জনশৃঙ্খলা স্বাধীনতা ও নৈতিকতার সাথে কিংবা আদালত অবমাননা মানহানি বা অপরাধ সংগঠনের প্ররোচনা সম্পর্কে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধানিষেধের সাপেক্ষে প্রত্যেক নাগরিকের বাক ও ভাব প্রকাশের স্বাধীনতার অধিকারী সংবাদ ক্ষেত্রে স্বাধীনতার নিশ্চয়তা দান করা হইল। অনুচ্ছেদ 40 পেশা বা বৃত্তির স্বাধীনতা। আইনের দ্বারা আরোপিত আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধানিষেধের সাপেক্ষে কোনো পেশা বা বৃত্তি গ্রহণের কিংবা কারবার বা ব্যবসায় পরিচালনার জন্য আইনের দ্বারা কোনো যোগ্যতা নির্ধারিত হইয়া থাকিলে অনুরূপ যোগ্যতা সম্পন্ন প্রত্যেক নাগরিকের যে কোনো আইনসঙ্গত পেশা বা বৃত্তি গ্রহণের এবং যে কোনো আইনসঙ্গত কারবার বা ব্যবসায় পরিচালনার অধিকার থাকিবে। অনুচ্ছেদ 41 ধর্মীয় স্বাধীনতা। দফা 1 আইন জনশৃঙ্খলা ও নৈতিকতা সাপেক্ষে প্রত্যেক নাগরিকের যে কোনো ধর্ম অবলম্বন পালন বা প্রচারের অধিকার রয়েছে। প্রত্যেক ধর্মীয় সম্প্রদায়ের ও উপসম্প্রদায় নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন রক্ষণ ও ব্যবস্থাপনার অধিকার রয়েছে। দফা 2 কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যোগদানকারী কোনো ব্যক্তি নিজস্ব ধর্ম সংক্রান্ত না হলে তাকে কোনো ধর্মীয় শিক্ষাগ্রহণ কিংবা কোনো ধর্মীয় অনুষ্ঠান বা অনুষ্ঠানে অংশগ্রহণ বা যোগদান করিতে হইবে না। অনুচ্ছেদ 42 সম্পত্তির অধিকার। দফা 1 আইনের দ্বারা আরোপিত বাধানিষেধের সাপেক্ষে প্রত্যেক নাগরিকের সম্পত্তি অর্জন ধারণ হস্তান্তর বা অন্যভাবে বিলি ব্যবস্থা করিবার অধিকার থাকিবে এবং আইনের কর্তৃত্ব বিরুদ্ধে কোনো সম্পত্তি বাধ্যতামূলকভাবে গ্রহণ রাষ্ট্রায়ত্তকরণ বা দখল করা যাবে না। দফা 2 এই অনুচ্ছেদে 1 দফার অধীন প্রণীত আইনের ক্ষতিপূরণ সহ বাধ্যতামূলকভাবে গ্রহণ রাষ্ট্রায়ত্তকরণ বা দখলের বিধান করা হবে এবং
ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ কিংবা ক্ষতিপূরণ নির্ণয় প্রদানের নীতি ও পদ্ধতি নির্দিষ্ট করা হবে। তবে অনুরূপ কোনো আইনে ক্ষতিপূরণের বিধান অপর্যাপ্ত হয়েছে বলে সে আইন সম্পর্কে কোনো আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। অনুচ্ছেদ 43 গৃহ ও যোগাযোগের লক্ষণ। রাষ্ট্রের নিরাপত্তা, জনশৃঙ্খলা, জনসাধারণের নৈতিকতা বা জনস্বার্থের সাথে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা সাপেক্ষে প্রত্যেক নাগরিকের প্রবেশ, তল্লাশি ও আটক হইতে স্বীয় গিয়ে নিরাপত্তা লাভের অধিকার থাকিবে। চিঠিপত্রের ও যোগাযোগের অন্যান্য উপায়ের গোপনতা রক্ষার অধিকার থাকিবে। অনুচ্ছেদ 44 মৌলিক অধিকার বলবৎকরণ। এই ভাগে প্রদত্ত অধিকারসমূহ দফা 1 এই ভাগে প্রদত্ত অধিকারসমূহ বলবৎ করিবার জন্য এই সংবিধানের 102 অনুচ্ছেদের 1 দফা অনুযায়ী হাইকোর্ট বিভাগের নিকট মামলা রুজু করিবার অধিকারের নিশ্চয়তা দান করা হইল। দফা 2 এই সংবিধানের 102 অনুচ্ছেদের অধীন হাইকোর্ট বিভাগের ক্ষমতাহানি না ঘটায় সংসদ আইনের দ্বারা অন্য কোনো আদালতকে তার ইতিহারের স্থানীয় সীমার মধ্যে ওই সকল বা উহার যে কোনো ক্ষমতা প্রয়োগের ক্ষমতা দান করিতে পারবে। অনুচ্ছেদ 45 শৃঙ্খলামূলক আইনের ক্ষেত্রে অধিকারের পরিবর্তন। কোনো শৃঙ্খলা বাহিনীর সদস্য সম্পর্কিত কোনো শৃঙ্খলামূলক আইনের যে কোনো বিধান উক্ত সদস্যদের যথাযথ কর্তব্য পালন বা উক্ত বাহিনীতে শৃঙ্খলা রক্ষা নিশ্চিত করিবার উদ্দেশ্যে প্রণীত বিধান বলে অনুরূপ বিধানের ক্ষেত্রে এই ভাগের কোনো কিছু প্রযোজ্য হইবে না। অনুচ্ছেদ 47 কতিপয় আইনের হেফাজত। দফা 1 নিম্নলিখিত যে কোনো বিষয়ের বিধান সংবলিত কোনো আইনে প্রচলিত আইনের ক্ষেত্রে সংশোধনের মাধ্যমে সংসদ যদি স্পষ্টরূপে ঘোষণা করেন যে এই সংবিধানের দ্বিতীয় ভাগে বর্ণিত রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহের কোনো একটিকে কার্যকর করিবার জন্য অনুরূপ বিধান করা হইল, তা হইলে অনুরূপ আইন এই ভাগে নিশ্চয়কৃত কোনো অধিকারের সহিত অসামঞ্জস্য কিংবা অনুরূপ অধিকার হরণ বা খর্ব করিতেছে, এই কারণে বাতিল বলিয়া গণ্য হইবে না, বাতিল বা বেআইনি বলে গণ্য হইবে না। কোনো সম্পত্তি বাধ্যতামূলকভাবে গ্রহণ, রাষ্ট্রায়ত্তকরণ বা দখল কিংবা সাময়িক বা স্থায়ীভাবে কোনো সম্পত্তির নিয়ন্ত্রণ বা ব্যবস্থাপনা। যে কোনো রাষ্ট্রায়ত্ত উদ্যোগ। কোনো বাণিজ্যিক বা অনুবিধ উদ্যোগ সম্পূর্ণ একাধিক প্রতিষ্ঠানের বাধ্যতামূলক সংযুক্তকরণ। অনুরূপ যে কোনো প্রতিষ্ঠানের ব্যবস্থাপক, পরিচালক, এজেন্ট ও কর্মচারীদের যে কোনো প্রকার শেয়ার ও স্টকের মালিকদের ভোটাধিকার বিলোপ, পরিবর্তন, সীমিতকরণ বা নিয়ন্ত্রণ। খনিজ দ্রব্য বা খনিজ তৈল অনুসন্ধান বা লাভের অধিকার বিলোপ, পরিবর্তন, সীমিতকরণ বা নিয়ন্ত্রণ ও অন্যান্য ব্যক্তিকে অংশত বা সম্পূর্ণত পরিহার করিয়া সরকার কর্তৃক বা সরকারি নিজস্ব নিয়ন্ত্রণাধীন বা ব্যবস্থাপনাধীন কোনো সংস্থা কর্তৃক যে কোনো কারবার, ব্যবসায়, শিল্প বা কর্মবিভাগ চালনা এবং যে কোনো সম্পত্তির সত্ত্ব কিংবা পেশাভিত্তিক কারবার বা ব্যবসায়িক সংক্রান্ত অধিকার এবং কোনো সংবিধিবদ্ধ সরকারি প্রতিষ্ঠান বা কোনো বাণিজ্যিক বা শিল্পগত উদ্যোগের মালিক বা কর্মচারীদের অধিকার বিলোপ, পরিবর্তন, সীমিতকরণ বা নিয়ন্ত্রণ। দফা 2 এই সংবিধানে যা বলা হয়েছে তা সত্ত্বেও প্রথম তফসিলে বর্ণিত আইনসমূহ অনুরূপ আইনের কোনো সংশোধনী সহ পূর্ণভাবে বলবৎ ও কার্যকর হইতে থাকবে এবং অনুরূপ যে কোনো আইনের কোনো বিধান কিংবা অনুরূপ কোনো আইনের কর্তৃত্বে যা করা হয়েছে বা করা হয়নি তা ব্যতীত অনুরূপ আইন যে পরিমাণ কর্তৃত্বহীন তা ব্যতীত অনুরূপ আইনের কোনো বিধান এই সংবিধানের কোনো বিধানের সহিত অসামঞ্জস্য বা তার পরিপন্থী এখানে বাতিল বা বেআইনি বলে গণ্য হইবে না। তবে সত্য থাকে যে অনুচ্ছেদের কোনো কিছু অনুরূপ কোনো আইনকে সংশোধন, পরিবর্তন বা বাতিল করাইতে নিবৃত্ত করিবে না। দফা 3 এই সংবিধানে যা বলা আছে তা সত্ত্বেও গণহত্যাজনিত অপরাধ, মানবতা বিরোধী অপরাধ বা যুদ্ধ অপরাধ এবং আন্তর্জাতিক আইনের অধীন অন্যান্য অপরাধের জন্য কোনো সশস্ত্র বাহিনী বা সহায়ক বাহিনী বা প্রতিরক্ষা বাহিনীর সদস্য বা অন্য কোনো ব্যক্তি সমষ্টি বা সংগঠন কিংবা যুদ্ধবন্দীকে আটক, ফৌজদারিতে শপথ কিংবা দণ্ডদান করিবার বিধান সম্বলিত কোনো আইন বা আইনের বিধান এই সংবিধানের কোনো বিধানের সহিত অসামঞ্জস্য বা তার পরিপন্থী এখানে বাতিল বা বেআইনি বলে গণ্য হইবে না কিংবা কখনো বাতিল বা বেআইনি হয়েছে বলে গণ্য হইবে না। অনুচ্ছেদ 46 দায়মুক্তি বিধানের ক্ষমতা। এই ভাগের পূর্ববর্তী বিধানাবলীতে যা বলা আছে তা সত্ত্বেও প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত কোনো ব্যক্তি বা অন্য কোনো ব্যক্তি জাতীয় মুক্তি সংগ্রামের প্রয়োজনে কিংবা বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার মধ্যে যে কোনো অঞ্চলে শৃঙ্খলা রক্ষা বা পুনর্বলের প্রয়োজনে কোনো কার্য করিয়া থাকলে সংসদ আইনের দ্বারা সেই ব্যক্তিকে দায়মুক্ত করিতে পারবেন কিংবা ওই অঞ্চলে প্রদত্ত কোনো দণ্ডাদেশ, দণ্ড বা বাজেয়াপ্ত আদেশকে কিংবা অন্য কোনো কার্যকে বৈধ করিয়া লইতে পারবেন। অনুচ্ছেদ 47 সংবিধানের কতিপয় বিধানের অপ্রযোজ্যতা। দফা 1 এই সংবিধানের 47 অনুচ্ছেদে দফা 1 এই সংবিধানের 47 অনুচ্ছেদ 3 যে ব্যক্তির ক্ষেত্রে দফা 1 যে ব্যক্তির ক্ষেত্রে এই সংবিধানের 47 অনুচ্ছেদে 3 দফায় বর্ণিত কোনো আইন প্রযোজ্য হয় সেই ব্যক্তির ক্ষেত্রে এই সংবিধানের 31 অনুচ্ছেদ, 35 অনুচ্ছেদের 1 ও 3 দফা এবং 44 অনুচ্ছেদের অধীন নিশ্চয়কৃত অধিকারসমূহ প্রযোজ্য হইবে না। দফা 3 এই সংবিধানে যা বলা আছে তা সত্ত্বেও যে ব্যক্তির ক্ষেত্রে এই সংবিধানের 47 অনুচ্ছেদের 3 দফায় বর্ণিত কোনো আইন প্রযোজ্য হয় এই সংবিধানের অধীন কোনো প্রতিকারের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করিবার কোনো অধিকার সেই ব্যক্তি থাকিবে না। চতুর্থ ভাগ নির্বাহী বিভাগ, প্রথম পরিশেষ রাষ্ট্রপতি। অনুচ্ছেদ 48 রাষ্ট্রপতি। দফা 1 বাংলাদেশের একজন রাষ্ট্রপতি থাকবেন যিনি আইন অনুযায়ী সংসদ সদস্যগণ কর্তৃক নির্বাচিত হইবেন। দফা 2 রাষ্ট্রপ্রধান রূপে রাষ্ট্রপতি রাষ্ট্রের অন্য সকল ব্যক্তি উদ্দেশ্যস্থান লাভ করিবেন এবং এই সংবিধান ও অন্য কোনো আইনের দ্বারা তাকে প্রদত্ত তার উপর অর্পিত সকল ক্ষমতা প্রয়োগ ও কর্তব্য পালন করবেন। দফা 3
এই সংবিধানের 56 অনুচ্ছেদের 3 দফা অনুসারে কেবল প্রধানমন্ত্রী ও 95 অনুচ্ছেদের 1 দফা অনুসারে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে ব্যতীত রাষ্ট্রপতি তার অন্য সকল দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কার্য করবেন। তবে সত্য থাকে যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে আদৌ কোনো পরামর্শ দান করিয়েছেন কিনা এবং করিয়ে থাকলে কি পরামর্শ দান করিয়েছেন কোনো আদালত সেই সম্পর্কে কোনো প্রশ্নের তদন্ত করিতে পারবেন না। দফা 4, কোনো ব্যক্তি রাষ্ট্রপতি নির্বাচিত হইবার যোগ্য হইবে না যদি ক তিনি 35 বছর যদি তিনি ক 35 বছরের কম বয়স হন, খ অথবা খ সংসদ সদস্য নির্বাচিত হইবার যোগ্য নন, অথবা গ কখনো এই সংবিধানের অধীন অভিশংসন দ্বারা রাষ্ট্রপতি পদ হইতে অবসিত হয়ে থাকে। দফা 5, প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় পররাষ্ট্র নীতি সংক্রান্ত বিষয়টি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত রাখবেন এবং রাষ্ট্রপতি অনুরোধ করিলে যে কোনো বিষয় মন্ত্রিসভায় বিবেচনার জন্য পেশ করিবেন। অনুচ্ছেদ 49, ক্ষমা প্রদর্শনের অধিকার। কোনো আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কোনো কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত যে কোনো দণ্ডের মার্জনা, বিলম্বন ও বিরাম মঞ্জুর করবেন এবং যে কোনো দণ্ড মৌকুফ, স্থগিত বা হ্রাস করিবার ক্ষমতা রাষ্ট্রপতির থাকিবে। অনুচ্ছেদ 50, রাষ্ট্রপতি পদের মেয়াদ। দফা 1, এই অনুচ্ছেদের বিধানাবলীর সাপেক্ষে রাষ্ট্রপতি তার দায়িত্ব গণিত তারিখ হইতে 5 বছরের মেয়াদে তার পদে অধিষ্ঠিত থাকবে। তবে সত্য থাকে যে রাষ্ট্রপতি পদের মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তার উত্তরাধিকারী কার্যভার গণনা করা পর্যন্ত তিনি সে পদে বহাল থাকবেন। দফা 2, একাধিক্রমে হোক বা না হোক 2 মেয়াদের অধিক রাষ্ট্রপতি পদে কোনো ব্যক্তি অধিষ্ঠিত থাকবে না। দফা 3, স্পিকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রযোগে রাষ্ট্রপতি সে পদ ত্যাগ করিতে পারবেন। দফা 4, রাষ্ট্রপতি তার কার্যভারকালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য হইবেন না এবং কোনো সংসদ সদস্য রাষ্ট্রপতি নির্বাচিত হইলে রাষ্ট্রপতি রূপে তার কার্যভার গ্রহণের দিনে সংসদে তার আসন শূন্য হইবে। অনুচ্ছেদ 51, রাষ্ট্রপতির দায়মুক্তি। দফা 1, এই সংবিধানের 52 অনুচ্ছেদের হানি না ঘটায় বিধান করা হইতেছে যে রাষ্ট্রপতি তার দায়িত্ব পালন করিতে গিয়া কিংবা অনুরূপ বিবেচনায় কোনো কার্য করিয়া থাকিলে বা না করিয়া থাকিলে সেই জন্য তাহাকে কোনো আদালতে জবাবদিহি করিতে হইবে না। তবে এই দফা সরকারের বিরুদ্ধে কার্য দ্বারা গ্রহণে কোনো ব্যক্তির অধিকার ক্ষুণ্ণ করবে না। দফা 2, রাষ্ট্রপতির কার্যভারকালে তার বিরুদ্ধে কোনো আদালতে কোনো প্রকার ফৌজদারি কার্যধারা চালু করা বা ফৌজদারি কার্যধারা চালু করা বা গ্রহণ করা যাবে না এবং রাষ্ট্রপতির তার কার্যভারকালে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি কার্যধারা দায়ের করা বা চালু রাখা যাবে না কিংবা তার গ্রেপ্তার বা কারাবাসের জন্য কোনো আদালত হইতে কোনো পরোয়ানা জারি করা যাবে না। অনুচ্ছেদ 52, রাষ্ট্রপতির অভিশংসন। দফা 1, এই সংবিধান লঙ্ঘন বা গুরুতর অসৎ আচরণের অভিযোগে রাষ্ট্রপতিকে অভিশংসিত করা যাইতে পারিবে। ইয়ার জন্য সংসদের মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠ অংশের স্বাক্ষরে অনুরূপ অভিযোগের বিবরণ লিপিবদ্ধ করে একটি প্রস্তাবের নোটিশ স্পিকার নিকট প্রদান করিতে হইবে। স্পিকার নিকট অনুরূপ নোটিশ প্রদানের দিন হতে 14 দিনের পূর্বে বা 30 দিনের পর এই প্রস্তাবটি আলোচিত হইতে পারিবে না এবং সংসদ অধিবেশনরত না থাকলে স্পিকার অবিলম্বে সংসদ আহ্বান করবেন। দফা 2, এই অনুচ্ছেদের অধীন কোনো অভিযোগ তদন্তের জন্য সংসদ কর্তৃক নিযুক্ত বা আখ্যায়িত কোনো আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কোনো কর্তৃপক্ষের নিকট সংসদ রাষ্ট্রপতি আচরণ গোচর করিতে পারবেন। দফা 3, অভিযোগ বিবেচনাকালে রাষ্ট্রপতির উপস্থিত থাকবে ও প্রতিনিধি পেনের অধিকার থাকবে। দফা 4, অভিযোগ বিবেচনার পর সংসদের মোট সদস্য সংখ্যার অন্যান্য 2/3 ভোটে তা গৃহীত হইলে প্রস্তাবটি গৃহীত হবে তারিখ অন্যান্য 2/3 ভোটে অভিযোগ যথাযথ বলে ঘোষণা করে সংসদ কোনো প্রস্তাব গ্রহণ করলে প্রস্তাব গৃহীত হবে তারিখে রাষ্ট্রপতি পদ শূন্য হইবে। দফা 5, এই সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার কর্তৃক রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে। এই অনুচ্ছেদের বিধানাবলী এই পরিবর্তন সাপেক্ষে প্রযোজ্য হইবে যে এই অনুচ্ছেদের 1 দফায় স্পিকারের উল্লেখ ডেপুটি স্পিকারের উল্লেখ বলে গণ্য হইবে। এই অনুচ্ছেদের 4 দফায় রাষ্ট্রপতি পদ শূন্য হইবার উল্লেখ স্পিকারের পদ শূন্য হইবার উল্লেখ বলে গণ্য হইবে এবং এই অনুচ্ছেদ 4 দফায় বর্ণিত কোনো প্রস্তাব গৃহীত হলে স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালনে বিরত হইবে। অনুচ্ছেদ 53, অসমতের কারণে রাষ্ট্রপতির অবসরণ। দফা 1, শারীরিক বা মানসিক অসমতের কারণে রাষ্ট্রপতিকে তার পদ হইতে অবসারিত করা যাইতে পারিবে। এর জন্য সংসদের মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠ অংশের স্বাক্ষরে কথিত অসমতের বিবরণ লিপিবদ্ধ করে একটি প্রস্তাবের নোটিশ স্পিকার নিকট প্রদান করিতে হইবে। দফা 2, সংসদ অধিবেশনরত না থাকলে স্পিকার সংসদ অধিবেশনরত না থাকলে নোটিশ প্রাপ্তি মাত্র স্পিকার সংসদের অধিবেশন আহ্বান করবেন এবং একটা চিকিৎসা পরিষদ অথবা এই অনুচ্ছেদে পর্ষদ বলে অভিহিত গঠনের প্রস্তাব আহ্বান করবেন এবং প্রয়োজনীয় প্রস্তাব উত্থাপিত গৃহীত হওয়ার পর স্পিকার তৎক্ষণাৎ উক্ত নোটিশটি একটি প্রতিলিপি রাষ্ট্রপতি নিকট প্রেরণের ব্যবস্থা করবেন এবং তার সহিত এমন স্বাক্ষরযুক্ত অনুরোধ জ্ঞাপন করবেন যে অনুরোধ জ্ঞাপনের তারিখ হতে 10 দিনের মধ্যে রাষ্ট্রপতি যেন পরিষদ নিকট পরীক্ষিত উপস্থিত হন। দফা 3, অপসারণের জন্য প্রস্তাবের নোটিশ স্পিকারের নিকট প্রদানের পর হতে 14 দিনের বা পূর্বে বা 30 দিনের পর এই প্রস্তাবটি ভোটে দেওয়া যাবে না এবং অনুরোধ মেয়াদের মধ্যে প্রস্তাবটি উত্থাপনের জন্য পুনরায় সংসদ আহ্বানের প্রয়োজন হলে স্পিকার সংসদ আহ্বান করবেন। দফা 4, প্রস্তাবটি বিবেচিত হইবার কালে রাষ্ট্রপতি উপস্থিত থাকিবার ও প্রতিনিধি পেনের অধিকার থাকবে। দফা 5,
প্রস্তাবটি সংসদে উত্থাপনের পূর্বে রাষ্ট্রপতি পরিষদের দ্বারা পরীক্ষিত হইবার জন্য উপস্থিত না হয়ে থাকিলে প্রস্তাবটি ভোটে দেওয়া যাইতে পারিবে এবং সংসদের মোট সদস্য সংখ্যার অন্য দুই তৃতীয়াংশ ভোটে তা গৃহীত হলে প্রস্তাবটি গৃহীত হবে তারিখে রাষ্ট্রপতি বা শূন্য হবে। দফা 6 অপসারণের জন্য প্রস্তাবটি সংসদে উপস্থাপিত হইবার পূর্বে রাষ্ট্রপতি পরিষদের নিকট পরীক্ষিত হইবার জন্য উপস্থিত হয়ে থাকিলে সংসদের নিকট পরিষদের মতামত পেশ করার সুযোগ না দেওয়া পর্যন্ত প্রস্তুতি ভোটে দেওয়া যাইবে না। দফা 7 সংস্কৃতি প্রস্তাবটি ও পরিষদের উপর ব্রাকেট জানিয়ে 2 দফা অনুসারে পরীক্ষার 7 দিনের মধ্যে দাখিল করা হবে এবং অনুরূপভাবে দাখিল না করিলে তা বিবেচনার জন্য প্রয়োজন হবে না। লাস্ট ব্রাকেট বিবেচিত হইবার পর সংসদের মোট সদস্য সংখ্যার অনন্য 2/3 ভোটে তা গৃহীত হলে প্রস্তাব গৃহীত হবে তারিখে রাষ্ট্রপতি পদ শূন্য হইবে। 1954 অনুপস্থিত প্রবৃত্তিকালে রাষ্ট্রপতি পদের স্পিকার রাষ্ট্রপতি পদ শূন্য হলে কিংবা অনুপস্থিত অসুস্থ বা অন্য কোনো কারণে রাষ্ট্রপতির দায়িত্ব পালন অসমর্থ হলে ক্ষেত্রমতো রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত কিংবা রাষ্ট্রপতি পুনরায় সেও কার্যভার গ্রহণ না করা পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। দ্বিতীয় পরিচ্ছেদ প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা অনুচ্ছেদ 55 মন্ত্রিসভা দফা 1 প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের একটি মন্ত্রিসভা থাকবে এবং প্রধানমন্ত্রীর সময় সময় তিনি যেরূপ স্থির করবেন সেরূপ অন্যান্য মন্ত্রী লইয়া এই মন্ত্রিসভা গঠিত হবে। দফা 2 প্রধানমন্ত্রী কর্তৃক বা তার কর্তৃত্বে এই সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা প্রযুক্ত হইবে। দফা 3 মন্ত্রিসভা যৌথভাবে সংসদের নিকট দায়ী থাকবেন। দফা 4 সরকারের সকল নির্বাহী ব্যবস্থা রাষ্ট্রপতির নামে গৃহীত হিসেবে প্রকাশ করা হবে। দফা 5 রাষ্ট্রপতির নামে প্রণীত আদেশসমূহ ও অন্যান্য চুক্তিপত্র কিরূপে সত্যায়িত বা প্রমাণীকৃত হইবে রাষ্ট্রপতি তার বিধিসমূহ নির্ধারণ করবেন এবং অনুরূপভাবে সত্যায়িত বা প্রমাণীকৃত কোনো আদেশ বা চুক্তিপত্র যথাযথভাবে প্রণীত বা সম্পাদিত হয় নাই বলিয়া তার বৈধতা সম্পর্কে কোনো আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। দফা 6 রাষ্ট্রপতি সরকারি কার্যাবলী বন্টন ও পরিচালনার জন্য বিধিসমূহ প্রণয়ন করবেন। অনুচ্ছেদ 56 মন্ত্রীগণ দফা 1 একজন প্রধানমন্ত্রী থাকবেন এবং প্রধানমন্ত্রী যেরূপ নির্ধারণ করবেন সেরূপ অন্যান্য মন্ত্রী প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী থাকবে। দফা 2 প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রী প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী দিগকে রাষ্ট্রপতি নির্ধারণ করবে, তবে শর্ত থাকে যে তাদের সংখ্যার অন্যান্য 9/10 সংসদ সদস্য গণের মধ্যে হইতে নিযুক্ত হবেন এবং অন্যদিক 1/10 সংসদ সদস্য মনোনীত হবে যোগ্য ব্যক্তিগণের মধ্যে মনোনীত হইতে পারবেন। দফা 3 যে সংসদ সদস্য সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন বলে রাষ্ট্রপতি নিয়োগ প্রতিমান হবে রাষ্ট্রপতি তাকে প্রধানমন্ত্রী নিয়োগ করবেন। দফা 4 সংসদ ভঙ্গ হইবার দফা 4 সংসদ ভাঙ্গে যাওয়ার অবস্থায় দফা 4 সংসদ ভঙ্গ হইবার পর সংসদ ভঙ্গ হইবার এবং পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠানের মধ্যবর্তীকালে সংসদ ভঙ্গ হইবার পর এবং পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠানের মধ্যবর্তীকালে এই অনুচ্ছেদে 2 বা 3 দফার অধীন নিয়োগদানের প্রয়োজন দেখা দিলে সংসদ ভেঙে যাবে অব্যবহিত পূর্বে যারা সংসদ সদস্য ছিলেন এই দফার উদ্দেশ্যে সাধন করবে তারা সদস্যরূপে বহাল রয়েছেন বলে গণ্য হইবে। অনুচ্ছেদ 57 প্রধানমন্ত্রী পদের মেয়াদ দফা 1 প্রধানমন্ত্রীর পদ শূন্য হইবে যদি ক তিনি কোনো সময় রাষ্ট্রপতির নিকট পদত্যাগ পত্র প্রদান করেন, খ তিনি সংসদ সদস্য না থাকেন। দফা 2 সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন হারালে প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন কিংবা সংসদ ভেঙে দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে লিখিতভাবে পরামর্শ দান করবেন এবং তিনি অনুরূপ পরামর্শ দান করিলে রাষ্ট্রপতি অন্য কোনো সংসদ সদস্য সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্য আস্থাভাজন নয় এমন সন্তুষ্ট হলে সংসদ ভেঙে দেবেন। দফা 3 প্রধানমন্ত্রীর উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত প্রধানমন্ত্রীকে স্বীয় পত্রে বহাল থাকিতে এই অনুচ্ছেদে কোনো কিছুই অযোগ্য করিবে না। অনুচ্ছেদ 58 অন্যান্য মন্ত্রী পদের মেয়াদ দফা 1 প্রধানমন্ত্রী ব্যতীত অন্য কোনো মন্ত্রীর পদ শূন্য হবে যদি ক তিনি রাষ্ট্রপতির নিকট পেশ করবার জন্য প্রধানমন্ত্রীর নিকট পদত্যাগ পত্র প্রদান করেন, খ তিনি সংসদ সদস্য না থাকেন। তবে 56 অনুচ্ছেদের 2 দফার শর্তাংশের অধীনে মনোনীত মন্ত্রীর ক্ষেত্রে এ প্রযোজ্য হবে না। গ এই অনুচ্ছেদের 2 দফা অনুসারে রাষ্ট্রপতি অনুরূপ নির্দেশ দান করেন এবং ঘ এই অনুচ্ছেদের 4 দফা যে বিধান করা হয়েছে তা কার্যকর হয়। দফা 2 প্রধানমন্ত্রী যে কোনো সময় কোনো মন্ত্রীকে পদত্যাগ করিতে অনুরোধ করিতে পারবেন এবং উক্ত মন্ত্রী অনুরূপ পালনে অসমর্থ হলে তিনি রাষ্ট্রপতিকে উক্ত মন্ত্রীর নিয়োগের অবসান ঘটাবার পরামর্শ দান করিতে পারবেন। দফা 3 সংসদ ভেঙে যাওয়া অবস্থায় যে কোনো সময় কোনো মন্ত্রীকে সে পদে বল থাকিতে এই অনুচ্ছেদের 1 দফার ক, খ ও ঘ পদে কোনো কিছু অযোগ্য করিবে না। দফা 4 প্রধানমন্ত্রী পদত্যাগ করিলে বা সে পদে বল না থাকিলে মন্ত্রীদের প্রত্যেকে পদত্যাগ করেছেন বলে গণ্য হবে, তবে এই পরিস্থিতির বিধানাবলী সাপেক্ষে তাদের উত্তরাধিকারীগণ কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তারা স্বপদে বল থাকিবে। দফা 5 এই অনুচ্ছেদের মন্ত্রী বলিতে প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী অন্তর্ভুক্ত। তৃতীয় পরিচ্ছেদ স্থানীয় শাসন অনুচ্ছেদ 59 স্থানীয় শাসন। দফা 1 আইনানুযায়ী নির্বাচিত ব্যক্তিদের সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠানসমূহের প্রধানদের প্রত্যেক প্রশাসনিক অংশে স্থানীয় শাসনভার প্রদান করা হইবে। দফা 2 এই সংবিধানে অন্য কোনো আইন সাপেক্ষে সংসদ আইন দ্বারা যেরূপ নির্দিষ্ট করবেন এই অনুচ্ছেদে 1 দফায় উল্লিখিত প্রত্যেক প্রতিষ্ঠান যথোপযুক্ত প্রশাসনিক এক অংশ বলে সেরূপ দায়িত্বভার পালন করবেন এবং অনুরূপ আইনে নিম্নলিখিত বিশেষ সংক্রান্ত দায়িত্ব অন্তর্ভুক্ত হইতে পারবে। ক প্রশাসন ও সরকারি কর্মচারীদের কার্য, খ জনশৃঙ্খলা রক্ষা, গ জনস্বাস্থ্যের কার্য, অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কিত পরিকল্পনা প্রণয়ন বাস্তবায়ন।
অনুচ্ছেদ 7 স্থানীয় শাসন সংক্রান্ত প্রতিষ্ঠানিক ক্ষমতা। এই সংবিধানের 59 অনুচ্ছেদের বিধানাবলীকে পূর্ণ কার্যকর্তা দানের উদ্দেশ্যে সংসদ আইন দ্বারা উক্ত অনুচ্ছেদে উল্লেখিত স্থানীয় শাসন সংক্রান্ত প্রতিষ্ঠানসমূহকে স্থানীয় প্রয়োজনে করার করিবার ক্ষমতা সহ বাজেট প্রস্তুতিকরণ ও নির্দিষ্ট তহবিল রক্ষণাবেক্ষণের ক্ষমতা প্রদান করিবে। 14 পরিচ্ছেদ প্রতিরক্ষা কর্মবিভাগ। অনুচ্ছেদ 61 সর্বাধিক ন্যায়িকতা। বাংলাদেশের প্রতিরক্ষা কর্মবিভাগ সময় সর্বাধিক ন্যায়িকতা রাষ্ট্রপতির উপর ন্যস্ত হবে এবং আইনের দ্বারা তার প্রয়োগ নিয়ন্ত্রিত হইবে। অনুচ্ছেদ 62 প্রতিরক্ষা কর্মবিভাগের ভর্তি প্রবৃত্তি দফা। এই সংসদ আইনের দ্বারা নিম্নলিখিত বিষয়সমূহ নিয়ন্ত্রণ করবেন। ক বাংলাদেশের প্রতিরক্ষা কর্মবিভাগ সমূহ ও উক্ত কর্মবিভাগ সমূহের সংরক্ষিত অংশসমূহ গঠন ও রক্ষণাবেক্ষণ। খ উক্ত কর্মবিভাগ সমূহের কমিশন মন্ত্রী। গ প্রতিরক্ষা বাহিনী সমূহের প্রধানের নিয়োগদান ও তাদের বেতন ভাতা নির্ধারণ এবং ঘ উক্ত কর্মবিভাগ সমূহ সংরক্ষিত অংশসমূহ সংক্রান্ত শৃঙ্খলামূলক উন্নয়ন বিষয়। দফা 2 সংসদ কর্তৃক এই অনুচ্ছেদের অধীন প্রণীত। দফা 2 সংসদ আইন দ্বারা এই অনুচ্ছেদের অধীন বিধান প্রণীত না হওয়া পর্যন্ত অনুরূপ যে সকল বিষয় প্রচলিত আইনের অধীন নয় রাষ্ট্রপতি রাজ দ্বারা সেই সকল বিষয়ের জন্য বিধান করিতে পারবে। অনুচ্ছেদ 63 যুদ্ধ। দফা 1 সংসদের সম্মতিভিত্তিক যুদ্ধ ঘোষণা করা যাবে না কিংবা প্রজাতন্ত্রের যুদ্ধে অংশগ্রহণ করবেন না। 5ম পরিচ্ছেদ অ্যাটর্নি জেনারেল। অনুচ্ছেদ 64 অ্যাটর্নি জেনারেল। দফা 1 সুপ্রিম কোর্টের বিচারক হইবার যোগ্য কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদ নিয়োগদান করবেন। দফা 2 অ্যাটর্নি জেনারেল দায়িত্ব পালনের জন্য বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত সকল দায়িত্ব পালন করবেন। দফা 3 অ্যাটর্নি জেনারেল দায়িত্ব পালনের জন্য বাংলাদেশের সকল আদালতে তার বক্তব্য পেশ করার অধিকার থাকবে। দফা 4 রাষ্ট্রপতির সন্তোষ অনুযায়ী সময়সীমা পর্যন্ত অ্যাটর্নি জেনারেল সে পদে বহাল থাকবেন এবং রাষ্ট্রপতি কর্তৃক নির্ধারিত পারিশ্রমিক লাভ করিবেন। 5ম ভাগ আইনসভা। প্রথম পরিচ্ছেদ সংসদ। অনুচ্ছেদ 65 সংসদ প্রতিষ্ঠা। দফা 1 জাতীয় সংসদ নামে বাংলাদেশের একটি সংসদ থাকিবে এবং এই সংবিধানের বিধানাবলীর সাপেক্ষে প্রজাতন্ত্রের আইন প্রণয়ন ক্ষমতা সংসদের উপর ন্যস্ত হইবে। তবে শর্ত থাকে যে সংসদের আইন দ্বারা যে কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষকে আদেশ বিধি প্রবিধান উপ আইন বা আইনগত কার্যকর্তা সম্পন্ন অন্যান্য চুক্তিপত্র প্রণয়নের ক্ষমতাপন্ন হইতে এই দফার কোনো কিছু সংসদকে নিবৃত্ত করিবে না। দফা 2 একক আঞ্চলিক নির্বাচনী এলাকার সমূহ হইতে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে আইন অনুযায়ী নির্বাচিত 3 সদস্য লইয়া এবং এই অনুচ্ছেদের 3 দফার কার্যকর্তাকালে উক্ত দফায় বর্ণিত সদস্য দিয়েগ লইয়া সংসদ গঠিত হইবে। সদস্যগণ সংসদ সদস্য বলে অভিহিত হইবেন। অনুচ্ছেদ 3 দফা 3 সংবিধান সপ্তদশ সংশোধন আইন 2018 প্রবর্তনকালে বিদ্যমান সংসদের অব্যবহৃত পরবর্তী সংসদের প্রথম বৈঠকের তারিখ হইতে শুরু করিয়া 25 বছরকাল অতিবাহিত হইবার অব্যবহৃত পরবর্তীকালে সংসদ ভাঙ্গিয়ে না যাওয়া পর্যন্ত 50টি আসন কেবল মহিলা সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে এবং তারা আইন অনুযায়ী পূর্বোক্ত সদস্যদের দ্বারা সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির ভিত্তিতে একক হস্তান্তর যোগের ভোট মাধ্যমে নির্বাচিত হইবে। তবে শর্ত থাকে যে এই দফার কোনো কিছু এই অনুচ্ছেদে 2 দফার অধীন কোনো আসনে কোনো মহিলা নির্বাচন নিবৃত্ত করিবে না। দফা 3 ক সংবিধান পঞ্চদশ সংশোধন আইন 2011 প্রবর্তনকালে বিদ্যমান সংসদের অবশিষ্ট মেয়াদে এই অনুচ্ছেদের 2 দফায় বর্ণিত প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত 3 সদস্য এবং 3 দফায় বর্ণিত 50 মহিলা সদস্য সংসদ গঠিত হইবে। দফা 4 রাজধানীতে সংসদে আসন থাকিবে। অনুচ্ছেদ 66 সংসদে নির্বাচিত হইবার যোগ্যতা অযোগ্যতা। দফা 1 কোনো ব্যক্তি বাংলাদেশের নাগরিক হইলে এবং তার বয়স 25 বছর পূর্ণ হইলে এই অনুচ্ছেদের 2 দফায় বর্ণিত বিধান সাপেক্ষে তিনি সংসদের সদস্য নির্বাচিত হইবার এবং সংসদ সদস্য থাকিবার যোগ্য হইবেন। দফা 2 কোনো ব্যক্তি সংসদের সদস্য নির্বাচিত হইবার এবং সংসদ সদস্য থাকিবার যোগ্য হইবেন যদি ক কোনো উপযুক্ত আদালত তাহাকে অপ্রকৃত বলিয়া ঘোষণা করেন। খ তিনি দেউলিয়া ঘোষিত হইবার পর দায়িত্ব অব্যাহতি লাভ না করিয়া থাকেন। গ তিনি কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেন কিংবা কোনো বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা বা স্বীকার করেন। ঘ তিনি নৈতিক স্থলনজড়িত কোনো ফৌজদারি অপরাধ দোষী সাব্যস্ত হইয়া অনন্য 2 বছরের কারাদণ্ডে দণ্ডিত হন এবং তার মুক্তি লাভের পর 5 বছরকাল অতিবাহিত না হয়ে থাকেন। ও তিনি 1972 সালে বাংলাদেশ যোগ সালিসকারী বিশেষ ট্রাইব্যুনাল আদেশের অধীন কোনো অপরাধের জন্য দণ্ডিত না হয়ে থাকেন। চ আইনের দ্বারা পদাধিকারী কেউ অযোগ্য ঘোষণা করিতেছেন এমন পদ ব্যতীত তিনি প্রধানত কোনো লাভজনক পদে অধিষ্ঠিত থাকেন। অথবা ছ তিনি কোনো আইনের দ্বারা বা অধীন অনুরূপ নির্বাচনের জন্য অযোগ্য হন। দফা 2 ক 2 দফার গ উপদফাতে যা কিছুই থাকুন না কেন কোনো ব্যক্তি জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হইয়া কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করিলে এবং পরবর্তীতে উক্ত ব্যক্তি ক দ্বৈত নাগরিকত্ব গ্রহণের ক্ষেত্রে বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করিলে কিংবা ক অন্য ক্ষেত্রে পুনরায় বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করিলে এই অনুচ্ছেদের উদ্দেশ্যে সাধন করবে তিনি বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করিয়াছেন বলে গণ্য হইবেন না। দফা 3 এই অনুচ্ছেদের উদ্দেশ্যে সাধন করবে কোনো ব্যক্তি কেবল রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী স্পিকার ডেপুটি স্পিকার মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী হইবার কারণে প্রজাতন্ত্রের কর্মে কোনো লাভজনক পদে অধিষ্ঠিত বলে গণ্য হইবেন না। দফা 4 কোনো সংসদ সদস্য তার নির্বাচনের পর এই অনুচ্ছেদের 2 দফায় বর্ণিত অযোগ্যতার অধীন হয়েছেন কিনা কিংবা এই সংবিধানের 70 অনুচ্ছেদ অনুসারে কোনো সংসদ সদস্য আসন শূন্য হইবে কিনা সেই সম্পর্কে কোনো বিতর্ক দেখা দিলে শুনানি ও নিষ্পত্তির জন্য প্রশ্নটি নির্বাচন কমিশনের প্রেরিত হইবে এবং অনুরূপ ক্ষেত্রে কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত হইবে।
দফা 5 এই অনুচ্ছেদে 4 দফার বিধানাবলী যাতে পূর্ণ কার্যকতা লাভ করতে পারে সেই উদ্দেশ্যে নির্বাচন কমিশনকে ক্ষমতা দানের জন্য সংসদ আইন দ্বারা যেরূপ প্রয়োজন বোধ করবেন আইন দ্বারা সেরূপ বিধান করিতে পারবেন। অনুচ্ছেদ 67 সদস্যদের আসন শূন্য। দফা 1 কোনো সংসদ সদস্যের আসন শূন্য হবে যদি ক তার নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকের তারিখ হইতে 90 দিনের মধ্যে তিনি তৃতীয় তফসিলে নির্ধারিত শপথ গ্রহণ বা ঘোষণা করিতে এবং শপথপত্র বা ঘোষণাপত্রে স্বাক্ষরদান করিতে অসমর্থ হন। তবে শর্ত থাকে যে অনুরূপ মেয়াদ অতিবাহিত হইবার পূর্বে স্পিকার যতক্ষণে তা বর্ধিত করতে পারবেন। খ সংসদের অনুমতি না লইয়া তিনি একাধিক নবী বৈঠক দিবস অনুপস্থিত থাকেন। গ সংসদ ভাঙিয়া যায়। ঘ তিনি এই সংবিধানের 66 অনুচ্ছেদের 2 দফার অধীনে অযোগ্য হয়ে যান অথবা তিনি এই সংবিধানের 70 অনুচ্ছেদে বর্ণিত পরিস্থিতি উদ্ভব হয়। দফা 2 কোনো সংসদ সদস্য স্পিকার নিকট স্বাক্ষরযুক্ত পদযোগে সে পদ ত্যাগ করিতে পারবেন এবং স্পিকার বা শূন্য থাকলে বা অন্য কোনো কারণে স্পিকার সে দায়িত্ব পালনে অসমর্থ হলে ডেপুটি স্পিকার যখন উক্ত পত্র প্রাপ্ত হন তখন হয়তো উক্ত সদস্য আসন শূন্য হইবে। অনুচ্ছেদ 68 সংসদ সদস্যদের পারিশ্রমিক প্রবৃত্তি সংসদের আইন দ্বারা এবং অনুরূপভাবে নির্ধারিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত বিধিসমূহ দ্বারা যে নির্ধারিত হবে সংসদ সদস্যগণ সেইরূপ পারিশ্রমিক ভাতা ও বিশেষ অধিকার লাভ করবেন। অনুচ্ছেদ 69 শপথ গ্রহণের পূর্বে আসন গ্রহণ বা ভোটদান করলে সদস্যের অর্থদণ্ড। কোনো ব্যক্তি এই সংবিধানের বিধান অনুযায়ী শপথ গ্রহণ বা ঘোষণা করিবেন এবং শপথপত্রে বা ঘোষণাপত্রে স্বাক্ষরদান করিবার পূর্বে কিংবা তিনি সংসদ সদস্য বা যোগ্য নয় বা অযোগ্য হয়েছেন জানিয়ে সংসদ সদস্যরূপে আসন গ্রহণ বা ভোটদান করিলে তিনি প্রতিদিনের অনুরূপ কার্যের জন্য প্রজাতন্ত্রের নিকট দেনা হিসেবে উসুলযোগ্য 1000 টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত হইবেন। অনুচ্ছেদ 70 রাজনৈতিক দল হইতে পদত্যাগ বা দলের বিপক্ষে ভোটদানের কারণে আসন শূন্য হওয়া। কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রার্থীরূপে মনোনীত হইয়া কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি যদি ক উক্ত দল হইতে পদত্যাগ করেন অথবা খ সংসদে উক্ত দলের বিপক্ষে ভোটদান করেন তাহলে সংসদে তার আসন শূন্য হইবে, তবে তিনি সেই কারণে পরবর্তী নির্বাচনে সংসদ সদস্য হইবার অযোগ্য হইবেন না। অনুচ্ছেদ 71 দ্বৈত সদস্যতায় বাধা। দফা 1 কোনো ব্যক্তি একই সময় 2 বা ততোধিক নির্বাচনী এলাকার সংসদ সদস্য হইবেন না। দফা 2 কোনো ব্যক্তির একই সময় 2 বা ততোধিক নির্বাচনী এলাকা হইতে নির্বাচন প্রার্থী হয় এই অনুচ্ছেদে 1 দফায় বর্ণিত কোনো কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি করিবে না। তবে তিনি যদি একাধিক নির্বাচনী এলাকা হইতে নির্বাচিত হন তাহলে ক তার সর্বশেষ নির্বাচনের 30 দিনের মধ্যে তিনি কোন নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করতে ইচ্ছুক তা জ্ঞাপন করে নির্বাচন কমিশনকে একটি স্বাক্ষরযুক্ত ঘোষণা প্রদান করবেন এবং তিনি অন্য যে সকল আসনে নির্বাচিত হয়েছিলেন অথবা সেই সকল এলাকার আসনসমূহ শূন্য হইবে। খ এই দফার ক উপদফা মান্য করিতে অসমর্থ হইলে তিনি যে সকল আসনে নির্বাচিত হয়েছিলেন সেই সকল আসন শূন্য হবে। গ এই দফার উপযুক্ত বিধানসমূহ যতখানি প্রযোজ্য ততখানি পালন না করা পর্যন্ত নির্বাচিত ব্যক্তি সংসদ সদস্যের শপথ গ্রহণ বা ঘোষণা করিতে এবং শপথপত্রে বা ঘোষণাপত্রে স্বাক্ষরদান করিতে পারিবেন না। অনুচ্ছেদ 72 সংসদের অধিবেশন। দফা 1 সরকারি বিজ্ঞপ্তি দ্বারা রাষ্ট্রপতি সংসদ আহ্বান স্থগিত ভঙ্গ করবেন এবং সংসদ আহ্বানকালে রাষ্ট্রপতি প্রথম বৈঠকের সময় স্থান নির্ধারণ করবেন। তবে শর্ত থাকে যে 123 অনুচ্ছেদ 3 দফার ক উপদফায় উল্লেখিত 90 দিন সময় ব্যতীত অন্য সময় যে এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে 7 দিনের অতিরিক্ত বিরতি থাকিবে না। তবে আরও শর্ত থাকে যে এই দফার অধীন তার দায়িত্ব পালনে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কর্তৃক লিখিতভাবে প্রদত্ত পরামর্শ অনুযায়ী কার্য করিবেন। দফা 2 এই অনুচ্ছেদের 1 দফার বিধানাবলী সত্ত্বেও সংসদ সদস্যদের যে কোনো সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষিত হইবে 30 দিনের মধ্যে বৈঠক অনুষ্ঠানের জন্য সংসদ আহ্বান করা হইবে। দফা 3 রাষ্ট্রপতি পূর্বে ভাঙিয়ে না দিয়ে থাকিলে সংসদের প্রথম বৈঠকের তারিখ হইতে 5 বছর কাল অতিবাহিত হলে সংসদ ভাঙিয়ে যাইবে। তবে শর্ত থাকে যে প্রজাতন্ত্র যুদ্ধ লিপ্ত থাকিবার কালে সংসদের আইন দ্বারা অনুরূপ মেয়াদ এককালে অন্যদিকে 1 বছর বর্ধিত করা যাইতে পারিবে। তবে যুদ্ধ সমাপ্ত হলে বর্ধিত মেয়াদ কোনো 6 মাসের অধিক হইবে না। দফা 4 সংসদ ভঙ্গ হইবার পর এবং সংসদ সদস্যদের অব্যবহৃত পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠানের পূর্বে রাষ্ট্রপতির নিকট যদি সন্তোষজনকভাবে প্রতিমান হয় যে প্রজাতন্ত্র যে যুদ্ধ লিপ্ত রয়েছেন সেই যুদ্ধ অবস্থার বিদ্যমানতার জন্য সংসদ পুনরাহ্বান করা প্রয়োজন তাহলে যে সংসদ ভাঙিয়ে দেওয়া হয়েছিল রাষ্ট্রপতি তা আহ্বান করবেন। দফা 5 এই অনুচ্ছেদের 1 দফার বিধানাবলী সাপেক্ষে কার্যপ্রণালী বিধান বা অন্যভাবে সংসদ যেরূপ নির্ধারণ করবেন সংসদের বৈঠক সময় সেরূপ সময় স্থান অনুষ্ঠিত হইবে। অনুচ্ছেদ 73 সংসদের রাষ্ট্রপতি ভাষণ ও বাণী। দফা 1 সংসদের রাষ্ট্রপতি ভাষণ দান ও বাণী প্রেরণ করিতে পারবেন। দফা 2 সংসদ সদস্যদের প্রত্যেক সাধারণ নির্বাচনের পর প্রথম অধিবেশনের সূচনা এবং প্রত্যেক বছর প্রথম অধিবেশনের সূচনায় রাষ্ট্রপতি সংসদ ভাষণ দান ও বাণী প্রেরণ করতে পারবেন ভাষণ দান করবেন। দফা 3 রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত ভাষণ শ্রবণ বা পেতে বাণী প্রাপ্তির পর সংসদযুক্ত ভাষণ বা বাণী সম্পর্কে আলোচনা করবেন। অনুচ্ছেদ 73 ক সংসদ সম্পর্কে মন্ত্রীগণের অধিকার। দফা 1 প্রত্যেক মন্ত্রী সংসদে বক্তৃতা করিতে এবং অন্যভাবে এর কার্যাবলীতে অংশগ্রহণ করিতে অধিকারী হইবেন। তবে তিনি যদি সংসদ সদস্য না হন তাহলে তিনি ভোটদান করিতে পারবেন না এবং তিনি কেবল তার মন্ত্রণালয় সম্পর্কিত বিষয়টির সম্পর্কে বক্তব্য রাখিতে পারবেন। দফা 2 এই অনুচ্ছেদে মন্ত্রী বলিতে প্রধানমন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী অন্তর্ভুক্ত। অনুচ্ছেদ 74 স্পিকার ও ডেপুটি স্পিকার। দফা 1 কোনো সাধারণ নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকে সংসদ সদস্যের মধ্যে হইতে সংসদের একজন স্পিকার ও একজন ডেপুটি স্পিকার নির্বাচিত করবেন এবং এই দুই পদের যে কোনোটি শূন্য হলে 7 দিনের মধ্যে কিংবা ওই সময় সংসদ বৈঠক না থাকলে পরবর্তী প্রথম বৈঠকে তা পূর্ণ করবার জন্য সংসদ সদস্যের মধ্যে হইতে একজনকে নির্বাচিত করবেন। দফা 2 স্পিকার বা ডেপুটি স্পিকারের পদ শূন্য হইবে যদি ক
তিনি সংসদ সদস্য না থাকেন। খ তিনি মন্ত্রী পদ গ্রহণ করেন। গ পদ হইতে তার অবসান দাবি করে মোট সংসদ সদস্যের সংখ্যাগরিষ্ঠ ভোটে সমর্থিত কোন প্রস্তাব প্রস্তাবটি উত্থাপনের অভিপ্রায় জ্ঞাপন করে অন্যান্য 14 দিনের নোটিশ প্রদানের পর লাস্ট সংসদে গৃহীত হয়। ঘ কোনো সাধারণ নির্বাচনের পর অন্য কোনো সদস্য তার তিনি স্পিকারের উদ্দেশ্যে সাক্ষ্যযোগ্য পদ্ধতি সে ত্যাগ করেন ও কোনো সাধারণ নির্বাচনের পর অন্য কোনো সদস্য তার কার্যভার গ্রহণ করেন। স্পিকারের ক্ষেত্রে তিনি ডেপুটি স্পিকারে যোগদান করেন। দফা 3 সংসদের কোনো বৈঠকে স্পিকারকে তার পদ দফা 3 স্পিকার পদ শূন্য হইলে বা তিনি রাষ্ট্রপতির রূপে কার্য করিলে বা অন্য কোনো কারণে স্পিকার সে দায়িত্ব পালন অসমর্থ বলে সংসদ নির্ধারণ করিলে স্পিকারের সকল দায়িত্ব ডেপুটি স্পিকার পালন করবেন, কিংবা ডেপুটি স্পিকারের পদ শূন্য হলে সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী কোনো সংসদতা পালন করবেন এবং সংসদের কোনো বৈঠকে স্পিকারই অনুপস্থিত ডেপুটি স্পিকার কিংবা ডেপুটি স্পিকারের অনুপস্থিত থাকলে সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী কোনো সংসদতা পালন করবেন। দফা 4 সংসদের কোনো বৈঠকে স্পিকারকে তার পদ হইতে অবসানের জন্য কোনো প্রস্তাব বিবেচনা করলে স্পিকার কিংবা ডেপুটি স্পিকারকে তার পদ হইতে অবসানের জন্য কোনো প্রস্তাব বিবেচনা করলে ডেপুটি স্পিকার লাস্ট উপস্থিত থাকলে সভাপতি করবেন এবং এই হচ্ছে 3 দফায় বর্ণিত ক্ষেত্র মতো স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতকালীন বৈঠক সম্পর্কে প্রযোজ্য বিধানাবলী অনুরূপ প্রত্যেক বৈঠকের ক্ষেত্রে প্রযোজ্য হইবে। দফা 5 স্পিকার বা ডেপুটি স্পিকারের অবসানের জন্য কোনো প্রস্তাব সংসদে বিবেচিত হইবার কালে ক্ষেত্র মতো স্পিকার বা ডেপুটি স্পিকারের কথা বলিবার ও সংসদ কার্যধারা অন্যভাবে অংশ নেওয়ার অধিকার থাকবে এবং তিনি কেবল সদস্যরূপে ভোটদানের অধিকারী হইবেন। দফা 6 এই অনুচ্ছেদের 2 দফার বিধানাবলীর সত্ত্বেও ক্ষেত্র মতো স্পিকার বা ডেপুটি স্পিকার তার উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত সে প্রতি বল রয়েছেন বলে গণ্য হইবে। অনুচ্ছেদ 75 কার্যপ্রণালী বিধি ক্রম প্রভৃতি। দফা 1 এই সংবিধান সাপেক্ষে সংসদ কর্তৃক প্রণীত কার্যপ্রণালী বিধারা এবং অনুরূপ বিধি প্রণীত না পর্যন্ত রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত কার্যপ্রণালী বিধারা সংসদ কার্যপ্রণালী নিয়ন্ত্রিত হবে। উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে সংসদের সিদ্ধান্ত গৃহীত হইবে, তবে সমসংখ্যক ভোটের ক্ষেত্রে ব্যতীত সভাপতি ভোটদান করিবেন না এবং অনুরূপ ক্ষেত্রে তিনি নির্ণয় ভোট প্রদান করিবেন। সংসদে কোনো সদস্য বা শূন্য রয়েছে কেবল এই কারণে কিংবা সংসদ উপস্থিত হইবার বা ভোটদানে বা অন্য কোনো উপায়ে কার্যধারা অংশগ্রহণের অধিকার না থাকা সত্ত্বেও কোনো ব্যক্তি অনুরূপ কার্য করিয়াছেন কেবল এই কারণে সংসদের কোনো কার্যধারা অবৈধ হইবে না। দফা 2 সংসদের বৈঠক চলাকালে কোনো সময় উপস্থিত সদস্যের সংখ্যা 60 কম বলে যদি শব্দ দৃষ্টি আকর্ষণ করা হয় তাহলে তিনি অন্যজন 60 জন সদস্য উপস্থিত না হওয়া পর্যন্ত বৈঠক স্থগিত রাখবেন কিংবা মুলতবি করিবেন। অনুচ্ছেদ 76 সংসদের স্থায়ী কমিটির সময়। দফা 1 সংসদ সদস্যদের মধ্যে হইতে সদস্য হলে সংসদ নিম্নলিখিত স্থায়ী কমিটির সময় নিয়োগ করবেন। ক সরকার হিসেব কমিটি, খ বিশেষ অধিকার কমিটি, গ সংসদের কার্যপ্রণালী বিদ্যা নির্দিষ্ট স্থায়ী কমিটি। দফা 2 সংসদ এই অনুচ্ছেদের 1 দফায় উল্লেখিত কমিটির সময়ের অতিরিক্ত অন্যান্য স্থায়ী কমিটি নিয়োগ করবেন এবং অনুভাবে নিযুক্ত কোনো কমিটি এই সংবিধান ও অন্য কোনো আইন সাপেক্ষে ক খসড়া বিল ও অন্যান্য আইনগত প্রস্তাব পরীক্ষা করতে পারবেন। খ আইনের বলবৎকরণ পর্যালোচনা ও অনুরূপ বলবৎকরণের জন্য ব্যবস্থা দিয়ে গণের প্রস্তাব করতে পারবেন। গ জনগুরুত্ব সম্পন্ন বলে সংসদ কোনো বিশেষ সম্পর্কে কমিটিকে অবহিত করে সেই বিষয়ে কোনো মন্ত্রণালয়ের কার্য বা প্রশাসন সম্বন্ধে অনুসন্ধান বা তদন্ত করতে পারবেন এবং কোনো মন্ত্রণালয়ের নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে প্রাসঙ্গিক তথ্যাদি সংগ্রহের এবং প্রশ্নাদির মৌখিক বা লিখিত উত্তরলাভের ব্যবস্থা করতে পারবেন। সংসদ কর্তৃক অর্পিত যে কোনো দায়িত্ব পালন করতে পারবেন। দফা 3 সংসদ আইন দ্বারা এই অনুচ্ছেদের অধীনে নিযুক্ত কমিটির সমূহকে সাক্ষীদের হাজিরা বলবৎ করিবার এবং শপথ ঘোষণা বা অন্য কোনো উপায়ের অধীন করিয়া তাদের সাক্ষ্য গ্রহণের দলিলপত্র দাখিল করতে বাধ্য করিবার ক্ষমতা প্রদান করতে পারবেন। অনুচ্ছেদ 77 ন্যায়পাল। দফা 1 সংসদ আইনের দ্বারা ন্যায়পালের পদ প্রতিষ্ঠার জন্য বিধান করতে পারবেন। দফা 2 সংসদ আইনের দ্বারা ন্যায়পালকে কোনো মন্ত্রণালয়, সরকারি কর্মচারী, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের যে কোনো কার্য সম্বন্ধে তার তদন্ত পরিচালনার ক্ষমতা সহ যেরূপ ক্ষমতা বা যেরকম দায়িত্ব প্রদান করবেন ন্যায়পাল সেরূপ ক্ষমতা প্রয়োগ করে দায়িত্ব পালন করবেন। দফা 3 ন্যায়পাল তার দায়িত্ব পালন সম্পর্কে বার্ষিক রিপোর্ট প্রণয়ন করবেন এবং অনুরূপে সংসদে উপস্থাপিত হইবে। অনুচ্ছেদ 78 সংসদ ও সদস্যদের বিশেষ অধিকার ও দায়মুক্ত। দফা 1 সংসদের কার্যধারা বৈধতা সম্পর্কে কোনো আদালত প্রশ্ন উত্থাপন করা যাবে। দফা 2 সংসদের যে সদস্য বা কর্মচারী সংসদের কার্যবলী নিয়ন্ত্রণ, কার্য পরিচালনা বা শৃঙ্খলা রক্ষার ক্ষমতা ন্যস্ত থাকিবে তিনি সকল ক্ষমতা প্রয়োগ সম্পর্কের ব্যাপারে কোনো আদালতে কোনো ব্যক্তির অধীন হইবে না। দফা 3 সংসদে বা সংসদের কমিটিতে কিছু বলা বা ভোটদানের জন্য কোনো সংসদ সদস্যের বিরুদ্ধে কোনো আদালতে কোনো কার্যধারা গ্রহণ করা যাবে না। দফা 4 সংসদ কর্তৃক বা সংসদের কর্তৃত্বে কোনো রিপোর্ট, কাগজপত্র, ভোট বা কার্যধারা প্রকাশের জন্য কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো আদালতে কোনো কার্যধারা গ্রহণ করা যাবে না। দফা 5 সংসদ এই অনুচ্ছেদ সাপেক্ষে সংসদের আইন দ্বারা সংসদের কমিটির সময় ও সংসদ সদস্যদের বিশেষ অধিকার নির্ধারণ করা যাইতে পারিবে। অনুচ্ছেদ 79 সংসদ সচিবালয়। দফা 1 সংসদের নিজস্ব সচিবালয় থাকবে। দফা 2 সংসদের সচিবালয়ের কর্মচারী নিয়োগ কর্মের সত্যসমূহ সংসদ আইন দ্বারা নির্ধারণ করবেন। দফা 3 সংসদ কর্তৃক নির্ধারিত না পর্যন্ত স্পিকারের সহিত পরামর্শক্রমে রাষ্ট্রপতি সংসদ সচিবালয়ের কর্মচারী নিয়োগ ও কর্মের শর্তাবলী নিয়ন্ত্রণ করে বিধিসমূহ প্রণয়ন করতে পারবেন এবং অনুযায়ী প্রণীত বিধিসমূহ যে কোনো আইনের বিধানাবলী সাপেক্ষে কার্যকর হইবে। দ্বিতীয় পরিচ্ছেদ আইন প্রণয়ন অর্থ সংক্রান্ত পদ্ধতি। অনুচ্ছেদ 80 আইন প্রণয়ন পদ্ধতি। দফা 1 আইন প্রণয়নের উদ্দেশ্যে সংসদে আনিত প্রত্যেকটি প্রস্তাব বিল আকারে উত্থাপিত হবে। দফা 2 সংসদ কর্তৃক কোনো বিল গৃহীত হলে সম্মতি দিন তার রাষ্ট্রপতির নিকট পেশ করিতে হইবে। দফা 3 রাষ্ট্রপতির নিকট কোনো বিল পেশ করে 15 দিনের মধ্যে তিনি তার সম্মতি দান করবেন কিংবা অর্থ বিল ব্যতীত অন্য কোনো বিল ক্ষেত্রে বিলটি বা তার কোনো বিশেষ বিধান পূর্ণ বিবেচনায় কিংবা রাষ্ট্রপতি কর্তৃক নির্দেশিত কোনো সংসদীয়
সংশোধনী বিবেচনা অনুরোধ জ্ঞাপন করে একটু বার্তা সহ তিনি বিলটি সংসদে ফিরিয়ে দিতে পারবেন এবং রাষ্ট্রপতি তা করতে অসমর্থ হলে উক্ত মেয়াদের অবসানে তিনি বিলটিতে সমর্থন করেছেন বলে গণ্য হবে। দফা 4, রাষ্ট্রপতি যদি বিলটি অনুরূপভাবে সংসদ ফিরত পাঠান তাহলে সংসদ রাষ্ট্রপতি বার্তার সাথে পুনঃ বিবেচনা করবেন এবং সংশোধনী সভা বা সংশোধন বিধি রেখে রাষ্ট্রপতি পুনরায় বিলটি গ্রহণ করলে সম্মতির জন্য সংসদ পুনরায় বিলটি গ্রহণ করলে সম্মতির জন্য রাষ্ট্রপতির নিকট উপস্থাপিত হইবে এবং অনুরূপ উপস্থাপনের 7 দিনের মধ্যে তিনি বিলটিতে সমাধান করবেন এবং তিনি তার করতে অসমর্থ হলে উক্ত মেয়াদের অবসানে তিনি বিলটিতে সমাধান করেছেন বলে গণ্য হইবে। দফা 5, সাংস্কৃতিক বিলটিতে রাষ্ট্রপতি সম্মতি দান করে বা তিনি সমর্থন করেছেন বলে গণ্য হইলে তা আইনে পরিণত হবে এবং সংসদ আইন বলে অভিহিত হইবে। অনুচ্ছেদ 81 অর্থবিল। দফা 1, এইভাবে অর্থবিল বলতে গেলে কেবল নিম্নলিখিত বিশেষভাবে সকল বা যে কোনো একটি সম্পর্কিত বিধানাবলী সম্বলিত বিল বুঝাবে। ক, কোনো কর আরোপ, নিয়ন্ত্রণ, রদবদল, মকুব বা রহিতকরণ। খ, সরকার কর্তৃক ঋণগ্রহণ বা কোনো জ্ঞান দান কিংবা সরকারের আর্থিক দায়িত্ব সম্পর্কে আইন সংশোধন। গ, সংসদ তহবিলের রক্ষণাবেক্ষণ, অনুরূপ তহবিল অর্থ প্রদান বা অনুরূপ তহবিল হয়তো অর্থদান বা নির্দিষ্টকরণ। ঘ, সংসদ তহবিলের উপর দায় আরোপ কিংবা অনুরূপ কোনো দায় রদবদল বা বিলোপ। ও, সংসদ তহবিল বা প্রধানত সরকার হিসেবে অর্থব্যাপ্তি কিংবা অনুরূপ অর্থ রক্ষণাবেক্ষণ বা দান কিংবা সরকার হিসেবে নিকা। চ, উপযুক্ত উপদ্রব বা সময় নির্ধারিত যে কোনো বিষয়ের অধীন কোনো আনুষ্ঠানিক বিষয়। দফা 2, কোনো জরিমানা বা অন্য অর্থদণ্ড আরোপ বা রদবদল কিংবা লাইসেন্স ফি বা অন্য কার্যের জন্য ফি বা উসুল আরোপ বা প্রদান কিংবা স্থানীয় উদ্দেশ্য সাধনকল্পে কোনো স্থানীয় কর্তৃপক্ষ বা প্রতিষ্ঠান কর্তৃক কোনো কর আরোপ, নিয়ন্ত্রণ, রদবদল, মকুব বা রহিতকরণের বিধান করা হয়েছে কেবল এইখানে কোনো বিল অর্থবিল বলে গণ্য হইবে না। দফা 3, রাষ্ট্রপতির নিকট পেশ করবার সময় প্রত্যেক অর্থবিলে স্পিকারের স্বাক্ষর এই মর্মে একটি সার্টিফিকেট থাকবে যে তা একটি অর্থবিল এবং অনুরূপ সার্টিফিকেট সকল বিষয়ে চূড়ান্ত হবে এবং সেই বিষয়ে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। অনুচ্ছেদ 82 আর্থিক ব্যবস্থাগুলির সুপারিশ। কোনো অর্থবিল অথবা সরকারি অর্থব্যয়ের প্রশ্ন জড়িত রয়েছে এমন কোনো বিল রাষ্ট্রপতির সুপারিশ ব্যতীত সংসদে উত্থাপন করা যাবে না। তবে কোনো অর্থবিলে কোনো কর হ্রাস বা বিলোপের বিধান সম্বলিত সংশোধনী উত্থাপনের জন্য এই অনুচ্ছেদের অধীন সুপারিশের প্রয়োজন হইবে না। অনুচ্ছেদ 83 সংশোধন আইন ব্যতীত কর আরোপে বাধা। সংসদের কোনো আইনের দ্বারা বা কর্তৃত্ব ব্যতীত কোনো কর আরোপ বা সংগ্রহ করা যাবে না। অনুচ্ছেদ 84 সংসদ তহবিল ও প্রজাতন্ত্র সরকার হিসাব। দফা 1, সরকার কর্তৃক প্রাপ্ত সকল রাজস্ব, সরকার কর্তৃক সংগৃহীত সকল ঋণ এবং কোনো ঋণ পরিশোধ হতে সরকার কর্তৃক প্রাপ্ত সকল অর্থ একটিমাত্র তহবিল অংশ পরিণত হবে এবং তার সংযুক্ত তহবিল নামে অভিহিত হবে। দফা 2, সরকার কর্তৃক বা সরকারি পক্ষে প্রাপ্ত অন্য সকল সরকারি অর্থ প্রধানদের সরকার হিসেবে জমা হবে। অনুচ্ছেদ 85 সরকারি অর্থের রক্ষণাবেক্ষণ। সরকারি অর্থের নিয়ন্ত্রণ, সরকারি অর্থের রক্ষণাবেক্ষণ ক্ষেত্র মতো সংযুক্ত তহবিল অর্থ প্রদান বা তাহিত অর্থ প্রত্যাহার এবং প্রজাতন্ত্রের সরকার হিসেবে অর্থ প্রদান বা তাহিত অর্থ প্রত্যাহার এবং উপযুক্ত বিষয়সমূহের সহিত সংশ্লিষ্ট বা আনুষঙ্গিক সকল বিষয় সংসদ আইন দ্বারা এবং অনুরূপ আইনি বিধান না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত বিধিসমূহ দ্বারা নিয়ন্ত্রিত হইবে। অনুচ্ছেদ 86 প্রজাতন্ত্রের সরকার হিসেবে প্রদীয় অর্থ প্রজাতন্ত্রের সরকার হিসেবে জমা হইবে। ক, রাজস্ব কিংবা এই সংবিধান 84 অনুচ্ছেদে 1 দফার কারণে যেরূপ অর্থ সংযুক্ত তহবিল অংশ পরিণত হবে তা ব্যতীত প্রজাতন্ত্র কর্মে নিযুক্ত কিংবা প্রজাতন্ত্রের বিষয়গুলির সহিত সংশ্লিষ্ট কোনো ব্যক্তি কর্তৃক প্রাপ্ত বা ব্যক্তির নিকট জমা রয়েছে সকল অর্থ। অথবা খ, যে কোনো মোকদ্দমা বিষয় হিসাব বা ব্যক্তি বাবদ কোনো আদালত কর্তৃক প্রাপ্ত বা আদালতের নিকট জমা রয়েছে সকল অর্থ। অনুচ্ছেদ 87 বার্ষিক আর্থিক বিবৃতি। দফা 1, প্রত্যেক অর্থ বছর সম্পর্কে উক্ত বছরের জন্য সরকারি অনুমিত আয় ও ব্যয় সম্বলিত একটি বিবৃতি এই ভাগে বার্ষিক আর্থিক বিবৃতি নামে অভিহিত লাস্টভাগে সংসদে উপস্থাপিত হইবে। দফা 2, বার্ষিক আর্থিক বিবৃতি পৃথকভাবে ক, এই সংবিধানের দ্বারা বা অধীন সংযুক্ত তহবিলের উপর দায়ের হয়ে বর্ণিত ব্যয় নির্বাচনের প্রয়োজনীয় সকল অর্থ এবং সংযুক্ত তহবিল হতে ব্যয় করা হবে এর প্রস্তাবিত অন্যান্য ব্যয় নির্বাচনের প্রয়োজনীয় সকল অর্থ উপস্থাপিত হবে এবং রাজস্ব খাতে ব্যয়িত অন্যান্য খাতে ব্যয় পৃথক করিয়া প্রদর্শিত হইবে। অনুচ্ছেদ 88 সংযুক্ত তহবিলের উপর দায়। সংযুক্ত তহবিলের উপর দায়যুক্ত ব্যয় নিম্নরূপ হইবে। ক, রাষ্ট্রপতি থেকে দেয় পারিশ্রমিক ও তার দপ্তর সংশ্লিষ্ট অন্যান্য ব্যয়। খ, স্পিকার ও ডেপুটি স্পিকার, আজ সুপ্রিম কোর্টের বিচারক, রসই মহাসচিব নিয়োগ ও নিয়ন্ত্রক, দীর্ঘই নির্বাচন কমিশনার, রসই সরকারি কর্ম কমিশনের সদস্যদের দিগকে দেয় পারিশ্রমিক। গ, সুদ পরিশোধ তহবিলের দায়, মূলধন পরিশোধ বা তার ক্রম পরিশোধ এবং ঋণ সংগ্রহ ব্যবধি সহ সংযুক্ত তহবিলের জামানত গৃহীত ঋণের মৌসুম সংক্রান্ত অন্যান্য ব্যয় সহ সরকার ঋণ সংক্রান্ত সকল দেনার দায়। গ, সংসদ, সুপ্রিম কোর্ট, মহাসচিব নিয়োগ ও নিয়ন্ত্রকের দপ্তর, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশনের কর্মচারীকে দেয় পারিশ্রমিক সহ প্রশাসনিক ব্যয়। ঘ, সুদ পরিশোধ মূলধন পরিশোধ বা তার ক্রম পরিশোধ এবং ঋণ সংগ্রহ ব্যাপক হিসেব ও সংযুক্ত তহবিলের জামানতে দেয় ঋণের মৌসুম সংক্রান্ত অন্যান্য ব্যয় সহ ঋণের দায় সংক্রান্ত সকল দেনার দায়। ও, কোনো আদালত বা ট্রাইব্যুনাল কর্তৃক প্রজাতন্ত্রের বিরুদ্ধে প্রদত্ত কোনো রায়, ডিগ্রি বা রোয়েদাদ কার্যকর করিবার জন্য প্রয়োজনীয় যে কোনো অর্থ এই সংবিধান বা অন্য কোনো আইনের দ্বারা অনুরূপ দায়যুক্ত বলে ঘোষিত অন্য যে কোনো ব্যয়। অনুচ্ছেদ 89 বার্ষিক আর্থিক বিবৃতি সম্পর্কের পদ্ধতি। দফা 1, সংযুক্ত তহবিলের দায়যুক্ত ব্যয় সম্পর্কিত বার্ষিক আর্থিক বিবৃতির অংশ সংসদে আলোচনা করা হইবে কিন্তু তা ভোটার আওতাভুক্ত হইবে না। দফা 2, অন্যান্য ব্যয় সম্পর্কিত বার্ষিক আর্থিক বিবৃতির অংশ মঞ্জুরি দাবির আকারে সংসদে উপস্থাপিত হইবে এবং কোনো মঞ্জুরি দাবিতে সম্মতিদানে বা সম্মতিদানের অস্বীকৃতি কিংবা মঞ্জুরি দাবিতে নির্ধারিত রাষ্ট্র সাপেক্ষে তাতে সম্মতিদানের ক্ষমতা সংসদে থাকবে। দফা 3, রাষ্ট্রপতির সুপারিশ ব্যতীত কোনো মঞ্জুরি দাবি করা যাবে না। অনুচ্ছেদ 90 নির্দিষ্ট কোনো আইন। দফা 1,
সংসদ কর্তৃক এই সংবিধানের 89 অনুচ্ছেদের অধীন মঞ্জুরদানের পর সংযুক্ত তহবিল হইতে নিম্নলিখিত ব্যয় নির্বাচনের প্রয়োজনীয় সকল অর্থ নির্দিষ্ট কোনো বিধান সম্বলিত একটি বিল যথাশীঘ্র সংসদে উত্থাপন করা হবে। ক সংস্কৃতি প্রদত্ত অনুরূপ মঞ্জুরি এবং খ সংসদে উপস্থাপিত বিবৃতিতে প্রদর্শিত অর্থের উন্নতি সংযুক্ত তহবিলের দায় দিতে হবে। দফা 2 অনুরূপ কোনো বিল সম্পর্কে সংসদে এমন কোনো সংশোধনী প্রস্তাব করা হবে না যার ফলে অনুরূপভাবে প্রদত্ত কোনো মঞ্জুরির পরিমাণ বা উদ্দেশ্য কিংবা সংযুক্ত তহবিলের উপর দায় দিতে ব্যয়ের পরিমাণ পরিবর্তিত হয়ে যায়। দফা 3 এই সংবিধানের বিধানের সাপেক্ষে সংযুক্ত তহবিল হইতে এই অনুচ্ছেদের বিধানাবলী অনুযায়ী গৃহীত আইন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যতীত কোনো অর্থ প্রত্যাহার করা হবে না। অনুচ্ছেদ 91 সম্পর্ক ও অতিরিক্ত মঞ্জুরি। কোনো অর্থ বছর প্রসঙ্গে যদি দেখা যায় যে চলতি অর্থ বছরে নির্দিষ্ট কোনো কর্মবিভাগের জন্য অনুমোদিত ব্যয় অপর্যাপ্ত হয়েছে কিংবা ওই বছর বার্ষিক আর্থিক বিবৃতিতে অন্তর্ভুক্ত করা হয়নি এমন কোনো নতুন কর্মবিভাগের জন্য ব্যয় নির্বাহের প্রয়োজন দেখা দিচ্ছে, অথবা খ কোনো অর্থ বছরে কোনো কর্মবিভাগের জন্য মঞ্জুরিকৃত অর্থের অধিকত্ব ওই বছর উক্ত কর্মবিভাগের জন্য ব্যয়িত হয়েছে, তা হইলে এই সংবিধানের দ্বারা বা অধীন সংযুক্ত তহবিলের উপর একে দায়িত্ব করা হোক বা না হোক সংযুক্ত তহবিল হইতে সেইরূপ ব্যয় নির্বাহী কর্তৃত্ব প্রদান করিবার ক্ষমতা রাষ্ট্রপতি থাকবে এবং রাষ্ট্রপতির ক্ষেত্রে মতো সেইরূপ ব্যয় সেই ব্যয়ের অনুমিত পরিমাণ একটি সম্পর্কে আর্থিক বিবৃতি কিংবা অতিরিক্ত ব্যয়ের পরিমাণ সম্বলিত একটি আর্থিক বিবৃতি সংসদ উত্থাপনের ব্যবস্থা করবেন এবং বার্ষিক আর্থিক বিবৃতির উপর বিবৃতির ক্ষেত্রে ব্রাকেট প্রয়োজন উপযোগী অংশ লাস্ট ব্রাকেট এই সংবিধানের 87 হতে 90 মধ্যে অনুচ্ছেদ সময় বিধানাবলী প্রয়োজন উপযোগী অংশ পালিত হইবে। অনুচ্ছেদ 92 হিসাব ঋণ প্রভৃতির উপর ভোট। দফা 1 এই পরিচ্ছেদের উপরোক্ত বিধানাবলীতে এই পরিচ্ছেদে যা বলেছে তা সত্ত্বেও ক মঞ্জুরির উপর ভোটদান সম্পর্কে এই সংবিধানের 89 অনুচ্ছেদের অধীন নির্ধারিত পদ্ধতি সম্পন্ন না পর্যন্ত এবং ওই ব্যয় সম্পর্কে 90 অনুচ্ছেদের বিধানাবলী অনুযায়ী আইন গৃহীত না পর্যন্ত কোনো অর্থ বছরের কোনো অংশের জন্য অনুমিত ব্যয়ের অগ্রিম মঞ্জুরদানের ক্ষমতা সংসদ থাকবে। খ কোনো কাজের বিশালতা বা অনির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য বার্ষিক আর্থিক বিবৃতিতে সাধারণভাবে প্রদত্ত বিস্তারিত বৃত্তান্তের সহিত অনুরূপ কাজের সঙ্গত ব্যয় দেবে নির্ধারিত করা সম্ভব না হলে প্রধানত সম্পদ হইতে অনুরূপ অপ্রত্যাশিত ব্যয় নির্বাহের জন্য মঞ্জুরদানের ক্ষমতা সংসদ থাকবে। গ কোনো অর্থ বছরে চলিত ব্যয়ের অংশ এর ব্যতীত কোনো মঞ্জুরদানের ক্ষমতা সংসদ থাকবে এবং যে উদ্দেশ্যে অনুরূপ মঞ্জুরদান করা হয়েছে তা সাধন করবে সংযুক্ত তহবিল হইতে আইনের দ্বারা অর্থ নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য আইনের দ্বারা অর্থ প্রত্যাহারের কর্তৃত্ব প্রদানের ক্ষমতা সংসদে থাকিবে। দফা 2 বার্ষিক আর্থিক বিবৃতি উল্লেখিত কোনো ব্যয় সম্পর্কিত মঞ্জুরদানের ক্ষেত্রে এবং অনুরূপ ব্যয় নির্বাহী উদ্দেশ্যে সংযুক্ত তহবিল হইতে অর্থ নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইনের ক্ষেত্রে এই সংবিধানের 89 অনুচ্ছেদের বিধানাবলী যেরূপ সক্রিয় হবে বর্তমান অনুচ্ছেদের 1 দফার অধীন কোনো মঞ্জুরদানের ক্ষেত্রে এবং ওই দফার অধীন প্রণীতব্য কোনো আইনের ক্ষেত্রে উক্ত অনুচ্ছেদের সমবায় কার্যকর হইবে। দফা 3 এই পরিস্থিতিতে যা বলেছে তার সত্ত্বেও যদি কোনো অর্থ বছর প্রসঙ্গের সংস্থ উক্ত বছর আরম্ভ হওয়ার পূর্বে এই সংবিধানের 89 অনুচ্ছেদের অধীন মঞ্জুরদান এবং 90 অনুচ্ছেদের অধীন আইনগণ অসমর্থ থাকে এবং এই অনুচ্ছেদের অধীন কোনো অগ্রিম মঞ্জুরি না করে থাকে, অথবা খ কোনো অর্থ বছরের কোনো অংশের জন্য অথবা খ উক্ত বছর আরম্ভ হওয়ার পূর্বে অথবা খ কোনো অর্থ বছর কোনো অংশের জন্য অগ্রিম মঞ্জুরি দেওয়া হয়ে থাকলে সেই মেয়াদ উত্তীর্ণ হইবার পূর্বে 89 অনুচ্ছেদের অধীন মঞ্জুরদান এবং 90 অনুচ্ছেদের অধীন আইনগণ অসমর্থ হয়ে থাকে, তাহলে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শে আদেশের দ্বারা অনুরূপ মঞ্জুরদান না করে এবং আইন গৃহীত না পর্যন্ত ওই বছরের 29 দিন মেয়াদ পর্যন্ত উক্ত বছর আর্থিক বিবৃতি উল্লেখিত ব্যয় নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রত্যাহারের কর্তৃত্ব প্রদান করিতে পারবেন। তৃতীয় পরিচ্ছেদ অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতা। অনুচ্ছেদ 93 অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতা। দফা 1 সংসদ ভাঙিয়ে যাওয়া অবস্থায় অথবা ওর অধিবেশন কাল ব্যতীত কোনো সময় রাষ্ট্রপতির নিকট আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রয়েছে বলে সন্তোষজনক প্রতীয়মান হইলে তিনি উক্ত পরিস্থিতিতে যেরূপ প্রয়োজনীয় বলে মনে করবেন সেরূপ অধ্যাদেশ প্রণয়ন জারি করতে পারবেন এবং জারি হবার সময় অনুভয় প্রণীত অধ্যাদেশ সংশোধন আইনে ক্ষমতা সম্পন্ন হইবে। তবে সত্য থাকে যে এই দফার অধীন কোনো অধ্যাদেশে এমন কোনো বিধান করা হবে না ক যা এই সংবিধানের অধীন সংসদ আইনের দ্বারা আইনসঙ্গতভাবে করা যায় না। খ যাতে এই সংবিধানের বিধান পরিবর্তিত বা রহিত হয়ে যায়। গ যা দ্বারা পূর্বপ্রণীত কোনো অধ্যাদেশে যে কোনো বিধানকে অব্যাহত বলবৎ করা যায়। দফা 2 এই অনুচ্ছেদের 1 দফার অধীন প্রণীত কোনো অধ্যাদেশ জারি হবার পর অনুষ্ঠিত সংসদের প্রথম বৈঠকে তা উপস্থাপিত হইবে এবং ইতিপূর্বে বাতিল না হয়ে থাকিলে অধ্যাদেশটি অনুরূপভাবে উপস্থাপনের পর 30 দিন অতিবাহিত হইলে কিংবা অনুরূপ মেয়াদ উত্তীর্ণ হইবার পূর্বে তা অনুমোদন করে সংসদ প্রস্তাব গৃহীত হইলে অধ্যাদেশটি কার্যকারিতা লোপ পাইবে। দফা 3 সংসদ ভাঙিয়া যাওয়া অবস্থায় কোনো সময় রাষ্ট্রপতির নিকট ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রয়েছে বলে সন্তোষজনক প্রতীয়মান হইলে তিনি এমন অধ্যাদেশ প্রণয়ন জারি করতে পারবেন যাতে সংবিধান দ্বারা সংযুক্ত তহবিলের উপর কোনো ব্যয় দায়িত্ব হোক বা না হোক উক্ত তহবিল হইতে সেইরূপ ব্যয় নির্বাহের কর্তৃত্ব প্রদান করা যাইবে এবং অনুরূপভাবে প্রণীত কোনো অধ্যাদেশ জারি হবার সময় হইতে তার সংশোধন আইন নেই ক্ষমতা সম্পন্ন হইবে। দফা 4 এই অনুচ্ছেদের 3 দফার অধীন জারিকৃত প্রত্যেক অধ্যাদেশ যথাশীঘ্র সংসদে উত্থাপন করা হইবে এবং সংসদ পুনর্গঠিত হবে তারিখ হইতে 30 দিনের মধ্যে এই সংবিধানের 87 90 অনুচ্ছেদের বিধানাবলী প্রয়োজনীয় উপযোগী অংশ পালিত হইবে। ষষ্ঠ ভাগ বিচার বিভাগ। প্রথম পরিচ্ছেদ সুপ্রিম কোর্ট। অনুচ্ছেদ 94 সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা। দফা 1 বাংলাদেশ সুপ্রিম কোর্ট নামে বাংলাদেশের একটি সর্বোচ্চ আদালত থাকিবে এবং আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ লইয়া তা গঠিত হইবে। দফা 2 প্রধান বিচারপতি ব্রাকেট যিনি বাংলাদেশের প্রধান বিচারপতি নামে অভিহিত হইবেন লাস্ট ব্রাকেট এবং প্রত্যেক বিভাগে আসন গ্রহণের জন্য রাষ্ট্রপতি যেরূপ সংখ্যক বিচারক নিয়োগের প্রয়োজন বোধ করিবেন সেরূপ সংখ্যক অন্যান্য বিচারক লইয়া সুপ্রিম কোর্ট গঠিত হইবে। দফা 3 প্রধান বিচারপতি ও আপিল বিভাগে নিযুক্ত বিচারকগণ কেবল উক্ত বিভাগে এবং অন্যান্য বিচারক কেবল হাইকোর্ট বিভাগে আসন গ্রহণ করবেন। দফা 4
এই সংবিধানের বিধানাবলী সাপেক্ষে প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারক বিচার কার্য পালনের ক্ষেত্রে স্বাধীন থাকিবেন। অনুচ্ছেদ 95 বিচারকের বিচারক নিয়োগ দফা 1 প্রধান বিচারপতি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হইবেন এবং প্রধান বিচারপতির সহিত পরামর্শ করিয়া রাষ্ট্রপতি অন্যান্য বিচারককে নিয়োগদান করবেন। দফা 2 কোনো ব্যক্তি বাংলাদেশের নাগরিক না হইলে এবং সুপ্রিম কোর্টে অন্যান্য 10 বছর কাল অ্যাডভোকেট না থাকিলে অথবা খ বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার মধ্যে অন্যান্য 10 বছর কোনো বিচার বিভাগীয় পদে অধিষ্ঠান না করিয়া থাকিলে অথবা গ সুপ্রিম কোর্টের বিচারক পদে নিয়োগ লাভের জন্য আইন দ্বারা নির্ধারিত যোগ্যতা না থাকিলে তিনি বিচারক পদে নিয়োগ লাভের যোগ্য হইবেন না। দফা 3 এই অনুচ্ছেদে সুপ্রিম কোর্ট বলিতে এই সংবিধান প্রবর্তনের পূর্বে যে কোনো সময় বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার মধ্যে যে আদালত হাইকোর্ট হিসেবে এখতিয়ার প্রয়োগ করিয়াছে সে আদালত অন্তর্ভুক্ত হইবে। অনুচ্ছেদ 96 বিচারকের পদের মেয়াদ দফা 1 এই অনুচ্ছেদের বিধানাবলী সাপেক্ষে কোনো বিচারক 67 বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত সে পদে বহাল থাকিবেন। দফা 2 প্রমাণিত অসৎ আচরণ বা অসম্মতির কারণে সংসদের মোট সদস্যগণের 2/3 গরিষ্ঠ দ্বারা সমর্থিত সংসদের প্রস্তাব করে প্রদত্ত রাষ্ট্রপতি আসবাহিত কোনো বিচারককে অপসারিত করা যাবে না। দফা 3 কোনো বিচারক রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে দফা 3 এই অনুচ্ছেদ 2 দফার অধীন প্রস্তাব সম্পর্কের পদ্ধতি এবং কোনো বিচারকের অসৎ আচরণ বা অসম্মত সম্পর্কে তদন্ত প্রমাণের পদ্ধতি সংসদ আইন দ্বারা নিয়ন্ত্রণ করতে পারবেন। দফা 4 কোনো বিচারক রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে সাক্ষ্যযুক্ত পদ্ধতি থেকে সে পদ ত্যাগ করতে পারবেন। অনুচ্ছেদ 97 অস্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ প্রধান বিচারপতি বা শূন্য হইলে কিংবা অনবশিষ্ট অসুস্থতা বা অন্য কোনো কারণে তিনি কার্যভার পালনে অসমর্থ বলে রাষ্ট্রপতির নিকট সন্তোষজনকভাবে প্রতীয়মান হইলে ক্ষেত্রমত অন্য কোনো ব্যক্তি অনুরূপ পদে যোগদান না করা পর্যন্ত কিংবা প্রধান বিচারপতি পুনরায় স্বীয় দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত আপিল বিভাগের অন্যান্য বিচারকদের মধ্যে যিনি কর্মে প্রবীণতম তিনি অনুরূপ কার্যভার পালন করিবেন। অনুচ্ছেদ 98 সুপ্রিম কোর্টের অতিরিক্ত বিচারকগণ সংবিধানের 94 অনুচ্ছেদের বিধানাবলীর সত্ত্বেও রাষ্ট্রপতির নিকট সুপ্রিম কোর্টের কোনো বিভাগের বিচারক সংখ্যা সাময়িকভাবে বৃদ্ধি করা উচিত বলে সন্তোষজনকভাবে প্রতীয়মান হইলে তিনি যথাযথ যোগ্যতা সম্পন্ন এক বা একাধিক ব্যক্তিকে অন্যদিক 2 বছরের জন্য অতিরিক্ত বিচারক নিযুক্ত করিতে পারিবেন কিংবা তিনি উপযুক্ত বিবেচনা করলে হাইকোর্ট বিভাগের কোনো বিচারককে যে কোনো অস্থায়ী মেয়াদের জন্য আপিল বিভাগের আসন গ্রহণের ব্যবস্থা করিতে পারবেন। তবে শর্ত থাকে যে অতিরিক্ত বিচারক রূপে নিযুক্ত ব্রাকেট কোনো ব্যক্তিকে এই সংবিধানে 95 অনুচ্ছেদের অধীন বিচারক রূপে নিযুক্ত লাস্ট ব্রাকেট হইতে কিংবা বর্তমান অনুচ্ছেদের অধীন আরও 1 মেয়াদের জন্য অতিরিক্ত বিচারক রূপে নিযুক্ত হইতে বর্তমান অনুচ্ছেদের কোনো কিছুই নিবৃত্ত করিবে না। অনুচ্ছেদ 99 অবসর গ্রহণের পর বিচারকগণের অক্ষমতা দফা 1 কোনো ব্যক্তি ব্রাকেট এই সংবিধানের 98 অনুচ্ছেদের বিধানাবলী অনুসারে অতিরিক্ত বিচারকের দায়িত্ব পালন ব্যতীত লাস্ট ব্রাকেট বিচারকের দায়িত্ব পালন করিয়া থাকিলে উক্ত পদ হইতে অবসর গ্রহণের বা অবসায়িত হইবার পর তিনি কোনো আদালত বা কর্তৃপক্ষের নিকট ওকালতি করিবেন না এবং বিচার বিভাগীয় বা আদালত বিচার বিভাগীয় পদ ব্যতীত প্রজাতন্ত্রের নিকট লাভজনক পদে নিয়োগ লাভের যোগ্য হইবেন না। দফা 2 এক দফায় যা কিছু থাকুক না কেন কোনো ব্যক্তি হাইকোর্ট বিভাগের বিচারক পদে বহাল থাকিলে উক্ত পদ হইতে অবসর গ্রহণের পর তিনি আপিল বিভাগে ওকালতি বা কার্য করিতে পারিবেন। অনুচ্ছেদ 100 সুপ্রিম কোর্টের আসন রাজধানীতে সুপ্রিম কোর্টের স্থায়ী আসন থাকিবে, তবে রাষ্ট্রপতির অনুমোদন লইয়া প্রধান বিচারপতি সময় সময় অন্য যে স্থান বা স্থানসমূহ নির্ধারণ করিবেন সেই স্থান বা স্থানসমূহে হাইকোর্ট বিভাগের অধিবেশন অনুষ্ঠিত হইতে পারিবে। অনুচ্ছেদ 101 হাইকোর্ট বিভাগের এখতিয়ার এই সংবিধান ও অন্য কোনো আইনের দ্বারা আপিল বিভাগের উপর যেরূপ আদি আপিল ও অন্য প্রকার এখতিয়ার ক্ষমতা হাইকোর্ট বিভাগের উপর যেরূপ আদি আপিল ও অন্য প্রকার এখতিয়ার ক্ষমতা অর্পিত হয়েছে উক্ত বিভাগের সেরূপ এখতিয়ার ক্ষমতা থাকিবে। অনুচ্ছেদ 102 কতিপয় আদেশ ও নির্দেশ প্রভৃতি দানের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের ক্ষমতা দফা 1 কোনো সংক্ষুব্ধ ব্যক্তির আবেদন কর্মে এই সংবিধানের 3 ভাগের দ্বারা অর্পিত অধিকারসমূহের কোনো একটিকে বলবৎ করিবার জন্য প্রজাতন্ত্রের বিষয়বলী সেই সম্পর্কিত কোনো দায়িত্ব পালন করে ব্যক্তি সহ যে কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষকে হাইকোর্ট বিভাগ উপযুক্ত নির্দেশাবলী বা আদেশাবলী দান করিতে পারবেন। দফা 2 হাইকোর্ট বিভাগের নিকট যদি সন্তোষজনকভাবে প্রতীয়মান হয় যে আইনের দ্বারা অন্য কোনো সমফলপ্রদ বিধান করা হয় নাই তাহলে যে কোনো সংক্ষুব্ধ ব্যক্তির আবেদন কর্মে প্রজাতন্ত্র বা কোনো স্থানীয় কর্তৃপক্ষের বিষয়বলী সহিত সংশ্লিষ্ট যে কোনো দায়িত্ব পালনরত ব্যক্তিকে আইনের দ্বারা অনুমোদিত নয় এমন কোনো কার্য করা হইতে বিরত রাখিবার জন্য কিংবা আইনের দ্বারা তার করণীয় কার্য করিবার জন্য নির্দেশ প্রদান করি অথবা প্রজাতন্ত্র বা কোনো স্থানীয় কর্তৃপক্ষের বিষয়বলী সেই সংশ্লিষ্ট যে কোনো দায়িত্ব পালনের রত ব্যক্তির কৃত কোনো কার্য বা গৃহীত কোনো কার্যধারা আইনসঙ্গত কর্তৃত্ব ব্যতিরেকে করা হয়েছে বা গৃহীত হয়েছে ও তার কোনো আইনগত কার্যকর্তা নাই বলে ঘোষণা করে উক্ত বিভাগ আদেশ দান করিতে পারবেন। অথবা যে কোনো ব্যক্তির আবেদন কর্মে আইনসঙ্গত কর্তৃত্ব ব্যতিরেকে বা বেআইনি উপায়ে কোনো ব্যক্তিকে পরে আটক রাখা হয় নাই বলিয়া যাতে উক্ত বিভাগের নিকট সন্তোষজনকভাবে প্রতীয়মান হইতে পারে সেই জন্য পরে আটক উক্ত ব্যক্তিকে উক্ত বিভাগের সম্মুখে আনয়নের নির্দেশ প্রদান করিয়া অথবা কোনো সরকারি পদে আসীন বলে বিবেচিত ব্যক্তিকে তিনি কোন কর্তৃত্ব বলে অনুরূপ পদ মর্যাদায় অধিষ্ঠানের দাবি করিতেছেন তা প্রদর্শনের নির্দেশ প্রদান করিয়া উক্ত বিভাগ আদেশ দান করিতে পারবে। দফা 3 উপযুক্ত দফাসমূহে যা বলা যায় তা সত্ত্বেও এই সংবিধানের 47 অনুচ্ছেদ প্রযোজ্য হয় এর কোন আইনের ক্ষেত্রে
অন্তর্বর্তী বা অন্য কোনো আদেশদানের ক্ষমতা হাইকোর্ট বিভাগের থাকবে না। দফা 4, এই অনুচ্ছেদের 1 দফা এবং এই অনুচ্ছেদের 2 দফার ক উপদফার অধীন কোনো আবেদন কর্মে যে ক্ষেত্রে কোনো অন্তর্বর্তী আদেশ প্রার্থনা করা হয়েছে এবং অনুরূপ অন্তর্বর্তী আদেশ ক যেখানে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের জন্য কোনো ব্যবস্থা কিংবা কোনো উন্নয়নমূলক কার্যের প্রতিকূলতা বা বাধা সৃষ্টি করতে পারে, অথবা খ যেখানে অন্য কোনোভাবে জনস্বার্থের পক্ষে ক্ষতিকর হতে পারে, সেইখানে অ্যাটর্নি জেনারেলকে উক্ত আবেদন সম্পর্কে যুক্তিসঙ্গত নোটিশ দেন এবং অ্যাটর্নি জেনারেলের ব্রাকেট কিংবা এই বিষয়ে তাদের ভারপ্রাপ্ত অন্য কোনো অ্যাডভোকেটের লাস্ট ব্রাকেট বক্তব্য শ্রবণ না করা পর্যন্ত এবং এই দফার ক বা খ উপদফায় উল্লিখিত প্রতিক্রিয়া সৃষ্টি করিবে না বলিয়া হাইকোর্ট বিভাগের নিকট সন্তোষজনকভাবে প্রতিমান না হওয়া পর্যন্ত উক্ত বিভাগ কোনো অন্তর্বর্তী আদেশ দান করিবেন না। দফা 5, প্রসঙ্গের প্রয়োজনে অন্যরূপ না হইলে এই অনুচ্ছেদে ব্যক্তি বলিতে সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ ও বাংলাদেশের প্রতিরক্ষা কর্ম বিভাগ অথবা কোনো শৃঙ্খলা বাহিনী সংক্রান্ত আইনের অধীন প্রতিষ্ঠিত কোনো আদালত বা ট্রাইব্যুনাল ব্যতীত কিংবা এই সংবিধানের 117 অনুচ্ছেদ পর্যন্ত এর কোনো আদালত বা ট্রাইব্যুনাল ব্যতীত অন্য যে কোনো আদালত বা ট্রাইব্যুনাল অন্তর্ভুক্ত হইবে। অনুচ্ছেদ 103, আপিল বিভাগের এখতিয়ার। দফা 1, হাইকোর্ট বিভাগের রায়, ডিগ্রি, আদেশ বা দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল শুনানির ও তা নিষ্পত্তির এখতিয়ার আপিল বিভাগের থাকবে। দফা 2, হাইকোর্ট বিভাগের রায়, ডিগ্রি, আদেশ বা দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল বিভাগের নিকট সেই ক্ষেত্রে অধিকার বলে আপিল করা যাবে যে ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ ক এই মর্মে সার্টিফিকেট দান করিবেন যে এই মামলাটির সহিত এই সংবিধান ব্যাখ্যার বিষয়ে আইনের গুরুত্বপূর্ণ প্রশ্ন জড়িত রয়েছে, অথবা খ কোনো মৃত্যুদণ্ড বহাল করিয়েছেন কিংবা কোনো ব্যক্তিকে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করিয়েছেন, অথবা গ উক্ত বিভাগের অবমাননার জন্য কোনো ব্যক্তিকে দণ্ডদান করিয়েছেন এবং আইনের দ্বারা যেরূপ বিধান করা হইবে সেইরূপ উন্নয়নের ক্ষেত্রে। দফা 3, হাইকোর্ট বিভাগের রায়, ডিগ্রি, আদেশ বা দণ্ডাদেশের বিরুদ্ধে যে মামলা ইনিশের 2 দফা প্রযোজ্য নয় কেবল আপিল বিভাগ আপিলের অনুমতি দান করিলে সেই মামলায় আপিল চলিবে। দফা 4, সংসদ আইনের দ্বারা ঘোষণা করিতে পারবেন যে এই অনুচ্ছেদের বিধানসমূহ হাইকোর্ট বিভাগের প্রসঙ্গে যেরূপ প্রযোজ্য অন্য কোনো আদালত বা ট্রাইব্যুনালের ক্ষেত্রেও তা সেরূপ প্রযোজ্য হইবে। অনুচ্ছেদ 104, আপিল বিভাগের পরোয়ানা জারি ও নির্বাহ। কোনো ব্যক্তির হাজিরা কিংবা কোনো দলিলপত্র উদ্ঘাটন বা দাখিল করবে আদেশ সহ আপিল বিভাগের নিকট বিচারাধীন কোনো মামলা বা বিষয় সম্পূর্ণ ন্যায় বিচারের জন্য যেরূপ প্রয়োজন হইতে পারে উক্ত বিভাগ সেরূপ নির্দেশ, আদেশ, ডিগ্রি বা রিট জারি করিতে পারবে। অনুচ্ছেদ 105, আপিল বিভাগ কর্তৃক রায় বা আদেশ পুনর্বিবেচনা। সংসদের যে কোনো আইনের বিধানাবলীর সাপেক্ষে আপিল বিভাগ কর্তৃক প্রণীত যে কোনো বিধির সাপেক্ষে আপিল বিভাগের কোনো ঘোষিত রায় বা প্রদত্ত আদেশ পুনর্বিবেচনার ক্ষমতা উক্ত বিভাগের থাকিবে। অনুচ্ছেদ 106, সুপ্রিম কোর্টের বিধি প্রণয়ন ক্ষমতা। রাষ্ট্রপতির নিকট যদি প্রতীয়মান হয় যে আইনের এরূপ কোনো প্রশ্ন উত্থাপিত হয়েছে বা উত্থাপনের সম্ভাবনা দেখা দিয়েছে যা এমন ধরনের ও এমন জনগুরুত্ব সম্পন্ন যে সেই সম্পর্কে সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ করা প্রয়োজন, তাহলে তিনি প্রশ্নটি আপিল বিভাগের বিবেচনার জন্য প্রেরণ করিতে পারবেন এবং উক্ত বিভাগ সেও বিবেচনায় উপযুক্ত শুনানির পর প্রশ্নটি সম্পর্কে রাষ্ট্রপতিকে সেও মতামত জ্ঞাপন করিতে পারবেন। অনুচ্ছেদ 107, সুপ্রিম কোর্টের বিধি প্রণয়ন ক্ষমতা। দফা 1, সংসদ কর্তৃক প্রণীত যে কোনো আইন সাপেক্ষে সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে প্রত্যেক বিভাগের এবং অধ্যস্থন যে কোনো আদালতের দ্বিতীয় পদ্ধতি নিয়ন্ত্রণের জন্য বিধিসমূহ প্রণয়ন করিতে পারবেন। দফা 2, সুপ্রিম কোর্ট এই অনুচ্ছেদের 1 দফা এবং এই সংবিধানের 113 ও 16 অনুচ্ছেদের অধীন দায়িত্বসমূহের ভার উক্ত আদালতের কোনো একটি বিভাগকে কিংবা এক বা একাধিক বিচারককে অর্পণ করিতে পারবেন। দফা 3, এই অনুচ্ছেদের অধীন প্রণীত বিধিসমূহ সাপেক্ষে কোন কোন বিচারককে লইয়া কোন বিভাগের কোন বেঞ্চ গঠিত হইবে এবং কোন কোন বিচারক কোন উদ্দেশ্যে আসন গ্রহণ করবেন তা প্রধান বিচারপতি নির্ধারণ করবেন। দফা 4, প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের যে কোনো বিভাগের পরে প্রবীণতম বিচারককে সেই বিভাগে এই অনুচ্ছেদের 3 দফা কিংবা এই অনুচ্ছেদের অধীন প্রণীত বিধিসমূহ দ্বারা অর্পিত যে কোনো ক্ষমতা প্রয়োগের ভার প্রদান করিতে পারবেন। অনুচ্ছেদ 108, কোর্ট অফ রেকর্ড হইবে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে একটি কোর্ট অফ রেকর্ড হইবেন এবং এর অবমাননার জন্য তদন্তের আদেশ দান বা দণ্ডাদেশ দানের ক্ষমতা সহ অনুরূপ আদালতের সকল ক্ষমতার অধিকারী থাকবেন। অনুচ্ছেদ 109, আদালত সমূহের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ। হাইকোর্ট বিভাগের অধ্যস্থন সকল আদালত ও ট্রাইব্যুনালের উপর উক্ত বিভাগের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ ক্ষমতা থাকিবে। অনুচ্ছেদ 110, অধ্যস্থন আদালত হইতে হাইকোর্ট বিভাগকে মামলা স্থানান্তর। হাইকোর্ট যদি কোনো সময় হাইকোর্ট বিভাগের নিকট যদি সন্তোষজনক প্রতীয়মান হয় যে উক্ত বিভাগের অধ্যস্থন কোনো আদালতের বিচারাধীন কোনো মামলা এই সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত আইনের এরূপ গুরুত্বপূর্ণ প্রশ্ন বা এমন জনগুরুত্ব সম্পন্ন বিষয় জড়িত রয়েছে সংশ্লিষ্ট মামলার মীমাংসার জন্য যার সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ প্রয়োজন, তাহলে হাইকোর্ট বিভাগ উক্ত আদালত হইতে মামলাটি প্রত্যাহার করিয়া লইবেন এবং ক স্বয়ং মামলাটির মীমাংসা করিবেন, অথবা খ উক্ত আইনের প্রশ্নটি নিষ্পত্তি করবেন এবং উক্ত প্রশ্ন সম্বন্ধে হাইকোর্ট বিভাগের রায় নকল সহ যে আদালত হইতে মামলাটি প্রত্যাহার করা হয়েছিল সেই আদালতে ব্রাকেট বা অন্য কোনো অধ্যস্থন আদালত লাল ব্রাকেট মামলাটি ফেরত পাঠাবেন এবং তা প্রাপ্ত হইবার পর সে আদালত উক্ত রায়ের সংগতি রক্ষা করে মামলাটি মীমাংসা করতে প্রবৃত্ত হইবেন। অনুচ্ছেদ 111, সুপ্রিম কোর্টের রায় বাধ্যতামূলক কার্যকর্তা। আপিল বিভাগ কর্তৃক ঘোষিত আইন হাইকোর্ট বিভাগের জন্য এবং সুপ্রিম কোর্টের যে কোনো বিভাগ কর্তৃক ঘোষিত আইন অধ্যস্থন সকল আদালতের জন্য অবশ্য পালনীয় হইবে। অনুচ্ছেদ 112, সুপ্রিম কোর্টের সহায়তা। প্রধানত রাষ্ট্রীয় সীমানা অন্তর্ভুক্ত সকল নির্বাহী ও বিচার বিভাগীয় কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টের সহায়তা করবে। অনুচ্ছেদ 113, সুপ্রিম কোর্টের কর্মচারীগণ। দফা 1,
দফা 1, প্রধান বিচারপতি কিংবা তার নির্দেশক্রমে অন্য কোনো বিচারক বা কর্মচারী সুপ্রিম কোর্টের কর্মচারী দিগকে নিযুক্ত করবেন এবং রাষ্ট্রপতির পূর্বানুমোদন ক্রমে সুপ্রিম কোর্ট কর্তৃক প্রণীত বিধিসমূহ অনুযায়ী নিয়োগদান করা হবে। দফা 2, সংসদের যে কোনো আইনি বিধানের সাপেক্ষে সুপ্রিম কোর্ট কর্তৃক প্রণীত বিধিসমূহ যেরূপ নির্ধারিত হইবে সুপ্রিম কোর্টের কর্মচারীদের কর্মের শর্তাবলী সেরূপ হইবে। দ্বিতীয় পরিচ্ছেদ অধ্যস্থন আদালত, অনুচ্ছেদ 114 অধ্যস্থন আদালত সমূহ প্রতিষ্ঠা। আইনের দ্বারা যেরূপ নির্ধারিত হইবে সুপ্রিম কোর্ট ব্যতীত সেইরূপ অন্যান্য আইনের দ্বারা যেরূপ প্রতিষ্ঠিত হইবে সুপ্রিম কোর্ট ব্যতীত সেইরূপ অন্যান্য অধ্যস্থন আদালত আইনের দ্বারা যেরূপ নিশ্চিত হইবে সুপ্রিম কোর্ট ব্যতীত সেরূপ অন্যান্য অধ্যস্থন আদালত থাকিবে। অনুচ্ছেদ 115 অধ্যস্থন আদালতের নিয়োগ। বিচার বিভাগীয় পদে বা বিচার বিভাগের দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেট পদে রাষ্ট্রপতি কর্তৃক উক্ত উদ্দেশ্যে প্রণীত বিধিসমূহ অনুযায়ী রাষ্ট্রপতি নিয়োগদান করবেন। অনুচ্ছেদ 116 অধ্যস্থন আদালত সমূহের নিয়ন্ত্রণ শৃঙ্খলা। বিচার কর্ম বিভাগে নিযুক্ত ব্যক্তিদের এবং বিচার বিভাগের দায়িত্ব পালনরত ম্যাজিস্ট্রেটের নিয়ন্ত্রণ ব্রাকেট কর্মস্থল নির্ধারণ, পদ নির্ধারণ ও ছুটি মঞ্জুরি সহ লাস্ট ব্রাকেট ও শৃঙ্খলার বিধান রাষ্ট্রপতির উপর ন্যস্ত থাকবে এবং সুপ্রিম কোর্টের সেই পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক তা প্রযুক্ত হইবে। অনুচ্ছেদ 116 বিচার বিভাগ কর্মচারী এবং বিচার কার্য পালনের স্বাধীন। এই সংবিধান বিধানের সাপেক্ষে বিচার কর্মবিভাগে নিযুক্ত ব্যক্তিগণ এবং ম্যাজিস্ট্রেটগণ বিচার কার্য পালনের ক্ষেত্রে স্বাধীন থাকিবেন। তৃতীয় পরিচ্ছেদ প্রশাসনিক ট্রাইব্যুনাল, অনুচ্ছেদ 117 প্রশাসনিক ট্রাইব্যুনালের সমূহ। দফা 1, ইতিপূর্বে যা বলেছে তা সত্ত্বেও নিম্নলিখিত ক্ষেত্রসমূহ সম্পর্কে বা ক্ষেত্রসমূহের উদ্ভূত বিষয়ের উপর এখতিয়ার প্রয়োগের জন্য সংসদ আইনের দ্বারা এক বা একাধিক প্রশাসনিক ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হইবে। ক, নমভাগে বর্ণিত বিষয়াদি এবং অর্থতন্ত্র বা অন্যতন্ত্র সব প্রধানতন্ত্র কর্মে নিযুক্ত ব্যক্তিদের কর্মের শর্তাবলী। খ, যে কোনো রাষ্ট্রায়ত্ত উদ্যোগ বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ চালনা ব্যবস্থাপনা এবং অনুরূপ উদ্যোগ বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ কর্মসহ কোনো আইনের দ্বারা বা অধীন সরকারের উপর ন্যস্ত বা সরকার দ্বারা পরিচালিত কোনো সম্পত্তির অর্জন, প্রশাসন, ব্যবস্থাপনা ও বিধি। এবং গ, যে আইনের উপর এই সংবিধানের 102 দফা প্রযোজ্য হয় সেরূপ কোনো আইন। দফা 2, কোনো ক্ষেত্রে এই অনুচ্ছেদের অধীন কোনো প্রশাসনিক ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত হলে অনুরূপ ট্রাইব্যুনালের একটি অন্তর্গত কোনো বিষয় অন্য কোনো আদালত কোনো কার্য গ্রহণ করবেন না বা কোনো আদেশ প্রদান করবেন না। তবে শর্ত থাকে যে সংসদ আইনের দ্বারা কোনো ট্রাইব্যুনালের সিদ্ধান্ত পুনর্বিবেচনা বা অনুরূপ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল বিধান করতে পারবেন। সপ্তম ভাগ নির্বাচন, অনুচ্ছেদ 117 অনুচ্ছেদ 118 নির্বাচন কমিশন প্রতিষ্ঠা। দফা 1, প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য 4জন নির্বাচন কমিশনারকে লইয়া বাংলাদেশের একটি নির্বাচন কমিশন থাকবে এবং উক্ত বিষয়ে প্রণীত যে কোনো আইনের বিধানবলী সাপেক্ষে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনারকে ও অন্যান্য নির্বাচন কমিশনারকে নিয়োগদান করবেন। দফা 2, একাধিক নির্বাচন কমিশনারকে লইয়া নির্বাচন কমিশন গঠিত হলে প্রধান নির্বাচন কমিশনার তার সভাপতিরূপে কার্য করবেন। দফা 3, এই সংবিধানের বিধানবলী সাপেক্ষে নির্বাচন কমিশনারদের কর্মের শর্তাবলী রাষ্ট্রপতি এই সংবিধানের বিধানের সাপেক্ষে কোন নির্বাচন কমিশনের পদের মেয়াদ তার দায়িত্ব বর্ণিত তারিখ হতে 5 বছর কাল হইবে। এবং ক, প্রধান নির্বাচন কমিশনার পদে অধিষ্ঠিত ছিলেন এমন কোনো ব্যক্তি প্রধানত কর্মে নিয়োগ লাভের যোগ্য হইবে না। খ, অন্য কোনো নির্বাচন কমিশনার অনুরূপ পদে কর্মবাসনের পর প্রধান নির্বাচন কমিশনার উপর নিয়োগ লাভের যোগ্য হইবেন, তবে অন্য কোনো হয় প্রধানত কর্মে নিয়োগ লাভের যোগ্য হইবে না। দফা 4, নির্বাচন কমিশন দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীন থাকিবেন এবং কেবল এই সংবিধান ও আইনের অধীনে হইবেন। দফা 5, সংসদ কর্তৃক প্রণীত যে কোনো আইনের বিধানের সাপেক্ষে নির্বাচন কমিশনারদের কর্মের শর্তাবলী রাষ্ট্রপতি আশীর্বাদ নির্ধারণ করবেন সেরূপ হইবে। তবে শর্ত থাকে যে সুপ্রিম কোর্টের বিচারক যেরূপ পদ্ধতি ও কারণে অবসায়িত হইতে পারেন সেরূপ পদ্ধতি কারণ ব্যতীত কোনো নির্বাচন কমিশনার অবসায়িত হইবেন না। দফা 6, এই সংবিধানে দফা 6, নির্বাচন কমিশন দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীন থাকিবেন এবং কেবল এই সংবিধান ও আইনের অধীনে হইবে। অনুচ্ছেদ 119 নির্বাচন কমিশনের দায়িত্ব। দফা 1, কোন নির্বাচন কমিশনের দায়িত্ব। দফা 1, রাষ্ট্রপতি পদের ও সংসদের নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রস্তুতিকরণ, তত্ত্বাবধান, নির্দেশন, নিয়ন্ত্রণ এবং অনুরূপ নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশন উপর ন্যস্ত থাকিবে এবং নির্বাচন কমিশন এই সংবিধান ও আইন অনুযায়ী ক, রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠান করবেন। খ, সংসদ সদস্যদের নির্বাচন অনুষ্ঠান করবেন। গ, সংসদের নির্বাচনের জন্য নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ করবেন এবং ঘ, রাষ্ট্রপতি পদের ও সংসদের নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রস্তুতি করবেন। দফা 2, উপরিউক্ত দফাসমূহে নির্ধারিত দায়িত্ব সমূহের অতিরিক্ত যে দায়িত্ব এই সংবিধান বা অন্য কোনো আইন দ্বারা নির্ধারিত হবে নির্বাচন কমিশন সেই দায়িত্ব পালন করবেন। অনুচ্ছেদ 120 নির্বাচন কমিশনের কর্মচারীগণ। এই ভাগের অধীন নির্বাচন কমিশনের উপর ন্যস্ত দায়িত্ব পালনের জন্য যেরূপ কর্মচারী প্রয়োজন হবে নির্বাচন কমিশন অনুরোধ করিলে রাষ্ট্রপতি নির্বাচন কমিশনকে সেরূপ কর্মচারী প্রদানের ব্যবস্থা করবেন। অনুচ্ছেদ 121 প্রতি এলাকার জন্য একটি মাত্র ভোটার তালিকা। সংসদের নির্বাচনের জন্য প্রত্যেক আঞ্চলিক নির্বাচনী এলাকার একটি করে ভোটার তালিকা থাকিবে এবং ধর্ম, জাত, বর্ণ ও নারী পুরুষ ভেদের ভিত্তিতে ভোটারদের বিন্যস্ত করিয়া কোনো বিশেষ ভোটার তালিকা প্রণয়ন করা যাইবে না। অনুচ্ছেদ 122 ভোটার তালিকায় নামভুক্তির যোগ্যতা। দফা 1, প্রাপ্ত বয়স্কের ভোটাধিকার ভিত্তিতে সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। দফা 2, কোনো ব্যক্তি সংসদের নির্বাচনের জন্য নির্ধারিত নির্বাচনী এলাকায় ভোটার তালিকাভুক্ত হইবার অধিকারী হইবেন যদি ক, তার বয়স 18 বছর কম নয়। ক, তিনি বাংলাদেশের নাগরিক হন। খ, তার বয়স 18 বছর কম নয়। গ, কোনো যোগ্য আদালত কর্তৃক তার সম্পর্কে অপস্থিত বলে ঘোষণা বল না থাকে। ঘ, তিনি ওই নির্বাচনী এলাকার অধিবাসী বা আইনের দ্বারা ওই নির্বাচনী এলাকার অধিবাসী বিবেচিত হন। ও, তিনি 1972 সালের বাংলাদেশ যোগ সাহসকারী ব্রাকেট 20 লাল ব্রাকেট 80 অধীন কোনো অপরাধের জন্য দণ্ডিত না হয়ে থাকে।
অনুচ্ছেদ 123 নির্বাচন অনুষ্ঠানের সময় দফা 1 রাষ্ট্রপতি পদে মেয়াদ অবসানের কারণে উক্ত পদ শূন্য হইলে মেয়াদ সমাপ্তির তারিখের পূর্ববর্তী 90 হইতে 60 দিনের মধ্যে শূন্য পদ পূরণের জন্য নির্বাচন অনুষ্ঠিত হইবে। তবে শর্ত থাকে যে সংসদ দ্বারা তিনি নির্বাচিত হয়েছেন সেই সংসদের মেয়াদকালে রাষ্ট্রপতির কার্যকাল শেষ হলে সংসদের পরবর্তী সাধারণ নির্বাচন না হওয়া পর্যন্ত অনুরূপ শূন্য পদ পূর্ণ করিবার জন্য নির্বাচন অনুষ্ঠিত হইবে না এবং অনুরূপ সাধারণ নির্বাচনের পর 30 দিনের মধ্যে রাষ্ট্রপতি এবং অনুরূপ সাধারণ নির্বাচনের পর 30 দিনের মধ্যে রাষ্ট্রপতির শূন্যপদ পূর্ণের জন্য নির্বাচন অনুষ্ঠিত হইবে। দফা 2 মৃত্যু, পদত্যাগ বা অবসরের ফলে রাষ্ট্রপতির পদ শূন্য হলে পদটি শূন্য হবার পর 90 দিনের মধ্যে তা পূর্ণ করবার জন্য নির্বাচন অনুষ্ঠিত হইবে। দফা 3 সংসদ সদস্যদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হইবে। ক মেয়াদ অবসানের কারণে সংসদ ভেঙে যাবে ক্ষেত্রে ভেঙে যাবে পূর্ববর্তী 90 দিনের মধ্যে এবং খ মেয়াদ অবসান ব্যতীত অন্য কোনো কারণে সংসদ ভেঙে যাবে ক্ষেত্রে ভেঙে যাবে পরবর্তী 90 দিনের মধ্যে। তবে সতর্ক থাকে যে এই দফার ক উপদফা অনুযায়ী অনুষ্ঠিত সাধারণ নির্বাচন নির্বাচিত ব্যক্তিগণ উক্ত উপদফায় উল্লেখিত মেয়াদ সমাপ্ত না পর্যন্ত সংসদ সদস্যরূপে কার্যভার গ্রহণ করিবেন না। দফা 4 সংসদ ভাঙিয়া যাবে তো অন্য কোনো কারণে সংসদের কোনো সদস্যপদ শূন্য হলে পদটি শূন্য হইবার 90 দিনের মধ্যে উক্ত শূন্যপদ পূর্ণের জন্য উক্ত শূন্যপদ পূর্ণ করিবার জন্য নির্বাচন অনুষ্ঠিত হইবে। তবে সত্য থাকে যে যদি প্রধান নির্বাচন কমিশনের মতে কোনো দুই পায়ের কারণে অথবা নির্ধারিত মেয়াদের মধ্যে উক্ত নির্বাচন অনুষ্ঠান সম্ভব না হয় তাহলে উক্ত মেয়াদের সেই দিনের পরবর্তী 90 দিনের মধ্যে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হইবে। অনুচ্ছেদ 124 নির্বাচন সম্পর্কে সংসদের বিধান প্রণয়ন ক্ষমতা। এই সংবিধানের বিধানবলীর সাপেক্ষে সংসদ আইন দ্বারা নির্বাচনী এলাকার সীমা নির্ধারণ, ভোটার তালিকা প্রস্তুত নির্বাচন অনুষ্ঠান এবং সংসদ যথাযথ গঠন সহ সংসদের নির্বাচন সংক্রান্ত বা নির্বাচন শেষ সম্পর্কিত সকল বিষয়ে বিধান প্রণয়ন করতে পারবেন। অনুচ্ছেদ 125 নির্বাচন আইন ও নির্বাচনের বৈধতা। এই সংবিধানে যা বলা হয়েছে তা সত্ত্বেও ক এই সংবিধানে 124 অনুচ্ছেদ অধীন প্রণীত বা প্রণীত বলে বিবেচিত নির্বাচনী এলাকার সীমা নির্ধারণ এবং অনুরূপ নির্বাচনী এলাকার জন্য আসন বন্টন সম্পর্কে যে কোনো আইনের বৈধতা সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। খ সংসদ কর্তৃক প্রণীত কোনো আইনের দ্বারা বা অধীন বিধান অনুযায়ী কর্তৃপক্ষের নিকট এবং অনুরূপভাবে নির্ধারিত প্রণালীতে নির্বাচনী দরখাস্ত ব্যক্তি রাষ্ট্রপতি পদে বা সংসদ নির্বাচন সম্পর্কে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। গ কোনো আদালত নির্বাচন তফসিল ঘোষণা করা হয়েছে এরূপ কোনো নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশনকে যুক্তিসম্মত নোটিশ বা শুনানির সুযোগ প্রদান না করে অন্তর্বর্তী বা অন্য কোনো আদেশ বা নির্দেশ প্রদান করিবেন না। অনুচ্ছেদ 126 নির্বাচন কমিশনকে নির্বাহী কর্তৃপক্ষের সহায়তা দান। নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে সহায়তা করা সকল নির্বাহী কর্তৃপক্ষের কর্তব্য হইবে। অষ্টম ভাগ মহাসচিব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। অনুচ্ছেদ 127 মহাসচিব নিরীক্ষক পদে প্রতিষ্ঠা। দফা 1 বাংলাদেশের একজন মহাসচিব নিরীক্ষক ও নিয়ন্ত্রক ব্রাকেট অতঃপর মহাসচিব নিরীক্ষক নামে অভিহিত লাল ব্রাকেট থাকবেন এবং তাকে রাষ্ট্রপতি নিয়োগদান করবেন। দফা 2 এই সংবিধান ও সংসদ কর্তৃক প্রণীত যে কোনো এক বিধানের সাপেক্ষে মহাসচিব নিরীক্ষক কর্মের শর্তাবলী রাষ্ট্রপতি আদেশ দ্বারা যেরূপ নির্ধারণ করবেন সেরূপ হইবে। অনুচ্ছেদ 128 মহাসচিব নিরীক্ষকের দায়িত্ব। দফা 1 মহাসচিব নিরীক্ষক প্রজাতন্ত্রের সরকারি হিসাবে এবং সকল আদালত সরকারি কর্তৃপক্ষ ও কর্মচারী সরকারি হিসাবে নিরীক্ষা করবেন ও অনুরূপ হিসাব সম্পদ রিপোর্ট দান করবেন এবং সেই উদ্দেশ্যে তিনি কিংবা সেই পর্যায়ে তার দ্বারা ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি প্রজাতন্ত্রী কর্মে নিযুক্ত যে কোনো ব্যক্তি দখলভুক্ত সকল নৈতিক বৈ রসিদ দলিল নগদত্ব স্ট্যাম্প চাবেন ভান্ডার বা অন্য প্রকার সরকারি সম্পত্তি পরীক্ষার অধিকারী হইবেন। দফা 2 এই অনুচ্ছেদের এক দফায় বর্ণিত বিধানাবলীর হানি না করিয়া বিধান করা হইতেছে যে আইনি দ্বারা প্রত্যক্ষভাবে প্রতিষ্ঠিত কোনো যৌথ সংস্থার ক্ষেত্রে আইনি দ্বারা যে ব্যক্তি কর্তৃক উক্ত সংস্থার হিসাব নিরীক্ষা ও অনুরূপ হিসাব সম্পত্তি প্রদানের ব্যবস্থা করা হয়ে থাকে সেরূপ ব্যক্তি কর্তৃক অনুরূপ হিসাব নিরীক্ষা ও অনুরূপ হিসাব সম্পত্তি প্রদান করা যাইবে। দফা 3 এই অনুচ্ছেদের এক দফায় নির্ধারিত দায়িত্ব সংবিধিত সংসদ আইন দ্বারা যেরূপ নির্ধারণ করবেন মহাসচিব নিরীক্ষককে সেরূপ দায়িত্বভার অর্পণ করতে পারবেন। দফা 4 এই অনুচ্ছেদের এক দফার অধীন দায়িত্ব পালনের ক্ষেত্রে মহাসচিব নিরীক্ষককে কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষের পরিচালনা বা নিয়ন্ত্রণের অধীন করা হইবে না। অনুচ্ছেদ 129 পদ মহাসচিব নিরীক্ষকের পদের কর্মের মেয়াদ। দফা 1 এই অনুচ্ছেদের বিধানাবলীর সাপেক্ষে মহাসচিব নিরীক্ষক তার দায়িত্ব গ্রহণের তারিখ হইতে 5 বছর বা তার 65 বছর বয়স পূর্ণ হয় এর মধ্যে যা অগ্রে করে সেই কাল পর্যন্ত সে পদে বহাল থাকবেন। দফা 2 সুপ্রিম কোর্টের কোনো বিচারক যেরূপ পদ্ধতির কারণে অবসায়িত হতে পারেন সেরূপ পদ্ধতির কারণ ব্যতীত মহাসচিব নিরীক্ষক অবসায়িত হইবেন না। দফা 3 মহাসচিব নিরীক্ষক রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে স্বাক্ষরযুক্ত পত্রযোগে সে পদ ত্যাগ করিতে পারবেন। দফা 4 কর্মবাসনের পর মহাসচিব নিরীক্ষক প্রজাতন্ত্রের কর্মে অন্য কোনো পদে নিযুক্ত হইবার যোগ্য হইবেন না। অনুচ্ছেদ 130 অস্থায়ী মহাসচিব নিরীক্ষক মহাসচিব নিরীক্ষকের পদ শূন্য হইলে কিংবা অনুপস্থিত অসুস্থ বা অন্য কোনো কারণে তিনি সে দায়িত্ব পালনে অক্ষম বলে রাষ্ট্রপতির নিকট সন্তোষজনক প্রতিমান হইবে ক্ষেত্রমতো এই সংবিধানের 127 অনুচ্ছেদের অধীন নিয়োগদান না করা পর্যন্ত কিংবা মহাসচিব নিরীক্ষক পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত রাষ্ট্রপতি কোনো ব্যক্তিকে মহাসচিব নিরীক্ষক রূপে কার্য করিবার জন্য এবং উক্ত পদের দায়িত্বভার পালনের জন্য নিয়োগদান করিতে পারবেন। অনুচ্ছেদ 131 প্রজাতন্ত্রের হিসাব প্রকার আকার ও পদ্ধতি। রাষ্ট্রপতি অনুমোদন কর্মে মহাসচিব নিরীক্ষক যেরূপ নির্ধারণ করবেন সেরূপ আকার ও পদ্ধতিতে প্রজাতন্ত্রের হিসাব প্রকৃত হইবে। অনুচ্ছেদ 132 সংসদে মহাসচিব নিরীক্ষকের রিপোর্ট উপস্থাপন। রাষ্ট্রপতি অনুমোদন প্রজাতন্ত্রের হিসাব সম্পর্কিত মহাসচিব নিরীক্ষকের রিপোর্ট সমূহ রাষ্ট্রপতির নিকট পেশ করা হবে এবং রাষ্ট্রপতি তার সংসদে পেশ করে ব্যবস্থা করিবেন। নবম ভাগ বাংলাদেশের কর্মবিভাগ প্রথম পরিচ্ছেদ কর্মবিভাগ। অনুচ্ছেদ 133 নিয়োগ কর্মের শর্তাবলী।
এই সংবিধানের বিধানাবলী সাপেক্ষে সংসদ আইনের দ্বারা প্রজাতন্ত্রের কর্মে কর্মচারী নিয়োগ ও কর্মশর্তাবলী নিয়ন্ত্রণ করতে পারবে। তবে শর্ত থাকে যে এই উদ্দেশ্যে আইনের দ্বারা বা অধীন বিধান প্রণীত না হওয়া পর্যন্ত অনুরূপ কর্মচারী নিয়োগ ও কর্মশর্তাবলী নিয়ন্ত্রণ করে বিধিসমূহ প্রণয়ন ক্ষমতা রাষ্ট্রপতির থাকবে এবং অনুরূপ যে কোনো আইনের বিধানাবলী সাপেক্ষে অনুরূপ বিধিসমূহ কার্যকর হইবে। অনুচ্ছেদ 134 কর্মের মেয়াদ। এই সংবিধানের দ্বারা অনুরূপ বিধান না করা হয়ে থাকলে প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তি রাষ্ট্রপতির সন্তোষ অনুযায়ী সময়সীমা পর্যন্ত সে পদে বহাল থাকবেন। অনুচ্ছেদ 135 অসামরিক সরকারি কর্মচারীর বরখাস্ত প্রভৃতি দফা। প্রজাতন্ত্রের কর্মে অসামরিক পদে নিযুক্ত কোনো ব্যক্তি তার নিয়োগকারী কর্তৃপক্ষ অপেক্ষা অধস্থ কোনো কর্তৃপক্ষের দ্বারা বরখাস্ত বা অবসায়িত বা পদাবনমিত হইবেন না। দফা 2 অনুরূপ কোনো ব্যক্তিকে অনুরূপ পদে নিযুক্ত কোনো ব্যক্তিকে তার সম্পর্কে প্রস্তাবিত ব্যবস্থা গ্রহণের বিরুদ্ধে কারণ দর্শায় সুযোগদান না করা পর্যন্ত তাকে বরখাস্ত বা অবসায়িত বা পদাবনমিত করা যাবে না। তবে শর্ত থাকে যে এই দফা সেই সকল ক্ষেত্রে প্রযোজ্য হবে না যেখানে কোনো ব্যক্তি যে আচরণের ফলে ফৌজদারি অপরাধে দণ্ডিত হয়েছেন সে আচরণের জন্য তাকে বরখাস্ত বা অবসায়িত বা পদাবনমিত করা হয়েছে, অথবা কোনো ব্যক্তিকে বরখাস্ত বা অবসায়িত বা পদাবনমিত করবার ক্ষমতা সম্পন্ন কর্তৃপক্ষের নিকট সন্তোষজনক প্রতিমান হয়েছে কোনো কারণে যা উক্ত কর্তৃপক্ষ লিপিবদ্ধ করবেন উক্ত ব্যক্তি কারণ দর্শায় সুযোগদান করা যুক্তিসঙ্গতভাবে সম্ভব নয়, অথবা রাষ্ট্রপতির নিকট সন্তোষজনক প্রতিমান হয়েছে রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে উক্ত ব্যক্তি অনুরূপ সুযোগদান সমীচীন নয়। দফা 3 অনুরূপ পদে নিযুক্ত অনুরূপ কোনো ব্যক্তিকে অনুচ্ছেদের 2 দফায় কারণ দর্শায় সুযোগদান করা যুক্তির সঙ্গত সম্ভব কিনা এর প্রশ্ন উত্থাপিত হলে সেই সম্পর্কে তাকে বরখাস্ত বা অবসায়িত বা পদাবনমিত করিবার ক্ষমতা সম্পন্ন কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত হবে। দফা 4 যে ক্ষেত্রে কোনো ব্যক্তি কোনো লিখিত চুক্তির অধীন প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত হয়েছেন এবং উক্ত চুক্তির শর্তাবলী অনুযায়ী যথাযথ নিষেধাজ্ঞা চুক্তির অবসান ঘটানো হয়েছে সেক্ষেত্রে চুক্তিটি অনুরূপ অবসানের জন্য তিনি এই অনুচ্ছেদের উদ্দেশ্যে সাধনকল্পে পথিত অবসায়িত হয়েছেন বলে গণ্য হইবেন না। অনুচ্ছেদ 136 কর্মবিভাগ পুনর্গঠন। আইনের দ্বারা প্রজাতন্ত্রের কর্মবিভাগ সমূহের সৃষ্টি সংশোধন ও একীকরণ সহ পুনর্গঠনের বিধান করা যাবে এবং অনুরূপ আইন প্রজাতন্ত্র কর্মে নিযুক্ত কোনো ব্যক্তির কর্মের শর্তাবলী তারতম্য করিতে ও তারা করিতে পারবে। দ্বিতীয় পরিচ্ছেদ সরকারি কর্ম কমিশন। অনুচ্ছেদ 137 কমিশন প্রতিষ্ঠা। আইনের দ্বারা বাংলাদেশের জন্য এক বা একাধিক সরকারি কর্ম কমিশন প্রতিষ্ঠার বিধান করা যাবে এবং একজন সভাপতিকেও আইনের দ্বারা যেরূপ নির্ধারিত হইবে সেরূপ অন্যান্য সদস্যকে লইয়া প্রত্যেক কমিশন গঠিত হইবে। অনুচ্ছেদ 138 সদস্য নিয়োগ। দফা 1 প্রত্যেক সরকারি কর্ম কমিশনের সভাপতি ও অন্যান্য সদস্য রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হইবেন। তবে শর্ত থাকে যে প্রত্যেক কমিশনের যত সম্ভব অর্ধেক ব্রাকেট তবে অর্ধেকের কম নয় লাস্ট ব্রাকেট সংখ্যক সদস্য এমন ব্যক্তিগণ হইবেন যারা 20 বছর বা তদধিককাল বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার মধ্যে যে কোনো সময়ে কার্যরত কোনো সরকারি কর্মে কোনো পদে অধিষ্ঠিত ছিলেন। দফা 2 সংস্কৃতিপূর্ণ যে কোনো আইন বিধানের সাপেক্ষে কোনো সরকারি কর্মকর্মীর সভাপতি ও অন্যান্য সদস্যের কর্মের শর্তাবলী রাষ্ট্রপতি আদেশ দ্বারা যেরূপ নির্ধারণ করবে সেরূপ হইবে। অনুচ্ছেদ 139 পদের মেয়াদ। দফা 1 এই অনুচ্ছেদের বিধানাবলী সাপেক্ষে কোনো সরকারি কর্ম কমিশনের সভাপতি বা অন্য কোনো সদস্য তার দায়িত্ব গণিত তারিখ হইতে 5 বছর বা তার 65 বছর বয়স পূর্ণ হয় এর মধ্যে যাওয়ার ঘরে সেই কাল পর্যন্ত সে পদে বহাল থাকবেন। দফা 2 সুপ্রিম কোর্টের কোনো বিচারক যে পদ্ধতিতে কারণ অপসারিত হতে পারে সেই পদ্ধতিতে কারণ ব্যতীত কোনো সরকারি কর্ম কমিশনের সভাপতি বা অন্য কোনো সদস্য অপসারিত হইবেন না। দফা 3 কোনো সরকারি কর্ম কমিশনের সভাপতি বা অন্য কোনো সদস্য রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে স্বাক্ষরযুক্ত পদযোগে সে পদ ত্যাগ করিতে পারবেন। দফা 4 কর্মবাসনের পর কোনো সরকারি কর্ম কমিশনের সভাপতি বা অন্য কোনো সদস্য প্রজাতন্ত্রের কর্মে পুনরায় নিযুক্ত হইবার যোগ্য থাকিবেন না। তবে এই অনুচ্ছেদের 1 দফা সাপেক্ষে কর্মবাসনের পর কোনো সরকারি কর্ম কমিশনের সভাপতি 1 মেয়াদের জন্য পূর্ণ নিয়োগের যোগ্য থাকিবেন অথবা এবং কর্মবাসনের পর কোনো সরকারি কর্ম কমিশনের সদস্য ব্রাকেট সভাপতি ব্যক্তি 1 মেয়াদের জন্য কিংবা কোনো সরকারি কর্ম কমিশনের সভাপতির উপর নিয়োগের যোগ্য থাকবেন। অনুচ্ছেদ 140 কমিশনের দায়িত্ব। দফা 1 কোনো সরকারি কর্ম কমিশনের দায়িত্ব হবে ক প্রজাতন্ত্র কর্মে নিয়োগদানের জন্য উপযুক্ত ব্যক্তিদেরকে মনোনীত উদ্দেশ্যে যাচাই ও পরীক্ষা পরিচালনা। এই অনুচ্ছেদের 1 দফা অনুযায়ী পরিচালনা। এই অনুচ্ছেদ 2 দফা অনুযায়ী রাষ্ট্রপতি কোনো বিষয় সম্পর্কে কমিশনের পরামর্শ চাওয়া হলে কিংবা কমিশনের দায়িত্ব সংক্রান্ত কোনো বিষয় কমিশনের নিকট প্রেরণ করা হলে সেই সম্বন্ধে রাষ্ট্রপতিকে উপদেশ দেন এবং আইন দ্বারা নির্ধারিত উন্নয়ন দায়িত্ব পালন। দফা 2 সংস্কৃতি প্রণীত কোনো আইন এবং কোনো কমিশনের সহিত পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত কোনো প্রবিধানে ব্রাকেট যা অনুরূপ আইনের সহিত অসামঞ্জস্য নয় লাস্ট ব্রাকেট বিধানবলী সাপেক্ষে রাষ্ট্রপতি নিম্নলিখিত ক্ষেত্রসমূহে কোনো কমিশনের সহিত পরামর্শ করবেন। প্রজাতন্ত্রের কর্মের জন্য যোগ্যতা ও তাতে নিয়োগের পদ্ধতি সম্পর্কিত বিষয়টি প্রজাতন্ত্র কর্মের নিয়োগদান উক্ত কর্মের এক শাখায়িত অনুসারে পদোন্নয়ন ও বদলীকরণ এবং অনুরূপ নিয়োগদান পদোন্নয়ন ও বদলীকরণের জন্য প্রার্থীর উপযোগিতা নির্ণয় সম্পর্কে অনুসরণ নীতি অবসর ভাতার অধিকার সহ প্রজাতন্ত্র কর্মের শর্তাবলীকে প্রভাবিত করে বিষয়টি এবং প্রজাতন্ত্র কর্মের শৃঙ্খলামূলক বিষয়টি। অনুচ্ছেদ 141 বার্ষিক রিপোর্ট। দফা 1 প্রত্যেক কমিশন প্রতি বছর মার্চ মাসের প্রথম দিবসে বা তার পূর্ববর্তী 31 ডিসেম্বরের সমাপ্ত 1 বছর সেও কার্যাবলী সময় রিপোর্ট প্রস্তুত করবেন এবং তা রাষ্ট্রপতির নিকট পেশ করবেন। দফা 2 রিপোর্টের সহিত একটি স্মারকলিপি থাকিবে যাতে
কোনো ক্ষেত্রে কমিশনের কোনো পরামর্শ গৃহীত না হয়ে থাকলে সেই ক্ষেত্রে এবং পরামর্শ গৃহীত না হওয়ার কারণ, এবং খ যে সকল ক্ষেত্রে কমিশনের সেটি পরামর্শ করা উচিত ছিল অথচ পরামর্শ করা হয় নাই সেই সকল ক্ষেত্রে এবং পরামর্শ না করিবার কারণ সম্বন্ধে কমিশন যতদূর অবগত ততদূর লিপিবদ্ধ করবে। দফা 3, যে বছর রিপোর্ট পেশ করা হয়েছে সেই বছর 31 মাসের পর অনুষ্ঠিত সংসদের প্রথম বৈঠকে রাষ্ট্রপতি উক্ত রিপোর্ট ও স্মারকলিপি সংসদে পেশ করবে ব্যবস্থা করিবে। নবম ক ভাগ জরুরি বিধানাবলী অনুচ্ছেদ 141 ক জরুরি অবস্থার ঘোষণা। দফা 1, রাষ্ট্রপতির নিকট যদি সন্তোষজনক প্রতিমান হয় যে এমন জরুরি অবস্থা বিদ্যমান রয়েছে যাহা যুদ্ধ বা বহিরাক্রমণ বা অভ্যন্তরীণ গোলযোগের দ্বারা বাংলাদেশ বা উহার যে কোনো অংশের নিরাপত্তা বা অর্থনৈতিক জীবন বিপদের সম্মুখীন, তাহলে তিনি অনধিক 120 দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করিতে পারবেন। তবে শর্ত থাকে যে অনুরূপ ঘোষণার বৈধতার জন্য ঘোষণার পূর্বেই প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষর প্রয়োজন হবে। দফা 2, জরুরি অবস্থার ঘোষণা ক পরবর্তী কোনো ঘোষণার দ্বারা প্রত্যাহার করা যাবে, খ সংসদে উপস্থাপিত হইবে, গ 120 দিন সময়ের অবসানে কার্যকর থাকিবে না। তবে শর্ত থাকে যে যদি সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় অনুরূপ কোনো ঘোষণা জারি করা হয় কিংবা এই দফার বা উপদফায় বর্ণিত 120 দিনের মধ্যে সংসদ ভাঙ্গিয়া যায়, তাহলে তা পুনর্গঠিত হইবার পর সংসদ প্রথম বৈঠকের তারিখ হইলে 30 দিন অতিবাহিত হইবার পূর্বে ঘোষণাটি অনুমোদন করিয়া গৃহীত না পর্যন্ত উক্ত 30 দিনের অবসানে অথবা 120 দিনের সময়ের অবসানে যা আগে ঘটে অনুরূপ ঘোষণা কার্যকর থাকিবে না। দফা 3, যুদ্ধ বা বৈরাখণ্ড বা অভ্যন্তরীণ গোলযোগের বিপদ আসন্ন বলিয়া রাষ্ট্রপতির নিকট সন্তোষজনক প্রতিমান হইলে অনুরূপ যুদ্ধ বা বৈরাখণ্ড বা অভ্যন্তরীণ গোলযোগ সংঘটিত হইবার পূর্বে প্রকৃত যুদ্ধ বা বৈরাখণ্ড বা অভ্যন্তরীণ গোলযোগের দ্বারা বাংলাদেশ বা উহার যে কোনো অংশের নিরাপত্তা বিপন্ন বলিয়া জরুরি অবস্থা ঘোষণা করিতে পারবে। অনুচ্ছেদ 141 খ, জরুরি অবস্থার সময় সংবিধানিক কতিপয় অনুচ্ছেদের বিধান স্থগিতকরণ। এই সংবিধানের 3য় ভাগের অন্তর্গত বিধানাবলীর কারণে রাষ্ট্র যে আইন প্রণয়ন করিতে ও নির্বাহী ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম নয় জরুরি অবস্থা ঘোষণা কার্যকর্তাকালে এই সংবিধানের 36, 37, 38, 39, 40 ও 42 অনুচ্ছেদ সময়ের কোনো কিছু সেরূপ আইন প্রণয়ন ও নির্বাহী ব্যবস্থা গ্রহণ সম্পর্কিত রাষ্ট্রের ক্ষমতাকে সীমাবদ্ধ করিবে না। তবে অনুরূপভাবে প্রণীত কোনো আইনের কর্তৃত্বে যা করা হয়েছে বা করা হয়নি তা ব্যতীত অনুরূপ আইন যে পরিমাণ কর্তৃত্বহীন জরুরি অবস্থা ঘোষণা অকার্যকর হইবার অব্যবহিত পরে তার সেই পরিমাণ অকার্যকর হইবে। অনুচ্ছেদ 141 গ, জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার সময় স্থগিতকরণ। দফা 1, জরুরি অবস্থা ঘোষণা কার্যকর্তাকালে প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি আদেশ দ্বারা ঘোষণা করতে পারিবেন যে আদেশে উল্লেখিত এবং সংবিধানের 3য় ভাগের অন্তর্গত মৌলিক অধিকার সময় বলবৎকরণের জন্য কোনো আদালতে মামলা রুজু করিবার অধিকার কিংবা উক্ত আদেশে অনুরূপভাবে উল্লেখিত কোনো অধিকার বলবৎকরণের জন্য কোনো আদালতে বিবেচনাধীন সকল মামলা জরুরি অবস্থা ঘোষণা কার্যকর্তাকালে কিংবা উক্ত আদেশের দ্বারা নির্ধারিত সর্বোত্তর কালের জন্য স্থগিত থাকবে। দফা 2, সমগ্র বাংলাদেশ বা উহার যে কোনো অংশে এই অনুচ্ছেদের অধীন প্রণীত আদেশ প্রযোজ্য হইতে পারিবে। দফা 3, এই অনুচ্ছেদের অধীন প্রণীত প্রত্যেক আদেশ যথাশীঘ্র সংসদে উপস্থাপিত হইবে। দশম ভাগ সংবিধান সংশোধন অনুচ্ছেদ 142 সংবিধানের বিধান সংশোধন ক্ষমতা। এই সংবিধানে যা বলেছে তা সত্ত্বেও ক সংসদের কোনো আইনের দ্বারা এই সংবিধান যা বলেছে তা সত্ত্বেও সংশোধন আইন দ্বারা এই সংবিধানের কোন বিধান সংশোধন পরিবর্তন পরিস্থাপন বা রহিত কোনো দ্বারা সংশোধিত হইতে পারে। তবে শর্ত থাকে যে অনুরূপ সংশোধনের জন্য আইনত কোনো বিলের সম্পূর্ণ শিরোনামে এই সংবিধানে কোন বিধান সংশোধন করা হইবে বলে স্পষ্টরূপে উল্লেখ না থাকলে বিলটি বিবেচনার জন্য গ্রহণ করা যাবে না। সংসদের মোট সদস্যদের অন্যান্য 2/3 ভোটে গৃহীত না হলে অনুরূপ কোনো বিলের সম্মতি দানের জন্য রাষ্ট্রপতির নিকট উপস্থাপিত হইবে না। এবং খ, উপযুক্ত উপায়ে কোনো বিল গৃহীত হইবার পর সম্মতির জন্য রাষ্ট্রপতির নিকট উপস্থাপিত হলে উপস্থাপনের 7 দিনের মধ্যে তিনি তার সম্মতি দান করবেন এবং রাষ্ট্রপতি তা করিতে অসম্মত হলে উক্ত মেয়াদের অবসানে তিনি বিলটিতে সম্মতি দান করেছেন বলে গণ্য হইবে। 11 ভাগ বিবিধ অনুচ্ছেদ 143 প্রজাতন্ত্রের সম্পত্তি। দফা 1, আইনসঙ্গতভাবে প্রজাতন্ত্র ন্যস্ত যে কোনো ভূমি বা সম্পত্তি ব্যতীত নিম্নলিখিত প্রজাতন্ত্র ন্যস্ত হইবে। ক, যে কোনো ভূমির অন্তঃস্থ সকল ভূমি খনিজ অন্যান্য মূল্য সম্পন্ন সামগ্রী। খ, বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানা বাংলাদেশের রাষ্ট্রীয় জলসীমার অন্তর্বর্তী মহাসাগরের অন্তঃস্থ কিংবা বাংলাদেশের মহিষমানের উপস্থিত মহাসাগরের অন্তঃস্থ যে কোনো ভূমি খনিজ অন্যান্য মূল্য সম্পন্ন সামগ্রী এবং বাংলাদেশের অবস্থিত প্রকৃত মালিকানাধীন যে কোনো সম্পত্তি। দফা 2, সংসদ সময় আইনের দ্বারা বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানা এবং বাংলাদেশের রাষ্ট্রীয় জলসীমা ও মহিষমানের সীমা বিধান করিতে পারবেন। অনুচ্ছেদ 144 সম্পত্তি ও কারবার প্রবর্তী প্রসঙ্গে নির্বাহী কর্তৃত্ব। প্রধানত নির্বাহী কর্তৃত্ব সম্পত্তির গ্রহণ বিক্রয় বন্ধক হস্তান্তর ও বিলি ব্যবস্থা করা যাবে এবং যে কোনো চুক্তি প্রণয়ন করা যাবে। অনুচ্ছেদ 145 চুক্তি ও দলিল। দফা 1, প্রজাতন্ত্রের নির্বাহী কর্তৃত্ব প্রণীত সকল চুক্তি ও দলিল রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত বলে প্রকাশ করা হবে এবং রাষ্ট্রপতি যেরূপ নির্দেশ বা ক্ষমতা প্রদান করিবেন তার পক্ষে সেরূপ ব্যক্তিগত ও সেরূপ প্রণালীতে তা সম্পাদিত হবে। দফা 2, প্রজাতন্ত্রের নির্বাহী কর্তৃত্বে কোনো চুক্তি বা দলিল প্রণয়ন বা সম্পাদন করা হলে উক্ত কর্তৃত্বে চুক্তি বা দলিল প্রণয়ন বা সম্পাদন করিবার জন্য রাষ্ট্রপতি কিংবা অন্য কোনো ব্যক্তি অনুরূপভাবে দায়ী হইবেন না। তবে
এই দফা সরকারের বিরুদ্ধে যথাযথ কার্যধারা আনয়নে কোনো ব্যক্তি অধিকার ক্ষুণ্ণ করিবে না। অনুচ্ছেদ 145 ক আন্তর্জাতিক চুক্তি, বিদেশি সেই সম্বন্ধিত সকল চুক্তি রাষ্ট্রপতির নিকট পেশ করা হইবে এবং রাষ্ট্রপতির সংসদে পেশ করে ব্যবস্থা করবেন। অনুচ্ছেদ 146 বাংলাদেশের নামে মামলা, বাংলাদেশ এই নামে বাংলাদেশ সরকার কর্তৃক বা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করা যাইতে পারিবে। অনুচ্ছেদ 147 পদ কতিপয় পদাধিকারী পারিশ্রমিক বৃত্তি দফা। এই অনুচ্ছেদ প্রযোজ্য এর কোন পদে অধিষ্ঠিত বা কর্মরত ব্যক্তির পারিশ্রমিক বিশেষ অধিকার ও কর্মের উন্নয়ন সত্ত্ব সংশোধনের আইনের দ্বারা বা অধীন নির্ধারিত হইবে, তবে অনুভাবে নির্ধারিত না হওয়া পর্যন্ত ক এই সংবিধান প্রবর্তনে অব্যবহিত পূর্বে ক্ষেত্রমতো সংশ্লিষ্ট বা অধিষ্ঠিত পদে কর্মরত ব্যক্তিকে তার যে প্রযোজ্য ছিল সেরূপ হইবে, অথবা ক অব্যবহিত পূর্ববর্তী বোধ প্রযোজ্য না হলে রাষ্ট্রপতি আজ তার যেরূপ নির্ধারণ করবে সেরূপ হইবে। দফা 2 এই অনুচ্ছেদ প্রযোজ্য এর কোন পদে অধিষ্ঠিত বা কর্মরত ব্যক্তির কার্যভারকালে তার পারিশ্রমিক বিশেষ অধিকার ও কর্মের উন্নয়নের সত্ত্বে এমন তারতম্য করা যাবে না যা তার পক্ষে অসুবিধাজনক হইতে পারে। দফা 3 এই অনুচ্ছেদ প্রযোজ্য হয় এর কোনো নিযুক্ত বা কর্মরত ব্যক্তি কোনো লাভজনক পদ কিংবা বিধানযুক্ত পদ বা মর্যাদায় অধিষ্ঠিত বা বল হইবে না, কিংবা মুনাফা লাভের উদ্দেশ্যযুক্ত কোম্পানির সমিতি বা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় বা পরিচালনায় কোনো অংশগ্রহণ করিবেন না। তবে সত্য থাকে যে এই দফার উদ্দেশ্য সাধন কল্পে উপরে প্রথম উল্লেখিত পদ অধিষ্ঠিত বা কর্মরত রয়েছেন, কেবল এখানে কোনো ব্যক্তি অনুরূপ লাভজনক পদ কিংবা বিধানযুক্ত পদ বা মর্যাদায় অধিষ্ঠিত বলে গণ্য হইবেন না। দফা 4 এই অনুচ্ছেদ নিম্নলিখিত প্রশ্নের প্রযোজ্য হবে: ক রাষ্ট্রপতি, খ প্রধানমন্ত্রী, গ স্পিকার বা ডেপুটি স্পিকার, ঘ মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী, ও সুপ্রিম কোর্টের বিচারক, চ মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, সব নির্বাচন কমিশনার, বর্গীয় জ সরকারি কর্ম কমিশনের সদস্য। অনুচ্ছেদ 148 পদের শপথ। দফা 1 তৃতীয় তফসিলে উল্লেখিত যে কোনো পদে নির্বাচিত বা নিযুক্ত ব্যক্তি শপথ গ্রহণের কার্যভার গ্রহণের পূর্বে উক্ত তফসিল অনুযায়ী শপথ গ্রহণ বা ঘোষণা এমসির শপথ বলে অভিহিত লাশ করিবেন এবং অন্যান্য শপথপত্রে বা ঘোষণাপত্রে সাক্ষ্যদান করিবেন। দফা 2 এই সংবিধানের অধীন নির্দিষ্ট কোনো ব্যক্তির নিকট শপথ গ্রহণ আবশ্যক হলে অনুরূপ ব্যক্তি যেরূপ ব্যক্তি ও স্থান নির্ধারণ করবেন সেরূপ ব্যক্তির নিকট সেরূপ স্থানে শপথ গ্রহণ করা যাইবে। দফা 2 এর ক 123 অনুচ্ছেদের 3 দফার অধীন অনুষ্ঠিত সংসদ সদস্যদের সাধারণ নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রজ্ঞাপিত হবে তারিখ হইতে পরবর্তী 3 দিনের মধ্যে এই সংবিধানের অধীন এতদুদ্দেশ্যে নির্দিষ্ট ব্যক্তি বা তদর্শনের নেতৃত্বে অন্য কোনো ব্যক্তি যে কোনো কারণে নির্বাচিত সদস্যের শপথ পাঠ পরিচালনা করে ব্যর্থ হলে বা না করিলে প্রধান নির্বাচন কমিশনার উহার পরবর্তী 3 দিনের মধ্যে উক্ত শপথ পাঠ পরিচালনা করবেন যেন এই সংবিধানের অধীন তিনিই একজন নির্দিষ্ট ব্যক্তি। দফা 3 এই সংবিধানের অধীন যে ক্ষেত্রে কোনো ব্যক্তির পক্ষে কার্যভার গ্রহণের পূর্বে শপথ গ্রহণ আবশ্যক সেই ক্ষেত্রে শপথ গ্রহণের অব্যবহিত হওয়ার তিনি কার্যভার গ্রহণ করেছেন বলে গণ্য হইবে। অনুচ্ছেদ 149 প্রচলিত আইনের হেফাজত। এই সংবিধান বিধানের সাপেক্ষে সকল প্রচলিত আইনের কার্যকারিতা অব্যাহত থাকবে, তবে এই সংবিধানের অধীন প্রণীত আইনের দ্বারা অনুরূপ আইন সংশোধন বা সংশোধিত বা রহিত হইতে পারিবে। অনুচ্ছেদ 150 ক্রান্তিকালীন অস্থায়ী বিধানাবলী। দফা 1 এই সংবিধানের অন্য কোনো বিধান সত্ত্বেও 1972 সালের ডিসেম্বর মাসের 16 তারিখে এই সংবিধান প্রবর্তনকালে সংবিধানের 14 তফসিলে বর্ণিত বিধানাবলী ক্রান্তিকালীন অস্থায়ী বিধানাবলী হিসেবে কার্যকর থাকবে। দফা 2 1971 সালের 7 মার্চ তারিখ হইতে 1972 সালের 16 ডিসেম্বর তারিখে এই সংবিধান প্রবর্তনকালে সংবিধানের প্রবর্তন হইবার অব্যবহিত পূর্ব পর্যন্ত সময়কালের মধ্যে সংবিধানের 5ম তফসিলে বর্ণিত 1971 সালের 7 মার্চ তারিখে ঢাকা রেসকোর্স ময়দানে দেওয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ। 6ষ্ঠ তফসিলে বর্ণিত 1971 সালের 26 মার্চ তারিখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা টেলিগ্রাম। 7ম তফসিলে বর্ণিত 1971 সালের 10 এপ্রিল তারিখে মুজিবনগর সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র হইল বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তি সংগ্রামের ঐতিহাসিক ভাষণ ও দলিল, যা উক্ত সময়কালের জন্য ক্রান্তিকালীন অস্থায়ী বিধানে বলিয়া গণ্য হইবে। অনুচ্ছেদ 151 রহিতকরণ। রাষ্ট্রপতির নিম্নলিখিত আদেশ সময়াদা রহিত করা হইল: ক আইনের ধারাবাহিকতা বলবৎকরণ আদেশ 1971 সালের 10 এপ্রিল তারিখে প্রণীত। খ 1972 সালের অস্থায়ী সংবিধান আদেশ। গ 1972 সালের বাংলাদেশ হাইকোর্ট আদেশ 1972 সালের পিও নম্বর 5। ঘ 1972 সালের বাংলাদেশ মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক আদেশ 1972 সালের পিও নম্বর 15 ও 1972 সালে বাংলাদেশ গণপরিষদ আদেশ 1972 সালের পিও নম্বর 22। চ 1972 সালে বাংলাদেশ নির্বাচন কমিশন আদেশ 1972 সালের পিও নম্বর 25। ছ 1972 সালের বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আদেশ 1972 সালের পিও নম্বর 34। বর্গীয় জ 1972 সালের বাংলাদেশ কর্ম সম্পাদন লাস্ট আদেশ 1972 সালের পিও নম্বর 58। অনুচ্ছেদ 152 ব্যাখ্যা। যে 41টি শব্দের ব্যাখ্যা করা হইবে। অধিবেশন অনুচ্ছেদ অবসর ভাতা অর্থ বছর আইন আদালত আপিল বিভাগ উপদফা ঋণ গ্রহণ করার গ্যারান্টি জেলা বিচারক তফসিল দফা দেনা নাগরিক প্রচলিত আইন প্রজাতন্ত্রের কর্ম প্রধান নির্বাচন কমিশনার প্রধান বিচারপতি প্রশাসনিক একাংশ
বিচারক বিচার কর্ম বিভাগ, বৈঠক ভাগ, রাজধানী রাজনৈতিক দল, রাষ্ট্র রাষ্ট্রপতি, শৃঙ্খলামূলক আইন শৃঙ্খলা বাহিনী, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, সংসদ, সম্পত্তি, সরকারি কর্মচারী, সরকারি বিজ্ঞপ্তি, সিকিউরিটি, সুপ্রিম কোর্ট, স্পিকার, হাইকোর্ট বিভাগ। অনুচ্ছেদ 152 ব্যাখ্যা দফা 1, বিষয় বা প্রসঙ্গের প্রয়োজনীয় অনুরূপ না হইলে এই সংবিধানে অধিবেশন ব্রাকেট সংসদ প্রসঙ্গে লাস্ট ব্রাকেট অর্থ এই সংবিধান প্রবর্তনের পর কিংবা একবার স্থগিত হইবার বা ভেঙে যাইবার পর সংসদ যখন প্রথম মিলিত হয় তখন হইতে সংসদ স্থগিত হওয়া বা ভেঙে যাওয়া পর্যন্ত বৈঠক শুরু। অনুচ্ছেদ অর্থ এই সংবিধানের কোনো অনুচ্ছেদ। অবসর ভাতা অর্থ আংশিকভাবে প্রতি হোক বা না হোক যে কোনো অবসর ভাতা যা কোনো ব্যক্তিকে বা ব্যক্তি ক্ষেত্রে দেয় এবং কোনো ভবিষ্যৎ তহবিলের চাঁদা বা ইয়ার সহিত সংযোজিত অতিরিক্ত অর্থ প্রদান ব্যবস্থা দেয়। অবসরকালীন বেতন পারিতোষিকের অন্তর্ভুক্ত হইবে। অর্থ বছর অর্থ জুলাই মাসের প্রথম দিবসের যে বছর আরম্ভ। আইন অর্থ কোনো আইন, অধ্যাদেশ, আদেশ, বিধি, প্রবিধি, উপায়ন, বিজ্ঞপ্তি, অন্যান্য আইনগত দলিল এবং বাংলাদেশের আইনি ক্ষমতা সম্পন্ন যে কোনো প্রথাবারীতি। আদালত অর্থ সুপ্রিম কোর্ট সহ যে কোনো আদালত। আপিল বিভাগ অর্থ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। উপদফা অর্থ যে দফায় শব্দটি ব্যবহৃত সেই দফার একটি উপদফা। ঋণগ্রহণ বলিতে বাৎসরিক কিস্তিতে পরিশোধযোগ্য অর্থ সংগ্রহ অন্তর্ভুক্ত হইবে এবং ঋণ বলিতে তদনুরূপ অর্থ বুঝাইবে। কর বলিতে সাধারণ, স্থানীয় বা বিশেষ যে কোনো কর, খাজনা শুল্ক বা বিশেষ কর আরও অন্তর্ভুক্ত হইবে এবং কর বলিতে তদনুরূপ অর্থ বুঝাইবে। গ্যারান্টি বলিতে কোনো উদ্যোগের মুনাফা নির্ধারিত পরিমাণে অপেক্ষায় কম হলে তার জন্য অর্থ প্রদান করিবার বাধ্যবাধকতা যা এই সংবিধান প্রবর্তনের পূর্বে গৃহীত হয়েছে অন্তর্ভুক্ত হইবে। জেলা বিচারক বলিতে অতিরিক্ত জেলা বিচারক অন্তর্ভুক্ত হইবেন। তফসিল অর্থ এই সংবিধানের কোন তফসিল। দফা অর্থ যে অনুচ্ছেদের শব্দটি ব্যবহৃত সেই অনুচ্ছেদের একটি দফা। দেনা বলিতে বাৎসরিক কিস্তি হিসাবে মূলধন পরিশোধের জন্য যে কোনো বাধ্যবাধকতা জনিত দায় এবং যে কোনো গ্যারান্টিযুক্ত দায় অন্তর্ভুক্ত হবে এবং দেনার দায় বলিতে তদনুরূপ অর্থ বুঝাইবে। নাগরিকত্ব সম্পর্কিত আইন অনুযায়ী যে ব্যক্তি বাংলাদেশের নাগরিক। প্রচলিত আইন অর্থ এই সংবিধান প্রবর্তনে অবহিত পূর্বে বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানায় বা উহার অংশবিশেষ আইনের ক্ষমতা সম্পন্ন কিন্তু কার্যক্ষেত্রে সক্রিয় থাকুন বা না থাকুন এরকম যে কোনো আইন। প্রজাতন্ত্র অর্থ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। প্রজাতন্ত্রের কর্ম অর্থ অসামরিক বা সামরিক ক্ষমতায় বাংলাদেশ সরকার সংগঠিত যে কোনো কর্ম, চাকরি বা পদ এবং আইনের দ্বারা প্রজাতন্ত্রী কর্ম বলে ঘোষিত হতে পারে এরকম অন্য কোনো কর্ম। প্রধান নির্বাচন কমিশনার অর্থ এই সংবিধানের 118 অনুচ্ছেদের অধীন উক্ত পদে নিযুক্ত কোনো ব্যক্তি। প্রধান বিচারপতি অর্থ বাংলাদেশের প্রধান বিচারপতি। প্রশাসনিক অংশ অর্থ জেলা কিংবা এই সংবিধানের 59 অনুচ্ছেদের উদ্দেশ্যে সাধনকল্প আইনের দ্বারা অভিহিত অন্য কোনো এলাকা। বিচারক অর্থ সুপ্রিম কোর্টের কোনো বিভাগের কোনো বিচারক। বিচার কর্ম বিভাগ অর্থ জেলা বিচারক পদের অনুদ্ধ কোনো বিচার বিভাগীয় পদে অধিষ্ঠিত ব্যক্তি দলে গঠিত কর্ম বিভাগ। বৈঠক ব্রাকেট সংসদ প্রসঙ্গে লাল ব্রাকেট অর্থ মুলতবি না করিয়া সংসদ যতক্ষণ ধারাবাহিকভাবে বৈঠকে থাকে সেরকম ভাগ অর্থ এই সংবিধানের কোনো ভাগ। রাজধানী অর্থ এই সংবিধানের 5 অনুচ্ছেদে রাজধানী বলিতে যে অর্থ করা হয়েছে। রাজনৈতিক দল বলিতে এমন একটি অধিসংখ্য বা ব্যক্তির সমষ্টি অন্তর্ভুক্ত যে অধিসংখ্য বা ব্যক্তির সমষ্টি সংসদের অভ্যন্তরে বা বাইরে স্বাতন্ত্র্য সূচক কোনো নামে কার্য করেন এবং কোনো রাজনৈতিক মত প্রচারে বা কোনো রাজনৈতিক তৎপরতা পরিচালনার উদ্দেশ্যে অন্যান্য অধিসংখ্য হইতে পৃথক কোনো অধিসংখ্য হিসাবে নিজের দিকে প্রকাশ করেন। রাষ্ট্র বলিতে সংসদ, সরকার ও সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ অন্তর্ভুক্ত হইবে। রাষ্ট্রপতি অর্থ এই সংবিধানের অধীন নির্বাচিত বাংলাদেশের রাষ্ট্রপতি কিংবা সংবিধানের উক্ত পদে কর্মরত কোনো ব্যক্তি। শৃঙ্খলা বাহিনী অর্থ ক স্থলনৌ বা বিমান বাহিনী, খ পুলিশ বাহিনী, গ আইন দ্বারা সংখ্যাগত অন্তর্গত বলিয়া ঘোষিত যেগুলো শৃঙ্খলা বাহিনী। শৃঙ্খলামূলক আইন অর্থ শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণকারী কোনো আইন। সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ অর্থ যে কোনো কর্তৃপক্ষ, সংস্থা বা প্রতিষ্ঠান যার কার্যাবলী বা প্রধান কার্য কোনো আইন অধ্যাদেশ বা বাংলাদেশ আইনের ক্ষমতা সম্পূর্ণ চুক্তিপত্র দ্বারা অর্পিত হয়। সংসদ অর্থ এই সংবিধানের 65 অনুচ্ছেদ দ্বারা প্রতিষ্ঠিত বাংলাদেশের সংসদ। সম্পত্তি বলতে সকল স্থাবর ও অস্থাবর, বস্তুগত ও নির্বস্তুগত সকল প্রকার সম্পত্তি। বাণিজ্যিক ও শিল্পগত উদ্যোগ এবং অনুরূপ উদ্যোগের সহিত সংশ্লিষ্ট যে সত্ত্ব বা অংশ অন্তর্ভুক্ত হইবে। সরকারি কর্মচারী অর্থ প্রজাতন্ত্রের কর্মে বেতনে নিযুক্ত পদে অধিষ্ঠিত বা কর্মরত কোনো ব্যক্তি। সরকারি বিজ্ঞপ্তি অর্থ বাংলাদেশ গেজেটে প্রকাশিত কোনো বিজ্ঞপ্তি। সিকিউরিটি বলতে স্টক অন্তর্ভুক্ত হইবে। সুপ্রিম কোর্ট অর্থ এই সংবিধানের 94 অনুচ্ছেদ দ্বারা গঠিত বাংলাদেশ সুপ্রিম কোর্ট। স্পিকার অর্থ এই সংবিধানের 74 অনুচ্ছেদ অনুসারে সাময়িক স্পিকারের পদে অধিষ্ঠিত কোনো ব্যক্তি। হাইকোর্ট অর্থ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। দফা 2 1897 সালের জেনারেল প্রসেস অ্যাক্ট। ক সংসদের কোনো আইনের ক্ষেত্রে যেরূপ প্রযোজ্য এই সংবিধানের ক্ষেত্রেও তা সেরূপ প্রযোজ্য হইবে। খ সংসদের কোনো আইন দ্বারা রহিত কোনো আইনের ক্ষেত্রে যেরূপ প্রযোজ্য এই সংবিধানের দ্বারা রহিত কিংবা এই সংবিধানের বাতিল বা কার্যকর্তা লুপ্ত কোনো আইনের ক্ষেত্রে তা প্রযোজ্য হইবে। শেষ অনুচ্ছেদ বা অনুচ্ছেদ 153 হল প্রবর্তন উল্লেখ ও নির্ভরযোগ্য পাঠ। দফা 1 এই সংবিধানকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান বলে উল্লেখ করা হইবে এবং 1972 সালের ডিসেম্বর মাসের 16 তারিখে বলবৎ হইবে, যাকে এই সংবিধান প্রবর্তন বলে অভিহিত করা হয়েছে। দফা 2 বাংলায় এই সংবিধানের একটি নির্ভরযোগ্য পাঠ ও ইংরেজিতে অনুদিত একটি নির্ভরযোগ্য অনুমোদিত পাঠ থাকিবে এবং উভয় পাঠ নির্ভরযোগ্য বলে গণপরিষদের স্পিকার সার্টিফিকেট প্রদান করিবে। দফা 3 এই অনুচ্ছেদ 2 দফা অনুযায়ী সার্টিফিকেটযুক্ত কোনো পাঠ এই সংবিধানের বিধানে বলে চূড়ান্ত প্রমাণ বলিয়া গণ্য হইবে। তবে শর্ত থাকে যে বাংলা ও ইংরেজি পাঠের মধ্যে বিরোধের ক্ষেত্রে বাংলা পাঠ প্রাধান্য পাইবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের পাঠ এখানেই শেষ।